সামথিং। দেখা যাক কি হয়। না, আমি কোয়েশ্চেন কিছু টাচি কোয়েশ্চেনও করব। টাচি মানে আমরাও তো এখন অভিবাসী বা অনেকটা কি তো সেই হ্যাঁ, হিসাবে। হুম। রিপনের সমস্যা হচ্ছে নাকি? অলরেডি তো লাইভে গেছে দেখা যাচ্ছে। ইয়েস, ধন্যবাদ। শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। বাংলাদেশের জন্য শুভ সন্ধ্যা, আর আমরা যারা নর্থ আমেরিকায় আছি শুভ সকাল। অস্ট্রেলিয়ায় তো গভীর রাত, খুব সম্ভবত 11টা। তো আমরা 3 জায়গা থেকে যুক্ত হচ্ছি আজকে, বাংলাদেশ, অস্ট্রেলিয়া আর নর্থ আমেরিকা বা কানাডা, টরন্টো এবং মন্ট্রিয়াল। প্রথমেই যারা যুক্ত হয়েছেন আমাদের মধ্যে, যারা অতিথি, শ্রদ্ধেয় সবার, আমরা বলবো যে সুমারি দি আছেন, সুমারি চাকমা, তারপরে হানা আপ্পা আছেন, তারপরে আমাদের সৃজনী ত্রিপুরা। ওনাদের সবাইকে আমাদের আজকের আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছি চারটা সংগঠনের মাধ্যমে। আমরা আগে যেভাবে বলি যে মণিপুরী সাহিত্য সংসদ, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, থকবিরিম, তারপরে চিটাগাং হিল ট্র্যাক্স রাইটার্স ইউনিয়ন আর মণিপুরী মিডার। আর যারা শ্রোতা সবাইকেও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের আদিবাসীদের যে অরাল হিস্ট্রি বা অরেচার। আমরা জানি যে অরেচার বা আমরা মৌখিক যে সাহিত্য আমরা যেভাবে আমরা বলে থাকি, বা লোককথা বা লোক সংস্কৃতি খুবই সমৃদ্ধ। সেটা চাকমা ভাষারই হোক, ককবরক ভাষারই হোক, বা মণিপুরি বা আচিক ভাষা, বা সান্তালিদের বা কুরুক বা সাদ্রি, আমি সবার নাম বলতে পারছি না। তো এর মধ্যে এখন আমরা যারা শিক্ষিত, আমরা মূলত অরেচার বা মৌখিক ইতিহাস বা মৌখিক সাহিত্য বা কথ্য সাহিত্যকে আমরা খুব একটা গুরুত্ব দেই না, বা দিতে চাই না, বা দিতে পারি না, বা দেই, আমি জানি না, ওইটা হয়তো আমাদের ওরিয়েন্টেশনের কারণে হতে পারে। সবাই এখন লিখিত কিছু দেখতে চায় অথবা ডিজিটালে কিছু দেখতে চায়। তো ওইটা করতে গিয়ে আমাদের যে সমৃদ্ধ আমাদের যে লোকাচার বা আমাদের যে কথ্য সাহিত্য বা আমাদের যে লোক সংস্কৃতি আছে, বা আমাদের যে অরাল যে হিস্ট্রি বলার যে একটা ঢং বা একটা প্রচলিত আছে, ওইটাকেই আজকে আমরা মূল উপজীব্য করেই সুমারি চাকমার এই যে কাপ্তাই বাদ বরপরং, ওইটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা একটা উপলক্ষ মাত্র, কিন্তু আমরা চেষ্টা করব যে আমাদের মধ্যে লুকানো যে ঐতিহ্য, ইতিহাস এবং কালচার বা সাহিত্য যে মৌখিকভাবে যেটা আছে, ওইটাকে কিভাবে আমরা তুলে ধরতে পারি, এটাকে লিখিতভাবেও আনলে কতটুকু উপকার হয়, ওইটা নিয়ে আলাপ করব। তো যাই হোক, আমরা প্রথমেই সুমারি চাকমার কাছে যাব। ওর সুমারি চাকমা সম্পর্কে আমরা কিছু বলতে চাচ্ছি না, কারণ ও নিজেই স্বনামে সুখ্যাত। বাংলাদেশের সুপ্রিম কোর্টের, আমরা বলবো যে চাকমা কমিউনিটির, বিশেষ করে উনি প্রথম আইনজীবী, সুপ্রিম হিল ট্র্যাক্স থেকে হয়তো সেকেন্ড আফটার আমাদের সৃজনী ত্রিপুরার পরে হয়তো, কিন্তু চাকমা কমিউনিটির হয়তো উনি প্রথম। তাছাড়া বই লিখেছেন, আর আমাদের অ্যাক্টিভিজম তো আছেই। তো সুমারি, আপনার কাছে প্রথমে যাই, নিজের ছোট্ট একটু পরিচয় দিয়ে আমরা শুরু করব। হ্যাঁ, শোনা যাচ্ছে? ধন্যবাদ প্রমোদ। হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ প্রমোদ। আজকের এই অনুষ্ঠানে যারা আছেন, শুনছেন, তাদেরকে সবাইকে শুভেচ্ছা। হানাকে পেয়েছি আমরা, একসাথে কথা বলছি অনেক বছর পর আসলে। আমার সম্বন্ধে আসলে বলার কিছু নাই। আমি একজন অ্যাক্টিভিস্ট। আমি আমার নিজের অধিকারের এবং আমার পার্বত্য চট্টগ্রামের যে জাতিসত্তা সমূহ আছে তাদের অধিকারের কথা বলি, এবং তাদের অধিকারের সাথে আমি মানে শুরু থেকে জড়িত, এবং পরে লেখালেখি জগতে পা রেখেছি, আইনজীবী হয়েছি। এইটুকু আমার কাজ আসলে। আ এইটুকু ছোট্ট পরিচয় আমার, মানে বড় কিছু না। ওকে, অনেক আর ধন্যবাদ। হ্যাঁ, সুমারি আরো কিছু যোগ দিবে না পরে? পরে। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, এখন সুমারি অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন বোনের সাথেই, এবং আমরা বলবো যে কাজও শুরু করতেছেন। তো আমি অনেকদিন আগে আসছি, আমি জানি আপনার পেইন। আমরা যারা বাইরে আছি আমরা বলি যে কামলা খাটা। হ্যাঁ, সেটা বাংলাদেশেও কামলা খাটছি, সেটা হয়তো শারীরিক কিটা খুব কম ছিল।
তো সে কারণেই হয়তো আমাদের বিদেশ লাইফ আমরা যেটা বলি আরকি, যে ফরেন লাইফ অথবা অভিবাসী, হ্যাঁ, জীবনটা খুব কষ্টের। তো আমি জানি আপনার মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু ওইটাই বাস্তবতা। আমরা যারা বিদেশে আছি, তো ওইখান থেকেই হয়তো আমরা আগামীতে আ যতটুকু করার, সেটা দেশের বাইরে থেকেও যে অনেক কিছু করা যায়, ওইটাতেই হয়তো আপনাকে পাবো। যদিও বা দেশে না থাকেন, পৃথিবীর যেকোনো প্রান্তেই থাকুক। ঠিক আছে? তো আমরা পরে আপনার কাছে আসছি। এরপরে আমরা যাচ্ছি সৃজনী ত্রিপুরা। আ সৃজনী ত্রিপুরাও একজন আইনজীবী। বলতে গেলে বলতে হয় যে আমাদের সিএসটি থেকে ১ম নারী আইনজীবী বলি আমরা সুপ্রিম কোর্টের। তো যাই হোক, আর উনি তো এটা ১ম পরিচয় না বা প্রধান পরিচয় না। উনার আরেকটা প্রধান পরিচয় হলো উনি কবিতা লিখেন, ভালো আবৃত্তি করেন। আ আমার মানে খুব একটা সৌভাগ্য যে আজকে উনাকে আমাদের এই শোতে বা আমাদের আজকের এই ইভেন্টে পেয়েছি। তো সৃজনী, আপনার কাছে যাচ্ছি। আপনার নিজের সংক্ষিপ্ত একটু পরিচয় দিয়ে আ বলেন আপনার যদি আজকের এই অধিবেশনে বা আজকের এই ইভেন্টে যদি কিছু বলতে চান, পরে আপনার কাছে আবার আসবো, কবিতা শুনবো, কথা শুনবো। জি, নমস্কার সবাইকে। আমি সৃজনী ত্রিপুরা, আদিবাসী ত্রিপুরা সম্প্রদায়ে আমার জন্ম। আমি কবিতা লিখে থাকি। পাহাড়, মূলত আমার জন্ম যেহেতু পাহাড়ে, পাহাড় নিয়ে বেশি আমি কবিতা লিখি এবং এখানকার আনন্দ বেদনা নিয়ে কবিতা লিখি। এছাড়া আমার আরেকটা প্রফেশনাল পরিচয় হচ্ছে যে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং আদিবাসী সম্প্রদায়ের প্রথম নারী আইনজীবী আমি সুপ্রিম কোর্টে। এছাড়াও আমি খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনে কাজ করছি এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে কাজ করছি। এবং সাহিত্য নিয়ে কাজ করার আমার খুব অদম্য ইচ্ছা ছিল ছোটবেলা থেকে। আমি কেবল কবিতা লিখি না, আমি লেখালেখিও করি। গুড। আমাদের যেই সাম্প্রতিক বিষয়গুলো থাকে, নারী অধিকার, সেই সব বিষয়ে আমি লেখালেখি করি। যদিও আমি কোনো রকম এখনো প্রকাশনায় তেমন একটা আমার কোনো বই বা এরকম কিছু নেই, তবে আমার ভবিষ্যতে বই প্রকাশ করার ইচ্ছা আছে আমার লেখনীগুলো নিয়ে। আশা করি সবাই আমার লেখনীগুলো সবার কাছে তুলে ধরতে পারবো এবং সবার খুব ভালো লাগবে। ধন্যবাদ। আমার আপাতত পরিচয় এটুকুই। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আছি আমরা হানা শামস আহমেদের কাছে। উনার সম্পর্কেও নতুন করে বলার কিছু নেই। উনি সিএসটি কমিশনের কোঅর্ডিনেটর ছিলেন। তারপরে প্রথম সাহিত্য দৈনিকের সাথেও জড়িত ছিলেন। তারপরে তো অ্যাক্টিভিস্ট অবশ্যই, আর লেখালেখির সাথে জড়িত, প্রবন্ধ, তারপরে গবেষণা, অনেক কিছুর সাথে জড়িত আছেন। এখন পিএইচডি করতেছেন আমাদের কানাডার টরন্টোর একটা ইউনিভার্সিটিতে। যাই হোক, আমি বিস্তারিত যাচ্ছি না, আমিও উনার কাছে যাচ্ছি। উনার কাছ থেকে নিজের সম্পর্কে কিছু বলেই তারপরে আমাদের এই শো সম্পর্কে বা উনার যদি কিছু অবজারভেশন থাকে ওইটাও বলবেন প্লিজ। ধন্যবাদ প্রমোদ, আর আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য, এবং 4টা যে সংগঠন এই প্রোগ্রামটার সাথে ইনভলভড আছে তাদেরকেও অনেক ধন্যবাদ। আপনি যেটা বললেন, আমি এখন পিএইচডি করছি ইয়র্ক ইউনিভার্সিটি কানাডা থেকে, বাট তার আগে আমি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিশন যেটা বাংলাদেশে, ওখানে 6 বছর কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছি এবং জার্নালিস্ট হিসেবে বিভিন্ন লেখালেখি করেছি পার্বত্য চট্টগ্রাম নিয়ে, আদিবাসী ইস্যু, বাংলাদেশের আদিবাসী ইস্যু নিয়ে বিভিন্ন জায়গায় লেখালেখি করেছি। আর আপনাদের এই উদ্যোগটা আসলে খুবই, এটা সম্বন্ধে আমি আগে জানতাম না, কিন্তু দেখলাম যে 1 মাস ধরে আপনারা বিভিন্ন আদিবাসীদের যে লিটারেচার, এটা নিয়ে প্রতিদিন মনে হয় একটা করে প্রোগ্রাম করছেন, এবং গতকালটা আমি দেখলাম, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা উদ্যোগ আর কি। সো এটার জন্য আপনাদেরকে অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। আমরা একে একে আবার চলে আসবো। হ্যাঁ, আমরা 1 মাস ধরে করতেছি। এর আগেও আমরা কি বলে, নট লাইভ, কিন্তু আমরা ইন হাউস আমরা যেটা বলি, অফলাইনেই আমরা নিজেদের মধ্যে আমরা অনুষ্ঠান চালিয়ে গেছিলাম বা আলোচনা চলছিল। এই যে কোভিডের একটা পজিটিভ কি হলো, আমরা যারা দূরে আছি, বিশেষ করে দেশের বাইরে যারা আছি,
আমাদের শত ইচ্ছা থাকা সত্ত্বেও দেশের সাথে আগে তো মানে এইভাবে একই প্ল্যাটফর্মে একই ইতে করতে পারতাম, হয়তো ইন্ডিভিজুয়াল আমরা ফোন করি অথবা হোয়াটসঅ্যাপে কথা বলি বা মেসেঞ্জারে কথা বলি, কিন্তু এইভাবে করা হয়তো আমরা নিজেরা করি এখানে আমাদের মণিপুরীদের মধ্যে বা আমাদের বিভিন্ন বাঙালি ভাইদের সাথেও আমরা করি এখানে নর্থ আমেরিকায় বিভিন্ন মিটিং বা কিগুলা সভা সমিতি এগুলো করি, কিন্তু দেশের সাথে খুব একটা হতো না। তো এই সুযোগে আমরা সবাই দেশেও যেহেতু সবাই অভ্যস্ত হয়ে গেছি, আমি ওইটাকেই কাজে লাগিয়ে একটু নেমে পড়লাম আর কি। যাই হোক, ওইটা তেমন কোনো কাজ না, কিন্তু আমরা যা শুরু করেছি মাত্র। এবার আমি সুমারি আপার কাছে সুমারিদির কাছে যাচ্ছি। সুমারি, আপনি একটু বলবেন যে আমরা এই যে বরপরং নিয়ে কি হচ্ছে, বরপরং সম্পর্কে, ঠিক আছে? আমি তো জানি যে আপনি লেখালেখিতে হয়তো করতেন কিন্তু এত সিরিয়াস ছিলেন না কখনো, বাট হাউ মানে কিভাবে আপনি এই কাজে নেমে পড়লেন, লেখালেখি করতে আসলেন কেন? আপনার এই যে অ্যাক্টিভিজম, রাস্তায় থাকা, নেমে পড়া বা মানে সবার সাথে যুদ্ধ না, মানে এই যে সংগ্রামে জড়িত হওয়ার পরেও আপনার এই যে লেখালেখিতে জড়িত হওয়ার পিছনের কারণটা কি? ধন্যবাদ প্রমোদ। আসলে আমি কোনো কালে লেখালেখির জগতে মানুষ না। আমি ২ কলম লিখতে আমার হাত ভেঙে যেত। আমি আসলে এই জগতে আমি ছিলাম আসলে মাঠে ঘাটে কাজ করা মানুষ। আমি স্কুল জীবন থেকে কলেজ জীবন থেকে আমি মিছিল মিটিং এ মানুষ আসলে। আ কিন্তু আমার এই কাজটা হয়ে গেল যখন আমি আমার সরাসরি আ মাঠে ঘাটে কাজ করা থেকে আমি যখন আরেকটা লাইনে ঢুকে গেলাম, আ আইনজীবী হিসেবে যখন কাজ করা শুরু করলাম, পড়া শুরু করলাম, তখন আমার মাঠে ঘাটে কাজ করার জন্য আমার কিছু বন্ধু জুটেছিল ঢাকায়। উম তাদের সঙ্গে আমার পরিচয় এবং তারা ছিল সবাই খুবই একাডেমিক এবং লেখালেখি জগতের মানুষ। আমার ১ম এই যে বরপরং নিয়ে আ লিখ মানে লিখতে হয় অথবা এটা যে লেখা যায় আমাদের জীবন কাহিনী, এটা আমি শিখেছি হচ্ছে ডক্টর মেঘনা গুহ ঠাকুরতার কাছ থেকে। মেঘনা দি আমার মনে আছে ওটা কি ২০০০ এর আগে কোন একটা সময়ে ১৯৯৮-৯৭ টাইপের সময়ে মেঘনা দি একটা গবেষণা কাজ ছিল পাহাড়ি নারীদের নিয়ে। সে কাজে আমি হচ্ছে সহকারী হিসেবে মেঘনার হাতে কাজ করেছিলাম। এবং আমরা ঢাকা শহরে বিভিন্ন নারীদের কাছে গিয়ে ইন্টারভিউ নিয়েছিলাম দুজনে। তখন আমার মনে হলো, আরে এই কাজগুলো তো করা যায়। মানে যে কাজগুলো আমাদের নিজের। এবং ওখানে আমি যখন আমরা যখন দুজনে ইন্টারভিউ নিয়ে নি নিয়ে নিয়ে নিতে গেলাম, তখন দেখলাম যে অনেক অজানা কাহিনী আমি শুনতে পাচ্ছি। তার পরবর্তীতে মেঘনাদি খুবই উৎসাহিত হয়ে বলল যে, "সমারে চলো আমরা একটা বই বের করি।" এবং সে বইটা হচ্ছে এই পাহাড়ের উদ্ধকণ্ঠ। হ্যাঁ, এবং ওটা আছে। এইটার এই হ্যাঁ, এই পাহাড়ি রুদ্রকণ্ঠ কাজ থেকে আসলে আমার লেখালেখি জগতে আসা, লেখালেখি জগৎ যে এটা নিয়ে যে লেখা যায়, নিজেদের ইতিহাস নিয়ে লেখা যায়, এটার কাজ শুরু। এবং এই কাজের চিন্তা আ মানে ভাবনাটা যখন রূপ নিল, যখন আমি ঠোঁটকাটা.com নামে আমাদের যে একটা নারীবাদী ব্লগ আছে, আমি আর হানা আ ওই ব্লগেরই একজন। আমরা দুজনেই। ওইখানে আ আমার যে আমি যে মানে ইন্টারভিউ নিচ্ছি, আমি যে কথা বলছি, ওগুলো মানে একটা জায়গা তো দিতে হবে। কারণ মেইনস্ট্রিম কোন পেপার কিন্তু আমাদের লেখা ছাপে না। বিশেষ করে আমার লেখা তো ছাপেই না। মানে আমার সামারি চাকমা দেখলে অনেক লেখাই মানে ঢুকেও না। তো ওখানে আমার ঠোটকাটায় আমার লেখা যাচ্ছিল। এইভাবে আমার লেখার জগতে আসা আসলে। আর আরেকটা জিনিস আমার বন্ধু, আমার একজন খুবই অনেক বছরের পুরাতন বন্ধু, সাইদিয়া গুলরুক, ডক্টর সাইদিয়া গুলরুক। সে আমাকে সবসময় বলে সাইদিয়া যখন বলত যে, "সমারি লেখেন তো নিজেদের" তখন আমি বলতাম, "না, আমি লিখতে পারব না।" তখন সাইদিয়া বলত, "শুনেন, নিজেদের কাহিনী কিন্তু নিজেদের লিখতে হয়। যখন অন্য কেউ এসে যখন আপনাদের কাহিনী লিখবে, তখন ওরা কিন্তু নিজেদের মতো করে লিখবে আপনাদের কাহিনী। তখন কিন্তু ওইটা আপনাদের কাহিনী হবে না। আপনাদের কাহিনী আপনাকেই লিখতে হবে। আপনি কি চান, মানে আপনাদের সবকিছু।" ওইটা আমার আমার মাথার মধ্যে গেঁথে গিয়েছিল একভাবে। তখন আর এরপরে আমার যোগ হয়ে হচ্ছে আমার নানুর মানে তখন আমার মনে হলো যে বরপ্রং নিয়ে লেখা উচিত। কারণ আমার মা সবসময় তো বরপ্রং নিয়ে কাহিনী বলত। ওদের পুরনো বাড়ি, ডুবে যাওয়ার বাড়ি, বন্ধুদের কথা, তারপরে অনেক স্মৃতিচারণ করত। আমার নানু যখন আমাদের বাড়িতে আসতো তখন বলত যে তার কেমন করে বিয়ে হয়েছিল, তাদের বাড়ি কেমন ছিল এবং এইসব কথা বলত যে কেমন সুখে ছিল। এইগুলো তো বলতে তখন মনে হলো যে ইন্টারভিউ নিই। তারপরে এভাবে আমার আসলে বরপ্রং এ আসা বা বরপ্রং লেখা নিয়ে কাজ করা। আমি একটা জিনিস এখানে যোগ করতে চাই যে কাপ্তাবাদের কারণে যে আমাদের যে হাজার চাকমা উদ্বাস্ত হয়ে ইন্ডিয়া চলে গিয়েছিল।
এখন মানে গত ১৭ আগস্ট থেকে কিন্তু একটা বার্নিং ইস্যু হয়ে গেছে ইন্ডিয়াতে, যে আমাদের যে অংশটা বরপরং এ গিয়েছিল অরুণাচলে যারা এখন আছে, তারা কিন্তু এখনো স্টেটলেস, কোনো নাগরিকত্ব নেই তাদের কাছে তাদের। এবং ওরা এখন যেখানে আছে অরুণাচলে, অরুণাচলের মিনিস্টার বলেছে যে ওরা ওখান থেকে এখন ওখানে যে চাকমারা আছে তাদেরকে আবার অন্য জায়গায় ওরা করবে, শিফট করবে। এখন একটা ওই ধরনের মানে আজকে 55 বছর পরেও কিন্তু আমাদের সেই উদ্ভাসিত হয়ে যাওয়া চাকমারা এখন স্টেটলেস, নাগরিকত্বহীন, এখন আবার নতুন করে ওই জায়গা থেকে উচ্ছেদ হওয়ার মধ্যে আছে ওরা, মানে এক ধরনের ইয়ের মধ্যে আছে। তো আমি এই কয়দিন আমি খুব মানে মানসিক ইয়ের মধ্যে আছি, যে মানে এই যে আবার 7 বছর পরে আবার যেখানে ওরা বসতি করেছে ওখান থেকে আবার উচ্ছেদ হতে হচ্ছে, এই যে বেদনা। কাজে এই এই কথোপকথনটা আসলে এক ধরনের মানে মানে হয়ে গেছে, প্রাকৃতিকভাবে রিলেটেড হয়ে গেছে আমার কাছে। কাজে আহ না ঠিক আছে, হ্যাঁ, না ঠিক, হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে আমরা আরো বলবো। না আমি একটু হানার কাছে চাচ্ছি যে হানা তো জানিনি যে না শুধু শেষই প্রেক্ষাপট আমি আনতে চাচ্ছি না, এই বিশেষ করে বাদ বা দামের ব্যাপারে। এই যে আমাদের নর্থ আমেরিকাতেও যে অনেক দাম আছে, যে আমেরিকায়, হ্যাঁ, তো অনেক আগের, তো সেখানেও কিন্তু অনেক ধরনের কাহিনী আছে, তাই না? ওইটা নিয়েও কিন্তু অনেক লেখা, লিটারেচার ওইখানে কিন্তু প্রচুর আছে। বাংলাদেশের মতো করে এত বাংলাদেশে তো খুব কম লেখা হয় ওইসব বিষয় নিয়ে। এই নর্থ আমেরিকাতে বা আমাদের কানাডার যে ইন্ডিজিনাস লিটারেচার খুবই সমৃদ্ধ। বাংলাদেশে আমরা লিটারেচার বলতে বাংলা লিটারেচারকে জানি বা বাংলা সাহিত্যকেই আমরা শুধু জানি বাংলাদেশের, বা আমাদের যদি পশ্চিমবঙ্গের কথাও বলি, তো অন্যদের কণ্ঠস্বর কিন্তু খুব একটা শোনা যায় না। কিন্তু আপনি যখন কানাডায় আসছেন বা কানাডা লিটারেচার রিভিউ যখন করবেন, দেখবেন যে কানাডান লিটারেচার বলতে শুধু ইংরেজি সাহিত্যের না, যে ফ্রেঞ্চ সাহিত্য বা স্পেনিশ, এর মধ্যে কিন্তু এই যে ইন্ডিজিনাস লিটারেচার কিন্তু পুরো একটা জায়গা দখল করে আছে। আমরা যখন আমি কয়েকটা কোর্স করার সুযোগ হয়েছে বা কলেজ ইউনিভার্সিটি লেভেলেও, তো এখানে পড়াইতে গেলে ওরা ইন্ডিজিনাস লেখকদের লেখাগুলো আমরা পড়াই। তো এই বাংলাদেশের ক্ষেত্রে এই যে কি বলবো, বাংলা সাহিত্য বা বাংলাদেশের সাহিত্য বলতে শুধু বাংলা সাহিত্যকেই বোঝানো হচ্ছে বা লেখাপড়াও ওইটা হচ্ছে। আমি ওই বিষয়ে একটু জানতে চাচ্ছি যে হানার কাছে, যে এই এটা কেন হলো বা ওইটা আসলে কি হলো কেন? সুমারির এই যে বরপরং লেখা বা এই যে প্রবন্ধ, ওইগুলা শুধু ওইটার কথা বলতেছে না, সুমারির লেখাতে তো কয়েকদিন আগে মাত্র এরকম কিন্তু অনেকটা বই আছে, হ্যাঁ, চাকমাদের নিয়ে, মণিপুরীদের নিয়ে, খাসিয়াদের নিয়ে, তারপরে হলো আমাদের ত্রিপুরাদের নিয়ে বা বিভিন্ন, অথবা সামগ্রিক ভাবে। তো ওইগুলোকে আমি কোনো পাঠ্যসূচিতে বা কোনো ধরনের কোর্স সিলেবাস আমি দেখতে পাই না। ওইগুলো নিয়ে একটু বলবেন কি, হান্না শামস? হ্যাঁ, শিওর। আপনি একদমই ঠিক বলেছেন। আমার নিজেরও এই বিষয়টা জানা ছিল না। আমি যখন কানাডায় পড়তে আসি, আমি ইনফ্যাক্ট ইয়র্কে আমার ফার্স্ট ইয়ারে আমার কোর্স ওয়ার্ক করতে হয়। ওই সময় আমি একটা ইন্ডিজিনাস থিওরি নামে একটা কোর্স করেছিলাম, এবং তখনই আমার কাছে আসলে ফার্স্টে আমি জানতে পারলাম যে এখানে একাডেমিক ওয়ার্ক তো আছেই, মানে খুবই রিচ একাডেমিক ওয়ার্ক, এবং সব আদিবাসীদের করা, এখানকার যারা ফার্স্ট নেশনস, মেটি যারা আছে তাদের বিভিন্ন কাজ, এখানে একাডেমিক ওয়ার্ক তো অনেক আছে, লাইক এন্ডলেস। আমরা মাত্র মনে হয় 10টা বই আমাদেরকে পড়তে হয়েছিল ওই কোর্সটার জন্য, বাট দ্যাট ওয়াজ স্টিল রিয়েলি নাথিং। এবং ওটা ছাড়াও লিটারেচার, যেটা এখানে অনেক লিটারেচার আছে, ক্যানাডিয়ান যারা ইন্ডিজিনাস কমিউনিটিস তাদের অনেক লিটারেচারটা খুবই রিচ। আমি অবশ্য লিটারেচার গুলা পড়ার এখনো খুব একটা সুযোগ হয়নি, বাট আমি জানি যে যেগুলো এক্সিস্ট করে সেগুলো সম্বন্ধে বেশ কিছুটা জানি। এবং ওরাল হিস্ট্রি ওয়ার্ক আছে, শুধু কানাডাতে না, অস্ট্রেলিয়াতেও সেটা আছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে বিভিন্ন যারা ইন্ডিজিনাস কমিউনিটি থেকে লেখালেখি করে তাদের ওরাল হিস্ট্রি ওয়ার্ক অনেক আছে, এবং ওগুলো খুবই রিচ। এখন কথা হচ্ছে বাংলাদেশে সেই জিনিসগুলো আমরা কেন দেখতে পাই না? সেটা আসলে একটা, আই থিঙ্ক, আদিবাসীদের যে পজিশন সোসাইটিতে, সেইটারও একটা রিফ্লেকশন আমার কাছে যেটা মনে হয়, যে বাংলাদেশে আসলে আমরা যারা বাঙালি আছি, আমাদের চিন্তা ভাবনা, আমরা এখনো মানে 1971-কে কেন্দ্র করে আমরা যেহেতু চিন্তা করি, এবং সেটা অবশ্যই করা উচিত, কারণ সেটা আমাদের ইন্ডিপেন্ডেন্স
সেখান থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীন দেশ আমরা পেয়েছিলাম। সো ওইটা যেহেতু এত ট্র্যাজিক একটা সময়, ওই সময়কার কথা চিন্তা করে আমরা অনেক যেসব লিটারেচার আমরা এখনো দেখতে পাই ওগুলাকে কেন্দ্র করে অনেক কিছু আছে। কিন্তু আমাদের মধ্যে একটা যেটা ব্লাইন্ড স্পট বলবো, আমাদের একটা বইও আছে ব্লাইন্ড স্পট নামে, নাইম মোহাইমিনের এডিট করা। ব্লাইন্ড স্পট যেটা আছে, ওই ব্লাইন্ড স্পটের কারণে কিন্তু আমাদের নন বেঙ্গলি যারা দেশে আছে, যারা আদিবাসী জনগোষ্ঠী, তাদের কাজগুলা আমরা আসলে দেখতে পাই না, বা অনেকে দেখতে চায় না। এবং ইনফ্যাক্ট আমি এখানে আমার নিজের কাজের শুরুটা একটু বলতে চাই যে আমি নিজেও কিন্তু যখন স্কুলে কলেজে পড়াশোনা করেছি, আমি পার্বত্য চট্টগ্রামে কি হয়েছে এটা সম্বন্ধে কিছুই জানতাম না। আমার পুরো বেড়ে ওঠা যেভাবে হয়েছে, ওই সময় আমি পার্বত্য চট্টগ্রাম সম্বন্ধে তেমন কিছুই জানতাম না। ওখানে যে একটা যুদ্ধ হয়েছিল, এরপরে কি হয়েছে, ওই জিনিসগুলো আসলে আমার জানা ছিল না। তারপর আমি যখন ডেইলি স্টারে কাজ করতে শুরু করি, তখন আস্তে আস্তে আমি এই বিষয়গুলো জানা শুরু করি, বিকজ অবভিয়াসলি নিউজ পেপারে আছি, ওই বিষয়গুলো নিয়ে তখন আরো পড়াশোনা হতো, কাজ হতো। এবং আমার কাছে মনে আছে এখনো 2008 সালে চলে শ্রীচিল নিহত হওয়ার পরে, যে তাকে মেরে ফেলার পরে, তখন ইনফ্যাক্ট আমার অ্যাকচুয়াল লার্নিংটা শুরু হয়। তখন আমি জানতে পারি এই বিষয়গুলা, আদিবাসীদের বিষয়গুলা, এবং কি কারণে এই বিষয়গুলো আমাদের সামনে আসে না, আমরা ওই ব্লাইন্ড স্পটের মধ্যে থেকে যায়। সো আই থিঙ্ক আদিবাসীদের পলিটিক্যাল পজিশনিং দেশের মধ্যে, সেইটার রিফ্লেকশনটাই আমার কাছে মনে হয় যে এই আদিবাসীদের লেখালেখি, সাহিত্য, এগুলো আমরা আরেকটু ন্যাশনালি কেন জানি না, আই থিঙ্ক সেটা আমার কাছে মনে হয়। এবং কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ক্ষেত্রে মানে কেসটা কিন্তু একেবারেই ডিফারেন্ট। এখানে অনেক পলিটিক্যাল কি বল, শব্দটা কি বলে, মানে পাওয়ার আছে এখানে। তারা সরাসরি সরকারের সাথে নেগোশিয়েট করে, তারা কি চায়, এবং তাদের পজিশনিংটা অনেক বেশি পাওয়ারফুল। সো সেখান থেকেই এই জিনিসগুলো স্প্রেড করে। এবং ইনফ্যাক্ট আমি যদি বলি, আমাদের ইউনিভার্সিটিতে আদিবাসী শিক্ষার্থীদের অনেক প্রায়োরিটি দেওয়া হয়। কেউ যদি ভর্তি হতে চায়, একটা পুল অফ ক্যান্ডিডেটস যদি থাকে, ওখান থেকে আদিবাসীদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। ফার্স্টে অবশ্যই আদিবাসী ক্যান্ডিডেটকে নেওয়া হবে। কাজের মধ্যেও সেই একই জিনিস। সরকার এখানে, তারপরেও এখানে অনেক সমস্যা আছে, আমি বলবো না যে একেবারে মানে সমস্যা নেই, কারণ আমরা দেখছি যে ওই সরকার থেকে পাইপলাইনটা, এখানে একটা পাইপলাইন এস্টাবলিশ করতে যাচ্ছে আদিবাসীদের ল্যান্ডের থ্রু দিয়ে। তারপর কয়েকদিন আগে কানাডাতে আমরা দেখলাম যে রেসিডেন্সিয়াল স্কুলসে যে বডিজ গুলা পাওয়া গেছে, আস্তে আস্তে ওগুলো সব বের হচ্ছে। সো ওই জিনিসগুলো, ওই হিস্ট্রিটা আছে, ওই অপ্রেসিভ হিস্ট্রিটা এখানেও আছে, যেটা খুবই ভয়াবহ। বাট প্রেজেন্টে আই থিঙ্ক সেই নেগোসিয়েশন পাওয়ারটা ভিজিবল আছে। সো ওইখান থেকে বিভিন্ন স্প্রেড হয়। সো একাডেমিক ওয়ার্ক, রিসার্চ ওয়ার্ক, তারপর লিটারেচার লেখা, এগুলাতে সরকার থেকে অনেক অনুদান দেওয়া হয়, অনেক সাপোর্ট দেওয়া হয়। সো আই থিঙ্ক ওইখান থেকে চিন্তা করলে, আমরা যদি পলিটিক্যাল পজিশনিং চিন্তা করি, সেখান থেকে আমরা আসলে বুঝতে পারবো যে কেন এইসব দেশে এই কাজগুলা এত বেশি ভিজিবল, আর বাংলাদেশে ভিজিবল না। না, ওটা ঠিকই আছে। না, ওটা কালকেও আমরা আলাপ করেছি বাংলাদেশের। হ্যাঁ, সেটাই, আমরা দেশ হিসেবে একটা একদম নতুন, বা 50 বছর যদিও মানুষের ব্যক্তি জীবনে হয়তো অনেক, কিন্তু একটা দেশের বা রাষ্ট্রের হয়তো এটা তেমন কিছু না। তো সেটা ঠিকই আছে, আমি জানি। হ্যাঁ, ওইটা আছে। তারপর আমাদের একটা রক্তাক্ত ইতিহাস, বা আমাদের পলিটিক্যাল স্টেবল না থাকা। তারপর হলো আমরা কখনো কানাডা বা নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার সাথে তুলনা করবা, ওদের ভৌগোলিক বা
মানে কি বলে জিওপলিটিক্যাল সিচুয়েশনও ডিফারেন্ট। না ওইটা না, এত আমরা কেটেও যাব না। এখানেও অনেক এই যে আপনি বললেন যে কয়েকটা ঘটনা, ওইটা ছাড়াও আরো অনেক ঘটনা আছে। বাট এটলিস্ট তারা একটা পর্যায়ে আছে, ওইটা বলবো। কিন্তু আমি যাচ্ছি যে বাংলাদেশে যে 16 কোটি 17 কোটি বাঙালির পাশাপাশি যে কয়েক লাখ, হয়তো 1 কোটিও হবে না, তারপরেও তো কয়েক লাখ আছে। যদি আমরা ইউরোপের ক্ষেত্রে ধরি 10 লাখ কিন্তু অনেক বিগ অ্যামাউন্ট অফ পপুলেশন, তাই না? তো সেক্ষেত্রে আমাদের হ্যাঁ ব্লাইন্ড স্পটেই বলতে হবে। যাই হোক, তো আমার যেটা খুশি লাগতেছে বা আমার যেটা ভালো লাগে সেটা হলো এই কয়েক বছর আফটার 2010 এর আগ পর্যন্ত আমরা যখন দেশে ছিলাম 2002 পর্যন্ত আমি দেশে ছিলাম, তখন পর্যন্ত কিন্তু একাডেমিকে তো না আমরা এমনি কথাও বলতে মানে আমাদের টিচারদের সাথেও বা প্রফেসরদের সাথেও বা কিছুর সাথে কথা বললেও ওরা ওই মানে যারা জানেন, যারা সংবেদনশীল বা যারা পড়াশোনা করেন এই ব্যাপারে তারাই জানেন, কিন্তু বেশিরভাগ খুব একটা জানতো না, বলতো যে ওইটা লোকাল ডায়ালেক্ট বা ওইটা এটাকে কিভাবে ল্যাঙ্গুয়েজ হয়, হ্যাঁ তো ওইটা সাহিত্য কেন কি হবে বা ওইটা কি সাহিত্য আছে, তো ওই ধরনের এক ধরনের নেগলিজেন্স বা এক ধরনের কি ছিল। যাই হোক এখন অনেক অনেক পজিটিভ, অনেক ইতিবাচক কি পাচ্ছে, তারপরে কি হচ্ছে, যাই হোক এটা শুধু ওদের না, সেদিকে আমরা নিজেদের ক্ষেত্রেও। হ্যাঁ সেটাই তো, আমাদের মধ্যে অনেক শিক্ষিতের হার বেড়েছে, তারপরে কি হচ্ছে, কিন্তু আমি কিন্তু এখনো সন্তুষ্ট নয়, আশানুরূপ হয়নি। তো এবার আমি সৃজনীর কাছে যাচ্ছি, কারণ যেহেতু সে আইনজীবীর পাশাপাশি কিন্তু সাহিত্যের সাথেও জড়িত আছেন ওতপ্রোতভাবে, যদি এখনই হয়তো ওইভাবে মানে পেশাগত কারণে হয়তো কি পারছেন, কিন্তু তার মনের মধ্যে একটা কি ছিল। যাই হোক সৃজনীর কাছে যাচ্ছি যে এই যে সাহিত্যের আমরা যেটা বলি লোকসাহিত্য বা লোক সংস্কৃতি আমাদের যে সমৃদ্ধ, ওইটা তো আছে, কিন্তু আমরা লিখিত সাহিত্যেও কিন্তু আমরা পদার্পণ করছি। হয়তো আমি জানি না আপনি কতটুকু লিখেন বা কি করেন, কিন্তু বাংলা সাহিত্যে আপনার পদচারণা আছে, ঠিক আছে? ওইসব বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? অথবা হানা যেটা বললেন যে আমাদের দেশে ওইটা নিয়ে চর্চা হয় না বা একাডেমিকে তো না, কিন্তু এমনি স্বল্প পরিসরেও না, কিন্তু আমরা নিজেরা করি, কিন্তু বৃহত্তর পরিসরে নেই, ঠিক আছে? ওই সম্পর্কেও আপনারা একটু বলেন, বা আপনার পাশাপাশি আপনার কবিতাও শুনতে পারবেন প্লিজ জি সৃজনী। হ্যাঁ, আসলে আমাদের যে লোকসাহিত্য সেগুলো কিন্তু লিখিত আকারে না হওয়ার কারণে আমরা অলরেডি অনেক লোকসাহিত্য হারিয়ে ফেলেছি আমাদের মাঝখান থেকে। ইভেন আমরা ছোটবেলায় আমাদের বেড়ে ওঠাটা ছিল আমাদের নানি দাদির কাছ থেকে গল্প শুনে শুনে। এখন এই গল্পগুলো আমার ম্যাক্সিমামই মনে নেই, এবং আমরা মনে করি না যে এগুলো আমরা আমাদের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে পারবো, কারণ অলরেডি কিছু গল্প বা হচ্ছে যে লোক কাহিনী আমরা হারিয়ে ফেলেছি, যেগুলো হচ্ছে যে যদি লিখিত আকারে থাকতো তাহলে হচ্ছে যে আমরা ওইটা নিয়ে আসলে ওইটা হারানোর কোনো সম্ভাবনা ছিল না। তো কিন্তু আমি এখন বর্তমান প্রজন্মকে দেখতে পাই তারা প্রচুর লেখালেখি করে, এবং হচ্ছে যে ককবরকে প্রচুর কবিতা, প্রচুর সাহিত্য লেখা হচ্ছে। আমি নিজেও ককবরকে কবিতা লিখি, গান লিখি, নিজে সুর করি। হ্যাঁ, আমার একটা গান ইউটিউবে আছে, মানে আমি গানটা লিখেছিলাম, আমার বোন সুর করেছিল, মানে আমি আর সে মিলে কম্বাইন করে সুর করেছিলাম। তো এখন কিন্তু তরুণ প্রজন্ম যথেষ্ট সচেতন। আমি তরুণ প্রজন্মের মাঝ দিয়েই আহ্বান করব সবাইকে যে তরুণ প্রজন্ম যাতে তাদের এই প্রচেষ্টাটা চালিয়ে যাক। তাহলে হচ্ছে যে আমি মনে করব অনেক হারিয়ে যাওয়া যে লোক সাহিত্য আছে, লোকগীতি আছে আমাদের ককবরক সমাজে বা চাকমা সম্প্রদায়ে, মারমা সম্প্রদায়ে, তঞ্চঙ্গা সম্প্রদায়ে, সেগুলো হচ্ছে যে আমরা যতটুকু আমাদের হাতে আছে সেগুলো যাতে আমরা আমাদের এখানে রক্ষা করতে পারি। সেজন্য হচ্ছে যে আমাদের তরুণ প্রজন্মকে আহ্বান করব। আর আজকে আমাদের এই যে প্ল্যাটফর্ম আমরা শেয়ার করছি, সেখানে আমার খুব প্রিয় এবং শ্রদ্ধেয় মাসি আছে। মাসির যে বইটা আছে, হ্যাঁ, সে বইটা পড়ে আসলে আমি কি বলবো, খুব আহ আবেগী হয়ে গিয়েছিলাম সেই সময়টায়। তো মাসির বইটা পড়ে আমি একটা রিভিউ দিয়েছিলাম, আমি সেই রিভিউটা একটু হালকা শেয়ার করতে চাচ্ছি সবার সাথে। মন ছুঁয়ে যাওয়া একটি যুগোপযোগী লেখা পড়লাম, আর একটু হলেই এই লেখা হয়তো পাওয়া যেত না, হারিয়ে যেত প্রজন্মান্তরের ভিড়ে। তরুণ প্রজন্ম কাপ্তাইবাদের কারণে ডুব সাঁতার দিয়ে একই পরিবারের এক এক জনের এক এক দেশে উঠে কিসে কঠিন জীবন সংগ্রাম, টিকে থাকতে চাওয়া কাছের মানুষদের নিদারুণ কষ্ট, দেশ জন্মভূমি দেখার মৃত্যু ইচ্ছা নিয়ে হারিয়ে যাওয়া সঠিক ইতিহাস জানতে পারত না। ধন্যবাদ সোমারি চাকমাকে তার সাক্ষাৎকার ভিত্তিক একটি
একজন দুবুরির আত্মকথন কাপ্তাইবাদের মতো একটি অনবদ্য লেখনীর মাধ্যমে তরুণ প্রজন্মকে প্রায় হারিয়ে যেতে বসা শেকড়ের কাহিনী সঠিক সময়ে উপহার দেওয়ার জন্য। চোখের সামনে প্রিয়বালা চাকমার জীবন জুড়ে ভোগ করা সকল কষ্ট আর কষ্ট আমায় ছুঁয়ে গেল। এটি ছিল আমার রিভিউ তার বইটি সম্বন্ধে। এই বইটি পড়ে আসলে এত আবেগ ঘন মুহূর্ত আমার মধ্যে সৃষ্টি হয়েছিল, আমি চোখের কান্নাকে থামিয়ে রাখতে পারিনি। মনে হয়েছিল যে এই বইয়ের প্রত্যেকটি চরিত্র আমার জীবনের মধ্য দিয়ে আমি উপলব্ধি করছি, এরকম একটি আমার মধ্যে যে আবেগটা তৈরি হয়েছিল আমি সেটা শেয়ার করলাম। আর হচ্ছে যে আমার এই প্রিয় মাসিটি এখন দেশের বাইরে আছে, এই মাসিটিকে নিয়ে আমি আসলে একটি কবিতা লিখেছিলাম। তো আমি আজকে প্রথমেই সেই কবিতা দিয়ে শেয়ার করতে চাচ্ছি সবার মধ্যে। মাসিকে নিয়ে একটি কবিতা লিখেছিলাম, আশা করি সবার ভালো লাগবে। Of course. আমি খুঁজি তোমায় আমাদের সেই চেনা ঠিকানায়, যেখানটায় আমাদের কোলাহল পদচারণা মুখরিত কত না শব্দ দূষণ হতো। এই তো সুতির চাকমা পিনন আর হাদিতে সরু এক নারী কিংবা তোমার সাদৃশ্য, এই কি তুমি? কাছেই উচ্ছল রমণী অট্ট হাসিতে খান খান ঢলে পড়া আনন্দময়ী, হলুদিয়া জুম পাহাড় যেন তুমিই তো, নাকি তুমি? চেঙ্গি তীরের চিকচিক উত্তপ্ত বালুকণায় তেরাং তৈক্লাইয়ের বর্ষায় ছলকে ওঠা যৌবনে তোমার স্পর্শে খুঁজে ফিরি তোমাতেই, জানি তুমিই তো। অনেক ধন্যবাদ সৃজনী, খুবই ভালো লাগছে। আমার কিন্তু হিংসা হচ্ছে সুমারি, তো যাই হোক। আমার চোখে পানি আসছে। না, আমরা যারা দেশের বাইরে যারা আছি, আমি বলছি যে এই যে সেন্ট লরেন্ট রিভার বা আমাদের আতলান্তিক সাগরের যে লবণাক্ততা, ওইটার মধ্যে আমাদেরও অশ্রু আছে। যাই হোক, এই প্রসঙ্গে আমি পরে যাচ্ছি। আমি একটু ভিতরে যেতে চাই। সুমারির কাজের কথা তো কিছু শুনলাম, কিন্তু 2012 থেকে 2017, তাই না? তো এটা একটা লম্বা সময়, আর মাত্র 10 জনকে নিয়ে আপনার লেখা বই। তো কেন এত সময় লাগলো? ওই যে বললাম যে এতক্ষণ তো আমরা বলছিলাম যে কেন বাংলাদেশের সাহিত্যে অথবা মানে কোন জায়গায় আমাদের কথা লেখা নেই। আ এটা আসলে আমাদের নিজেদেরও একটু ইয়ে করতে হবে যে আত্মসমালোচনা করা দরকার। আমরা নিজেরা কতটা সক্রিয় যে আমাদের ইতিহাস, আমাদের সাহিত্য তুলে আনার জন্য অথবা বই প্রকাশ করার জন্য, কাজ করার জন্য। আমাদের যেমন সাহিত্য যেমন আছে তেমনি কিন্তু অনেক বেদনা, অনেক আ কি বলে লোমহর্ষক ঘটনা আছে, কাহিনী আছে। অনেকগুলো কাজ করার ইয়ে আছে, স্পট আছে আমাদের পার্বত্য চট্টগ্রাম জুড়ে। কিন্তু আমরা সেই কাজটা কতজন করেছি? আসলে আমরা করি না। আমার 2012 তে যদি আমি কাজ শুরু করি, কিন্তু আমার উম আসলে নানা ব্যক্তিগত পলিটিক্যাল অনেকগুলো কারণ ছিল যে বইটি কাজ মানে শেষ করার। এবং 2018 তেও কিন্তু শেষ হতো না। যদি না খাগড়াছড়ি পরিস্থিতি তখন অনেক খারাপ হয়ে যাচ্ছিল। আমার তখন মনে হয়েছিল যে এই বছর যদি আমি বইটা বের না করি তাহলে আর কখনো বের করা হবে না। ওইটা আমার একটা সিক্স সেন্স কাজ করেছিল আসলে তখন। তখনই আমি এই বইটা নিয়ে কাজ শেষ করেছি এবং খুব এত তাড়াহুড়ো করে আমি কাজ শেষ করেছি। আমি পরের দিকে লেখাগুলো আমি এডিট করতে পারিনি। জাস্ট শুনেছি আ আর ইয়ে করেছি। মানে লিখেছি, পাঠিয়ে দিয়েছি। আমি মানে পুরোটা যে ভালো করে এডিট করতে হবে আমি সেটাও করতে পারিনি। কারণ এত তাড়াহুড়া করে আমি কাজটা শেষ করেছি। ২০১২ থেকে এক ধরনের আসলে এটা আত্মসমালোচনা বলি আমার, যদি আমি কাজটি শুরু করেছি কিন্তু আমার বই বই করে কেউ পড়বে এটা কিন্তু আমার মাথায় ছিল না। আমি এই জিনিসটা শেয়ার না করলে নয়। আমার সম্পাদক আলোড়ন খিসা যখন বলল যে সে বইটা বের করবে, সে দায়িত্ব নিবে। তখন আমাদের ১ম ইয়ে ছিল যে আলোড়ন আর আমার ১ম যে ইয়েটা ছিল যে, "এই বই কে পড়বে? আমরা কিভাবে এই বই ইয়ে করব? বিক্রি করব?" কারণ এটা কারো কোনো ফান্ডের না। আর এইটা হচ্ছে আমাদের মানে নিজেদের ফান্ডের করা। আর এই বইটা প্রকাশনার জন্য আমার মা টাকা দিয়েছেন। মানে মানে অনেক টাকার ব্যাপার।
তো সবকিছু মিলে আলোড়ন যখন বলছিল যে না এটা আমরা বের করব হচ্ছে 1000 কপি, আমি বললাম 500 কপি, 200 কপি প্রথমে ছিল, পরে বলল যে 500 কপি, আমি বললাম যে 1000 কপি। তখন আমাদের মাথায় ছিল যে কাজটি যে এই বই কে পড়বে কিনা, আমি 1000 বই বই কোথায় রাখবো। তখন আলোড়ন আমাকে একটা কথা বলেছিল আমার সম্পাদক, তুমি চিন্তা করো না তো, আমি এই বই তোমার এই বই আমি 5 বছরে বিক্রি করে দিব, তোমাকে আমি বিখ্যাত করে দিব 5 বছরে। আচ্ছা, তা আমি ওর কাছে পরাজিত হয়ে আমি 1000 কপি ছাপলাম। এই যে আমার মাথায় কাজ করছিল, মানে তখন মধ্যে আমার মাথায় কাজ করেছিল যে আমার এই বই কেউ পড়বে কিনা। এই যে কেউ পড়বে কিনা, মানে আমি বের করব কিনা, এই মাথায় এগুলো কিন্তু আমাদের মধ্যেই কাজ করে, এবং এই কাজটা যে খুবই গুরুত্বপূর্ণ কাজ এটাও আমি বুঝতাম না। মানে এই বইটা বের হওয়ার পর যখন তরুণ প্রজন্ম থেকে এবং একেবারে কৃষক পর্যন্ত যে মানে এই বই নিয়ে খুব যে গভীর ভালোবাসা, যে তাদের যে বেদনার কথা আমি লিখেছি যে পড়াশোনা করে, তখনই আমি বুঝতে পারলাম যে আমি কি কাজ করেছি। তার আগে কিন্তু একটু বুঝি না যে আমি কি কাজ করতেছি। না, আমি এখন শুধু এখন জানতাম তাহলে যে আমাকে এই কাজ করতে হবে। আচ্ছা, তাহলে আমি এই ফাঁকে জিজ্ঞেস করে নিই, তাহলে আমি একটু বলি, আগে তো একটু আত্মসমালোচনা করেন, এখন এখন একটু আত্মপ্রশংসাই করি বা আত্মপ্রশংসাই করবেন, সেটা মানুষ কেন বইটা পড়বে, কেন কি আছে এই বইয়ে। যারা পড়েছেন তারা তো জানিনি, কিন্তু যারা পড়িনি বা যাদের পড়ার সৌভাগ্য হয়নি, তাদের জন্য কি বলবেন এই বইয়ে কি আছে, কেন পড়বে, বা কেন এটা পড়া দরকার, বা কেন আচ্ছা, আমি বা এই একটু কাজটা এখানে একটা গুরুত্বপূর্ণ। জিনিস অ্যাড করি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন আহ, স্যাম। সেটা হচ্ছে সমারির বইয়ের গুরুত্ব পূর্ণ কেন, এটা আচ্ছা আমার কাছে মনে হচ্ছে ওই বইয়ের ভিতরেই সেই বিষয়টা আছে যে ও কিন্তু আসলে ওর মা এবং ওর নানু, সেখান থেকে ও প্রথম কাপ্তাই ড্যাম কিভাবে হয়েছিল, সেই সময় কি হয়েছিল, সেই সময় মানুষের জীবন কেমন ছিল, কিভাবে চেঞ্জ হয়েছে, ও ও ও বইয়ের ভিতরেও বলেছে যে এইভাবে আমি শুনতে শুনতে এই বিষয়টা শুনতে শুনতে বড় হয়েছি। সেখান থেকে ওর এই কিউরিওসিটিতে এসেছে, এবং এবং এই জন্য সাইদিয়ার কথাটার সাথে আমি পুরোপুরি একমত যে আসলে এই কাজটা যে ও করতে পেরেছে, ও হচ্ছে একেবারেই কারেক্ট পারসন এই কাজটা করার জন্য, কারণ ওর একেবারেই ছোটবেলা থেকে এটা শুনতে শুনতে বড় হয়েছে, এবং ওইটার থ্রু দিয়ে ওর ইন্টারেস্টটা এসছে আরো মানুষের সম্বন্ধে জানার, যে ঠিক আছে আমার মা নানি তো এফেক্টেড হয়েছে, অন্যরা কিভাবে এফেক্টেড হয়েছে। আর স্পেশালি ওই স্টোরিগুলোর মধ্যে যে সবচেয়ে কি বলবো টাচিং পার্টস গুলা হচ্ছে যে একটা স্টোরির মধ্যে যেটা আমি পড়েছিলাম যে দুই ভাই, ওরা সিবলিংস, একজন বাংলাদেশে রয়ে গেছে আর একজন ভারতে চলে গেছে। এই যে এভাবে যে ফ্যামিলি কে স্প্লিট আপ করে দেওয়া হয়েছে একটা ইভেন্টের কারণে, সো ওই ইভেন্টটা সম্বন্ধে আমরা আসলে বুঝতে পারি মানুষের স্টোরি থ্রু দিয়ে। এই জন্য ওরাল হিস্ট্রি ওয়ার্কটা আসলে এত ইম্পর্টেন্ট, যে আমরা একটা হয়তো শুনলাম যে হ্যাঁ একটা ঘটনা ঘটেছে, কিন্তু ঘটনার পিছনে কি হয়েছে এবং তার মানুষ যারা ইনভলভ তারা কিভাবে এফেক্টেড হয়েছে, ওইটা কিন্তু ওই জিনিসগুলা থেকে বোঝা যায়, এবং ওইটাই খুবই টাচিং যে মানে আমরা আমাদের ভাই বোনদের সাথে নর্মালি বড় হই এক বাসার মধ্যে, অথচ এই ভাই বোন গুলা বছরের পর বছর তাদের ভাই বোনদের সাথে দেখা হয়নি। মানে এটাই খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। আরেকটা স্টোরির মধ্যে ছিল, আমি মনে করতে পারছি না কোনটার মধ্যে, যে একজন বলছিল যে আমার নেফিউ, আমার ভাইগনাকে আমি প্রথম একটা ফেসবুক বা এরকম একটা ভিডিওতে দেখলাম, এবং দেখে আমার মনে হলো যে এ নিশ্চয়ই আমার ভাইগনা, কারণ চেহারায় মিল আছে। তারপর খবর নিয়ে জানতে পারলো যে হ্যাঁ এ হচ্ছে এর ভাই। নিজের ভাগিনাকে কখনো দেখেনি সরাসরি, বিকজ তারা দুই দেশে থাকে, এবং সোশ্যাল মিডিয়াতে দেখে তারা একজন আরেকজনের সাথে কানেক্টেড হতে পেরেছে আর কি। আমি বলবো যে ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে এই ওরাল হিস্ট্রির মাধ্যমে এই জিনিসগুলো এসেছে। নিউজ রিপোর্টে কখনো এগুলা এত সুন্দরভাবে আসলে তুলে ধরা সম্ভব না। হ্যাঁ, আমি একটা সুমারি জিনিস শেয়ার বলেন। করি। হ্যাঁ, এই বই নিয়ে কেন গুরুত্বপূর্ণ, আমি যে এত বছর কেন লাগলো যে প্রমোট বলল, ওই যে কারণে যে আমি তখন আমি যে কাজ করতেছি এই কাজটা যে এত গুরুত্বপূর্ণ আমি কিন্তু বুঝিনি। এটা আমি আমার আমার বলতেই হবে এটা। এবং কাজ শুরু করেছি খুব মনের আনন্দের সাথে। কিন্তু তখন মধ্যে তো একটা খচখচানি ছিল যে এই বই কে পড়বে? কিন্তু বের করার পর যখন মনে হলো যে হ্যাঁ, মানে এই বই আসলেই আমি এমন একটা জায়গায় হাত দিয়েছি, যেমন আমাদের বিখ্যাত কবি সুগত চাকমা ননাদন, তিনি আমার এই বই পেয়ে বলেছিলেন যে, "সোমারি তোমার বই হচ্ছে র ম্যাটেরিয়ালস।
পার্বত্য চট্টগ্রাম নিয়ে যদি কোনো কিছু করতে হয় তাহলে তোমার বইকে অবশ্যই কাজে লাগাতে হবে। তোমার বই ছাড়া এখন পার্বত্য চট্টগ্রামের ইতিহাস হবে না। এই জিনিসটা আমি এটা বই বের করার পর, কিন্তু বই বের করার আগ পর্যন্ত আমি বুঝিনি যে আমি কি কাজ করেছি। এবং বই কেন পড়তে হবে প্রমোদ যখন জিজ্ঞেস করলো আমি বলি যে এই বইটা এখন পড়তে হবে। আমি আমার বই পড়ার পর আমি সবচেয়ে পেয়েছি হচ্ছে রিভিউ পেয়েছি হচ্ছে আ নতুন প্রজন্মর কাছ থেকে। সৃজিনী যে কথা বলল যে নতুন প্রজন্ম, যারা ইউনিভার্সিটি পড়াশোনা করছে, যারা স্কুলে পড়ছে এবং যারা কলেজে পড়ছে, স্কুলের ছেলেরা পর্যন্ত আমাকে ইনবক্সে বলে যে, "তোমার বই আমি কিভাবে পাবো? তোমার বই পড়ে আমার এই অনুভূতি হয়েছে।" আমাকে একজন কাজী নজরুল ইউনিভার্সিটিতে পড়ে ময়মনসিংহে চাকমা ছেলে আমাকে একটা ইনবক্স দিয়েছে যে, "দিদি আমি তোমার বই পড়ার পর আমি জেনেছি যে কাপ্তাই বাদের কারণে আমাদের কি দুর্দশা হয়েছিল। তার আগে আমি জানতাম না।" এবং সে আরো লিখেছে এই কারণে আমার কাছে এটা খুবই ইম্পোর্টেন্ট মনে হয়েছে যে আ কাপ যারা বরপরঙে ইন্ডিয়া চলে গিয়েছিল, অরুণাচলে চলে গিয়েছিল, তারা ভেবেছে যে সে লিখেছে যে, "দিদি আমরা ভেবেছিলাম যারা বরপরঙে গিয়েছে তারা হাসতে, হাসতে, নাচতে, নাচতে গিয়েছে। মানে হাসি খুশিতে গিয়েছে যে কিন্তু আমার বই পড়ে ওরা বুঝতে পেরেছে যে তারা যেতে বাধ্য হয়েছে এই কাপ্তাই বাঁধের কারণে, বাড়িঘর ডুবে যাবার কারণে। এই যে ইতিহাস মানে আ যখন আমি এই মেসেজটা পাই তখন আমার তখন মনে হয়েছিল আসলে আমি কি লিখলাম? মানে এইজন্য আমার মনে হয় যে নতুন প্রজন্ম এখন আমি দেখি, আমি জানি না এটা আমার বইয়ের কারণে কিনা। আমি এখন Facebook এ দেখি হয়তোবা এটা একটা সময়। যে এখন কাপ্তাই বাঁধ নিয়ে অনেকে কাজ করতেছে, অনেকে কথা বলতেছে। আ যেমন শাহিন আপা, শাহিন আক্তার যিনি লেখক, তিনি আমাকে একটা ছোট্ট নোট পাঠিয়েছেন মেসেঞ্জারে যে, "সোমারি তোমার বই পড়ার পর আমি একটা ছোট্ট গল্প লিখেছি।" মানে উনি আমার বই থেকে একটা ছোট্ট কোটেশন ও দিয়েছেন ওই গল্পে। এই যে আ মানুষের মধ্যে যে কাপ্তাই বাঁধ নিয়ে একটা জাগরণ, এটা আমি জানি না এটা আমার বইয়ের কারণে কিনা। কিন্তু আমার 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 এখন দেখতে খুব ভাল লাগে যে এখন মানুষজন আমার বইয়ের কারণে হোক অথবা অন্য কারণে হোক যে নিজেদের ইতিহাস এখন মানে খুঁজার চেষ্টা করছে। যেমন একজন লিখেছেন যে আ তিনি আ তিনি এখন তিনি হচ্ছেন কাপ্তাই বাঁধের ভুক্তভোগী। তিনি বলেছেন, "হ্যাঁ, আমিও ভুক্তভোগী কাপ্তাই বাঁধে। এখন আমিও লিখবো আমার কথা।" এই যে ইতিহাস চর্চা এখন আমাদের মধ্যে শুরু হয়েছে। এটার জন্য আমি আমি খুবই গর্বিত এখন আমার বই নিয়ে আসলে যে আ এখন মনে না হয় ঠিক যে এই কিন্তু ১২ বছর এত বছর যে আমি প্রকাশ করিনি আসলে আমার এটা অজ্ঞতা ছিল। আমি এটা অস্বীকার করব না। আ না, অজ্ঞতা না। ওইটা আমাদের সবার মধ্যেই আছে যে আমরা যেটা কারণ আমরা শিক্ষিত, আমরা লিটারেসিটা আমরা ওই যে রিটেন কি থেকে আসছি তো, বইয়ে পড়া এক্সাক্টলি মানেই হ্যাঁ, হলো হ্যাঁ, ওইটাই গুরুত্বপূর্ণ। আর মা বা দাদি যেগুলা বলছে ওইটা খুব মানে গুরুত্বপূর্ণ না। তাই না? না। তো আমাদের হুম, মধ্যে তো হুম, আপনার জ্ঞানখুলির কথা তো জানেনই বা আমাদের মণিপুরীদের খংজম আমরা এক ধরনের ঢুল বাজিয়ে ওই যে পুঁথিপাতের মতো আরকি। তো ওইটার হুম, কোনো রিটেন কোনো কি নেই। কিন্তু আমাদের এই যে পূর্বের বিশেষ করে ইন্ডো মণিপুরি ওয়ার যেটা আমরা বলি। তো ঐটার কাহিনীগুলা কিন্তু আমি ওই মৌখিক ইতিহাস থেকেই জানা। হ্যাঁ? তো একজন খুব সুন্দর করে গায়কী ঢঙে আমরা বাংলায় যেভাবে আমরা ঢোল বাজিয়ে কি বলেন? তো ওইভাবে গীতিনাট্য এখন যেটা হয়। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ। আমি এই কারণে আমি জানি না সেটা না ওইটা না। কিন্তু শুধু আপনাদের এই যে বরপরং বা আমাদের কাপ্তাই বাঁধ নিয়ে কাহিনী না। কারণ আমাদের 71 এর অনেক কাহিনী আছে। প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ওইটা নিয়ে অনেক ধরনের কাহিনী আছে। ঠিক আছে? এখন অনেক লেখা শুরু হয়ে গেছে। আর আরেকটা বিষয় হলো আমরা জানি যে নর্থ বেঙ্গলের যে সান্তাল বিদ্রোহ নিয়ে বা কি নিয়ে এখানে অনেক কাহিনী আছে। তো ওইটার কাহিনীগুলা আমরা ইতিহাসের টুকটাক অংশ পড়ি বা একটু প্রবন্ধ পড়ি। ওইটা দিয়ে তো আসলে তেমন কিছু বোঝা যায় না। মানুষের মননগত বা ভিতরের যে আবেগ বা কষ্টগুলা, তাই না? একটা রিপোর্টের মাধ্যমে একটা প্রবন্ধের মধ্যে আসলে ওইভাবে পাওয়া যায় না। বা একটা মাধ্যমে মানে আমরা যেটা খবরের মাধ্যমে বা শুধু অবজার্ভটা করতে পারতেছি। ঠিক তেমনি আমাদের ময়মনসিংহ, নেত্রকোনা, আমাদের ম আ কিতে মধুপুরের অনেক কাহিনী আছে। হ্যাঁ, সিলেটের মণিপুরীদেরও অনেক কাহিনী আছে। তো আমরা যারা শিক্ষিত, আমরা যদি একটু এগিয়ে আছি, ১ টা ২ টা করে যদি গল্পগুলা লিখি, গল্প না আমাদের এই ধারাভাষ্যগুলো যদি একদম সিম্পল ভাবে সুমনির লেখাটা যদি কেউ পড়েন, থুটকাতাতে আছে। আমি আমাদের কি বলব যে একটু পরে শেয়ার করার জন্য। থুটকাতাতেও আছেন। আ ওইখান থেকেও আপনারা পড়তে পারবেন। খুব কি হিসাবে গোছানো না হলেও। আ পরে হলো বই তো খুব সম্ভবত ২য় অ সংস্করণ হয়তো বের করবেন। তো আমরা এবার একটু সৃজনীর কাছে যাই। আপনি গল্পটা বা আমাদের বইটা সম্পর্কে বলেছেন। তো ওইটার পাশাপাশি আমি যেটা বলব যে এই যে গুরুত্বপূর্ণ কাজগুলা, হ্যাঁ? আমরা কিভাবে অংশগ্রহণ করতে পারি? যে যার কি থেকে প্ল্যাটফর্ম থেকে।
তাই না? যে যার যে পেশায় থাকুক, সে শিক্ষক হতে পারে, ডাক্তার হতে পারে, তাই না? বা সাধারণ একজন কি বলবো কর্মজীবী হতে পারে। তারপরেও তো আমরা কথাগুলো বলতে পারি, লিখতে পারি, অথবা এট লিস্ট আমরা অডিও করে, এখন তো YouTube এর যুগ। আপনি বললেন যে একটু আগে যে আপনার গান শুনেছেন ২ করেছেন ২ বোনে। তো এই ধরনের কাজগুলা তো আমরা শুধু YouTube এ আমাদের ছেলেমেয়েরা বাংলা অথবা হিন্দি, হ্যাঁ? অথবা ইংরেজি, ওইগুলাই আমরা বেশিরভাগ দেখতেছি। তো ওইগুলা যদি আমরা একটু ভরে দেই, বা আমরা যদি একটু কনটেন্ট গুলো যদি আপলোড করি, ওই ধরনের কিছু কাজ আপনার কি মনে পড়ে যে কিছু করা যায় বা করা যেতে পারে, এবং কেন দরকার? হ্যাঁ, ইদানিং হচ্ছে যে আমি লক্ষ্য করেছি চাকমা ভাষায় কিছু সুন্দর সুন্দর কার্টুন আমি ফলো করেছি। হ্যাঁ, ইদানিং আমরা দেখতে পাই যে চাকমা ভাষায় সুন্দর সুন্দর কার্টুন হচ্ছে, যেটা দিয়ে হচ্ছে যে আমাদের মানে চাকমা ল্যাঙ্গুয়েজটাও চর্চা হচ্ছে, আবার আমরা শিশুদেরকেও চাকমা ভাষায় বিনোদন দিতে পারছি। তো এভাবে আমরা যদি আমাদের এই চর্চাগুলা রেখে যাই, এছাড়া হচ্ছে যে আমার মনে হয় একটা প্ল্যাটফর্ম তৈরি করা উচিত আমাদের আদিবাসীদের সবার মিলে, যেখানে হচ্ছে যে আদিবাসী সাহিত্য নিয়ে চর্চা হবে। আর হচ্ছে যে আমাদের মূলত হচ্ছে যে এই যে সমারি মাসি কিছুক্ষণ আগেও বললেন যে হচ্ছে যে উনি কিন্তু নিজস্ব অর্থায়নে এই বইটা প্রকাশ করেছিলেন। তো আমাদের আদিবাসীদের এটাও একটা সমস্যা যে হচ্ছে যে অনেকের হয়তো অনেক ক্যাপাসিটি আছে, অনেক সুন্দর লেখে, অনেক সুন্দর আহ আবৃত্তি করে, কিন্তু অর্থায়নের কারণে অনেকেই পিছিয়ে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের যদি ইকোনমিক দিক দিয়েও যদি আমরা সেই প্ল্যাটফর্মের মাধ্যমে এই ইকোনমিক যেই সাপোর্টটা দরকার সেটা যদি আমরা স্ট্রং করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা আমাদের যে সাহিত্য আছে, যে সংস্কৃতি আছে, সেটাকে অনেকাংশেই টিকিয়ে রাখতে পারবো। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা সুন্দর ভাবে উপস্থাপন করতে পারবো আমাদের পূর্বের সাহিত্য, আমাদের সময়কার সাহিত্য বা পরবর্তী সাহিত্যগুলো। এভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে পারবো, আমার মনে হয় এটা। ধন্যবাদ। আমি পরে একটু আপনার যোগ কবিতা। করি, হ্যাঁ, হ্যাঁ, প্রভাত, আমি বলেন একটু যোগ করি এই সমারি, হ্যাঁ ব্যাপারে। বলেন। হুম, হুম। আহ যে কাজ করা, আমি সৃজনীয় অর্থে সৃজনীর সাথে যোগ করে বলছি যে আহ আমার এক্ষেত্রে আমার মানে যে আর্থিক সমস্যা, আমি যখন কাজটা শুরু করেছি ১২ সালে, আমি তখন কিন্তু একদম বেকার। আমি দীর্ঘদিন রাজনীতিতে ছিলাম। আমি রাজনীতি থেকে বের হয়ে আমি যখন পড়াশোনা করেছি তখন আমি একদম বেকার। আমি একদম কর্কট শূন্য অবস্থায়। ওইটা হানা জানে। হানাকে একদিন আমি শেয়ার করেছি। তখন কিন্তু আমি এই কাজটা শুরু করেছি, এবং এই কাজের জন্য আমাকে ইন্ডিয়া যেতে হয়েছিল। এই কাজের জন্য আমাকে অনেক জায়গায় যেতে হয়েছিল। আমি কি নিদারুণ কষ্টে আমি কাজগুলো করেছি। মানে এটা কোনো ফান্ডে ছিল না, এত বড় কাজ। আমি তখন তখন আমার একদম না খাওয়া অবস্থায় আমি কাজগুলো করেছি, এই কাজ। আমার মনে হয় এজন্য আমি সবাইকে বলি যে কবে আমরা মানে আ ও সবাইকে সবাই হেল্প করা দরকার। সেটা ঠিক, যদি আমরা যদি ফান্ড পাই বা আমরা যদি কিছু আর্থিক সাহায্য মানে সব জায়গা থেকে সাহায্য লাগে তখন। কিন্তু আমাদের যেহেতু আমরা একদম কোণঠাসা অবস্থায় আছি, আমরা যেহেতু সবকিছু হারিয়ে ফেলছি, আমাদের মনে হয় যে আমাদের নিজের জায়গা থেকে একদম, আমি শুধু বলি নিজ দায়িত্বে সবকিছু করতে হবে। কারণ আমরা এমন জায়গায় আছি, কেউ আসবে না আমাদেরকে বাঁচাতে, কেউ আসবে না আমাদের সাহিত্য লিখে নিতে, কেউ আসবে না যে আমি এই কাজটা করে দিব আগ বাড়িয়ে। আমি যেন সবাইকে বলি যে আ আমি যদি একটু আ সচেতন হই, আমি যদি একটু, তাহলে আমার জায়গা থেকে কিন্তু আমি অনেক কাজ করতে পারি। আবার অনেকে বলে, আমাকে জিজ্ঞেস করে যে, "হ্যাঁ, আমি যদি এই কাজগুলো করি তাহলে তো আমার মানে আমার নিরাপত্তার।" আমি যে, "কোন দরকার না। নিরাপত্তার ব্যাপার নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তুমি একদম অন্য নামে, ছদ্মনামে লিখো।" যেমন আমি এখানে একটা শেয়ার করতে চাই। আমাদের থটকাটা কিন্তু অন্যরকম মে দিবস নামে একটা সিরিজ আছে। যেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের গণহত্যা নিয়ে। এই কাজটাও কিন্তু কেউ করে না। আমাদের কিন্তু পার্বত্যে অনেক গণহত্যা সংঘটিত হয়েছে। সে কাজগুলো আমি শুরু করেছিলাম। আমি শুরু করেছিলাম যে, এবং যেহেতু আমি পাহাড়ে ছিলাম তখন আমি কিন্তু অন্য নামে, অন্য ছদ্মনামে, অন্যরকম মে দিবস নামে আমি এই সিরিজটা কাজ শুরু করেছিলাম। এবং এতে ২-৩ টা সিরিজ চলে গেছে যে গণহত্যার উপর মানুষের আ সাক্ষাৎকার ভিত্তিক এই কাজগুলো। আমি জন্য সবাইকে বলি যে যারা অ্যাক্টিভিস্ট আছেন, যারা সাহিত্য নিয়ে কাজ করেন, যারা আ মানে কবিতা লেখেন, যারা গান লেখেন, যারা উপন্যাস লেখেন। এসব বাইরেও কিন্তু আমাদের কিছু আছে যেগুলো আমাদের জীবনের সাথে সম্পর্কিত, আমাদের ইতিহাসের সাথে সম্পর্কিত। তারা যেন এই কাজগুলো নিয়ে কাজ করেন। এবং আমি সবাইকে বলি, আমি সবাইকে মেসেঞ্জারে মানে একদম ইনবক্স করে বলি,
নিজেদের পরিবারের কাহিনী যদি তুমি লিখে থাকো তাহলে কিন্তু পার্বত্য চট্টগ্রামের ইতিহাস থেকে যায়। তুমি শুধু শুরু করো যে সবাই বলে আমি কিভাবে কাজ করব? আমি যে তুমি শুধু তোমার পরিবারের ইতিহাস লেখো। আর কিচ্ছু লাগবে না। তোমাকে অন্যর কাছে গিয়ে আমার পরিবারের ইতিহাস তোমাকে লেখার দরকার নাই। সৃজনীর পরিবারের ইতিহাস তোমার লেখার দরকার নাই। তুমি শুধু তোমার পরিবারের ইতিহাস লেখো, তাহলে তোমার পার্বত্য চট্টগ্রামের ইতিহাস হয়ে যাবে। তাহলে ওই যে ছোট, ছোট বালুকণা বিন্দু, বিন্দু জল একেকজনের ইতিহাস একটা সমন্বিত করলে একটা বড় ধরনের ইতিহাস হয়ে যায়। আমি এজন্য সবাইকে বলব যে কোনো অন্যরা করে দেবে এই আশায় আমাদের কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে। এটা আমি সবসময় নাইম আমি দেখলাম কমেন্টে লিখতেছে যে নাইম কমেন্টে লিখছে যে আত্মসমালোচনার পাশাপাশি যে আ মানে আমাদের বাংলাদেশের যে প্রকাশকরা আছে এবং যারা সাহিত্য আছে মানে ওখানে কোনো আদিবাসীদের নাম লেখা নেই। আদিবাসীদের কোনো নামগন্ধ নেই। হ্যাঁ, সেটাও আছে। এখন ওরা আমাদেরকে সারাক্ষণ কণ্ঠাসার মধ্যে রাখছে বলে আমি ওটাকে উত্তরণে কি আমার উপায় নেই? উত্তরণ আমাকে নিজেকে করতে হবে। আমি এজন্য এইটুকুই বলি যে এজন্য আত্মসমালোচনা হচ্ছে যে এই উত্তরটা আমাকেই করতে হবে। আমার কাজটা আমাকে করতে হবে। আমি আমি আহ একজনকে বললাম, আমি এইজন্য বলি যে আমি সবসময় বলি আসলে যে আ আমাদের কাজটা আমাদের নিজেদের করতে হবে। কেউ এসে করে দিয়ে যাবে না। না, ঠিকই আছে। কারণ ওইটা হয় কি আমাদের ওই যে ভয় বা সংকোচ তারপরে যেটা আমরা বলবো যে এক ধরনের আ ওইটা সিস্টেম মানে কালকে কিছুটা ওইটা বিষয় নিয়ে আলাপ হয়েছে। আমাদের মধ্যে কিছুটা হীনমন্যতা বোধও কাজ করে। তো এই প্রসঙ্গে আমি একটু বলি যে আমার যখন ১ম কবিতার বই বের করি 95 এ একদম টগবগে তরুণ ইউনিভার্সিটির বা ছাত্র, কলেজের বা ইউনিভার্সিটির ছাত্র। টাকা-পয়সা নেই কিন্তু কবিতা বের করতেই হবে। এই যে কষ্ট বাবার কাছে বাবা আমাকে ধমক দিয়ে বলে যে, "এই বয়সে কবিতা হ্যান-ত্যান।" তো যাই হোক, মাসির কাছে গেলাম। এই কবিতা বের করা মানে হয় না। আমাদের ফ্যামিলি বা হ্যাঁ, আমাদের বিশেষ করে আদিবাসী ফ্যামিলিতে ওইটা একটা শৌখিনতা। তাই না? বা 97 হুম, আমি আমার একটা বই বের করছি যে তখন ওই ছাত্র বা হয়তো কাজ করছি টুকটাক। কিন্তু এরকম টাকা-পয়সা ছিল না। বাঙালিরাও প্রকাশ করবে, কোন প্রকাশক প্রকাশ করবে না মণিপুরে। তখন একটা প্রবন্ধের বই বের করছিলাম। তো এই যে নানান ধরনের কি আছে, এক ধরনের কি থাকতে হবে, কি বলবো একটা স্ট্রাইক থাকতে হবে, তাই না? তো এই প্রসঙ্গে আমি হ্যাঁ। হেনার কাছে যাচ্ছি আরকি। তো যদিও প্রসঙ্গগুলো আদিবাসী কিন্তু আপনি মেইনস্ট্রিম থেকেও আসছেন। তারপরে তো মানে লেখালেখি জগৎটাই আসলে আলাদা। কিন্তু আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আ আসলে হ্যাঁ, প্রকাশকের প্রবলেম প্রকাশকদেরও থাকতে পারে বা আমাদের অডিয়েন্সও খুব লিমিটেড ওইটাও একটা হতে পারে। আসলে সমস্যা কি ২ দিকে নাকি না শুধু একদিকে? না উত্তরণের উপায়টাই বা কি? হানা শামস। আচ্ছা, কোয়েশ্চেনটা আমি বুঝতে পারিনি, আরেকবার না, একটু আমি বলবেন বলতে please? চাচ্ছি যে বাংলা সাহিত্যের আমরা একটু আগে আমরা ওটা নিয়ে আলাপ করতেছিলাম। কিন্তু আমরা বলতে চাচ্ছিলাম যে আমাদের আদিবাসীদের লেখাপড়া যারা জানা লোক আছে ওনারা লেখালেখিতে কেন এগিয়ে আসতেছে না বা সাহিত্য চর্চায় খুব কম হচ্ছে কেন? আচ্ছা, ওয়েল, আসলে আমার দিক থেকে আমি যদি বলি, আমার কাছে স্টেট স্ট্রাকচারটা অনেক ইম্পর্টেন্ট মনে হয়, এবং এটা নিয়ে আমি আবার এখানেও ফিরে আসছি। কানাডায় যেসব আদিবাসীরা আছে তারাও কিন্তু বলেছে যে আপনি যে হীনমন্যতার কথা বললেন, তারপরে আমরা কেন এগিয়ে আসছি না, আমাদের মধ্যে ভয় সংকোচ এগুলো কাজ করে। এই ভয় সংকোচটাকে কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড হিসেবে দেখলে আসলে হবে না, হবে। কারণ এটা হুম, ভয় সংকোচটা আপনার পার্সোনালিটিতে সমস্যা, বা অন্য যে একজন লিখতে চাচ্ছে তার নিজস্ব কোনো সমস্যা। আমি কিন্তু ওটাকে নিজস্ব কোনো সমস্যা হিসেবে দেখি না, আমি ওটা ব্রডার একটা স্ট্রাকচারের মধ্যে দেখি যে এই অবস্থাটা কেন এসেছে, কেন একজন আদিবাসী কোনো কিছু লিখতে গেলে ভয় বা সংকোচ ফিল করবে। এটা কিন্তু অনেক ব্রড একটা জিনিস, এবং আমি আবার সেই পলিটিক্যাল পজিশনিং এর মধ্যে আমাকে কথা বলতেই হবে যে ওই আদিবাসীরা যেই পলিটিক্যাল পজিশনের মধ্যে দেশের মধ্যে আছে, সেটাই কিন্তু একটা বড় বিষয় যেটার কারণে ভয় বা সংকোচটা আসে। সো অবশ্যই ইন্ডিভিজুয়ালি যেমন সমারই কাজটা করেছে, আরো অনেকে করছে। আর ইনফ্যাক্ট আমি এখন যারা আদিবাসী ইউথ যারা আছে তাদের কাজ খুবই, অনেকেই ভালো ভালো কাজ করছে, হ্যাঁ, এবং সেগুলো আমি হুম, সোশ্যাল মিডিয়াতে দেখি। ফেসবুকে বিভিন্ন গ্রুপস আছে, তারপরে ওয়েবসাইটস আছে, ওখানে অনেক ছোটখাটো মানে খুব অর্গানাইজড ওয়েতে না, কিন্তু লেখালেখি কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছোট ছোট করে হচ্ছে, অনেকে অ্যানোনিমাসলি লিখছে, এগুলা একটু হচ্ছে। কিন্তু
আমার কাছে ওই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে একজন আদিবাসী যে সংকোচ ফিল করছে সেটা কখনোই তার নিজস্ব ফল্ট বা নিজস্ব কোনো ল্যাকিং আমি সেটা দেখি না। এটা একটা অর্গানাইজড ওয়েতে একটা বাঙালি যেখানে বাঙালি ডমিনেটেড একটা সোসাইটি, সেখানে এটা একটা অর্গানাইজড ওয়েতে তাদেরকে দমিয়ে রাখা হচ্ছে এবং সেই সংকোচটা সেখান থেকেই আসছে। এবং এই জিনিসগুলা যদিও আমরা বলি নর্থ আমেরিকাতে ইন্ডিজিনাস কমিউনিটিজরা অনেক বেশি অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ, তারাও কিন্তু এটা বারবার এই জিনিসগুলা এসছে। এবং একটা কথা আছে ইন্টারজেনারেশনাল ট্রমা, যে ইন্টারজেনারেশনাল ট্রমা যে জিনিসগুলা অনেক আগে থেকে হয়েছে, নানি দাদি তার আগে রেসিডেন্সিয়াল স্কুলের কথা বললেই কিন্তু ইন্টারজেনারেশনাল ট্রমার কথা চলে আসে। তো ওই ট্রমাকে কিন্তু আমরা বাদ দিয়ে এই সংকোচ বা এই ভয় কেন আসে ওগুলো আমি বলতে পারবো না। তো আমি জিনিসগুলো ওইভাবে দেখি, স্ট্রাকচার হিসেবে দেখি, বাট অবশ্যই তার মধ্যে দিয়েও মানে প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে, কাজটা করে যেতে হবে। না, ওইটা আমি বলছি। আমরা আমরা বলতে মণিপুরীদের মধ্যেও বা আমাদের শেষ্টি বা ময়মনসিংহ নেত্রকোনা আমাদের নিজেদের মধ্যে আমরা আলোচনা করছি। আমরা যদিও বলছি প্রান্তিকতায় আছি বা প্রান্তিক অবস্থায় আছি, কিন্তু আমরা প্রান্তিক কখনোই ছিলাম না বা ছিল না। আমরা আমাদের মধ্যেই একটা কেন্দ্র ছিল, তাই না? আমরাও একটা কেন্দ্রের মধ্যে ছিলাম। তো আমাদেরকে প্রান্তিকায়তা মানে কি বলে ওটা আমি ঠিক বাংলা বলতে পারছি না, মানে মার্জিনালাইজ করা হয়েছে, মানে প্রান্তিক, হ্যাঁ, মার্জিনালাইজ করা হয়েছে। মাইনরিটাইজ করা, নট মাইনরিটি বাট মাইনরিটাইজ, হ্যাঁ, প্রান্তিকতা করা আর কি। তো ওইটাই আমি অনুভব করি, এই যে চেতনা, ওই যে কি বলে ওইটাকে উপলব্ধি করা, ওইটার জন্যও কিন্তু আমাদের পড়তে হবে, লিখতে হবে। এর জন্য আমি বারবার বলছি, আমার এই যে উদ্যোগটা, আমি এখানে থেকে ওই যে হাজার হাজার মাইল দূরে থেকেও আমার এই প্রচেষ্টাটা হচ্ছে যে আমাদের মধ্যে, সেটা বাংলায় লেখুক, ককবরক ভাষায় লেখুক বা চাকমা ভাষায় লেখুক, মণিপুরি ভাষায় লেখুক, কোনো সমস্যা নেই। ল্যাঙ্গুয়েজ ইজ এ নট এ বিগ প্রবলেম বা বর্ণ প্রবলেম। আমরা অ্যালফাবেট, আমরা বলি না যে আমাদের অ্যালফাবেট নাই, কথা আমাদের অ্যালফাবেট কি নেই, মানে কি বলে ওইভাবে লিখিত বা ইউনিকোড সিস্টেমে, নো, ইটস ওকে। আমরা যদি পাই বা পারি, যেমন মণিপুরীরা পাচ্ছে বা করতেছে বা চাকমারা কিছুটা করছে, ঠিক আছে, ওইটা একটা আসবে আস্তে আস্তে। কিন্তু অন্ততপক্ষে আমরা রোমানি স্ক্রিপ্টে অথবা বাংলা স্ক্রিপ্টে তো লিখতে পারি, তাই না? ওই লেখাটা আমাদের মনোবেদনা, ওই যে সময় যেটা বলে নিজের কাহিনী, আমাদের বাংলাদেশের যে মণিপুরি বলেন বা চাকমা বলেন, ত্রিপুরা বলেন বা মান্দি বলেন বা সান্তালি বলেন, কারো কিন্তু আত্মজীবনী এখনো নেই। হাজারটা বাঙালির আত্মজীবনী আছে। আমি বলছি আত্মজীবনী লিখতে গেলে যে আমাকে যে মহান একজন হতে হবে ওইটা না, একজন কৃষকেরও তো আত্মজীবনী থাকতে পারে, তাই না? তো এই ধরনের কাজগুলা কিন্তু আমার বাবার কাহিনী যদি আমি লিখি বা বলে রাখি ডিজিটালাইজ ওয়েতে, তাহলে ওইটাই তো আমাদের কাহিনী হবে। এখন মুক্তিযুদ্ধ নিয়েও তো আমাদের অনেক কাহিনী আছে। তো যাই হোক, ওই প্রসঙ্গে আমি যাচ্ছি। এবারে আমরা একটু খুব কঠিন হয়ে গেছে প্রসঙ্গগুলো, আমরা একটু সৃজনের কাছে যাই। আমরা একটা কবিতাও শুনি এবং তার কাব্য ভাবনা নিয়ে একটু বলেন, আপনার কবিতা নিয়ে কিছু কাজ, কিছু চিন্তা, ওইটা নিয়ে বলেন। আমরা একটু হালকা করি মনগুলাকে। সৃজনী জি, আপনি একটা কবিতা পড়বেন, বলতে যাই, হ্যাঁ, কবিতা বলবেন আর পড়বেনও। প্রথম হচ্ছে যে, যেহেতু পাহাড়ে আমার জন্ম, পাহাড়ের প্রকৃতি আমাকে সবসময় আকর্ষিত করে। আসলে আমি অনেক দেশ ঘুরেছি, তারপরে আমি মনে করি যে ওয়াও বলে, যেরকম অন্যান্য মানুষরা চিৎকার করে একটা সৌন্দর্য দেখলে, সেরকম কোনো ওয়াও বলার মতো কিছু নেই আমি মনে করি। কারণ হচ্ছে যে আমি নিজেই একটা ওয়াও এর মধ্যে বড় হয়েছি, এমন সুন্দর প্রকৃতিতে আমি বড় হয়েছি। মানে এটা হচ্ছে যে আমি বাই বার্থ, মানে জন্ম থেকেই আমি মনে করবো যে আমি একজন ব্লেসড, যে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমি বড় হয়েছি। আর আদিবাসী মানেই হচ্ছে যে, আমি মনে করি যে আদিবাসীদের সুখ দুঃখ আনন্দ বেদনা সবকিছু প্রকাশ পায় হচ্ছে যে নববর্ষের মধ্যে। নববর্ষের মধ্যে যে আমরা যে নববর্ষ অনুষ্ঠানটা করি, প্রত্যেকটি আদিবাসী সম্প্রদায়ে কোনো না কোনো নামে আমরা নববর্ষ পালন করে থাকি। তো এই নববর্ষে হচ্ছে যে আমরা আমাদের আনন্দ বেদনা সহ যাবতীয় সবকিছু তুলে ধরি, আমাদের সংস্কৃতিকে তুলে ধরি, আমাদের আচার আচরণ সবকিছু কিন্তু আমরা নববর্ষের মধ্যে তুলে ধরি। নববর্ষটাকে আমি নিয়ে একটি কবিতা লিখেছি, সেটি পাহাড় রিলেটেড, নববর্ষ রিলেটেড। তো কবিতাটি আমি এখন আবৃত্তি করার চেষ্টা করব, আশা করি সবার ভালো লাগবে আমার কবিতাটি। বৈশাখী পাহাড়ের আনন্দ, কদিন বাদেই আসবে তুমি,
ছোট ছোট স্বপ্নের দিশা হয়ে, রূপালী মেঘের চাকায় ভর করে, অল্প স্বল্প তোমার অল্প স্বল্প আমার আলো, আশার আলো মনে জাগিয়ে, জ্বলবে প্রদীপ, ফুটবে ফুল বৃক্ষ নয়ে, কলা পাতার সবুজ নৌকায় ভাসবে, বয়ে যাবে চেঙ্গি নদীর বুকে এঁকে বেঁকে, পাহাড়ি কন্যার চাওয়া পাওয়ার মিনতি হয়ে, দূরের ওই পাহাড়গুলোর আকাশ ছোঁয়া গায়ে সাজবে বৈশাখ, বাজবে মাদলিয়ার ছন্দে, জুমিয়ার দুঃখবিলাসী বাঁশি থাকবে মেতে আনন্দে। তুমি এসো প্রতি বছর নতুন নতুন সাজে, এই পাহাড়িয়া মনগুলো নতুন সুরে উঠবে বেজে। অনেক অনেক ধন্যবাদ সৃজনী। আসলে এখানে ওইটাই। আসলে এই হ্যাঁ, বলেন। বৈশাখটা বৈশাখটা কিন্তু হচ্ছে যে কেবলমাত্র আমরা এখানে আনন্দ অনুষ্ঠান হয় সেটা কিন্তু না। এই যে আমি একজন রাখালের বাঁশির শব্দটা তুলে ধরেছি আমার কবিতায়, যে এখানে একটা বেদনার সুর কিন্তু দূর থেকে ভেসে আসতেও আমরা শুনি। আনন্দ বেদনা পাওয়া না পাওয়া সবকিছুর অনুভূতি কিন্তু প্রকাশ পায়। আমরা কিন্তু এই বৈশাখটাকে কিন্তু আমরা বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমেও উপলব্ধি করি আর কি পাহাড়ে। তো আমাদের ত্রিপুরাদের হচ্ছে যে যেই গড়িয়া ফেস্টিভ্যাল আছে, যে গড়িয়া উৎসব আছে, সেটা হচ্ছে যে এই বৈশাখের মধ্যেই হয়। এই সময় এই গড়িয়ার যেই মাদলিয়ার সাউন্ড যেটা আসে, সেই সাউন্ডটা না হলে আমার মনে হয় যে পহেলা বৈশাখটা সম্পূর্ণ মানে অসম্পূর্ণ আমার মনে হয়। হয়ে গেল। হ্যাঁ, এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো ছাড়া আমাদের আসলেই অসম্পূর্ণ লাগে। এই যে আমরা হিজল পাতা বা বাঙালি যে কাব্যগ্রন্থ আছে সেখানে কিন্তু হিজল পাতার দুঃখ দেখি, যে একজন নারীর দুঃখ আনন্দ বেদনার চিঠি হয়ে কিন্তু হিজল পাতা মানে যে বয়ে যায় বর্ষাকালে, সেটা কিন্তু একটা প্রতিফলন আমরা বিভিন্ন গ্রন্থে দেখতে পাই। তো এখানে আমি মনে করি যে আমাদের পাহাড়ি যে নারীদের, হ্যাঁ, আমাদের যে আনন্দ বেদনা দুঃখ কষ্ট আমাদের মিনতি আমাদের চাওয়া পাওয়া গুলো কিন্তু আমরা সেদিন আমরা নদীতে গিয়ে আমাদের চাওয়া পাওয়ার কথা বলে গঙ্গা মাকে বলে আমরা কিন্তু নদীতে ফুল ভাসিয়ে দিই। বা হচ্ছে যে কোনো কোনো সম্প্রদায় ফুল ভাসিয়ে দেয়, আবার কোনো কোনো সম্প্রদায় হচ্ছে চেঙ্গি নদীর তীরে গিয়ে আমরা পুজো করি গঙ্গা মাকে। হ্যাঁ, আমাদের মিনতির কথা বলি, আমাদের আনন্দের কথা বলি, আমাদের দুঃখের কথা বলি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুখে থাকে শান্তিতে থাকে, এই চাওয়াগুলো আমাদের কিন্তু সেদিন আমাদের চাওয়া পাওয়াগুলো এই কলা পাতার যে ফুলের মাধ্যমে আমরা তুলে ধরি। এটা আমার কবিতায় আমি তুলে ধরার চেষ্টা করেছি। না, ওইটাই মানে আমাদের যে এটা কিন্তু বাংলা সাহিত্যের জন্য একটা পরম পাওয়া, তাই না? এই যে বাংলা সাহিত্য বলতে শুধু বাঙালিদের মনন বা বাঙালিদের চেতনার পাশাপাশি আমাদের যারা বিভিন্ন জাতিগোষ্ঠী আছি বাংলা অঞ্চলে বা এই বঙ্গ অঞ্চলে, আমাদের কথাগুলোও কিন্তু বাংলা সাহিত্যের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে, তাই না? তো আমরা যখন আমরা জাস্ট আবার ওই যে হানা যেটা বললেন যে আমাদের কানাডিয়ান এক্সপিরিয়েন্স, তো কানাডিয়ান এক্সপিরিয়েন্স বা কানাডিয়ান লিটারেচার বলতে শুধু কানাডিয়ানদের কথা না, মানে কানাডিয়ানদের কথা তো অবশ্যই থাকবে, কিন্তু পাশাপাশি আমরা শ্রীলঙ্কায় চলে যাচ্ছি, আমরা ইন্ডিয়াতে চলে যাচ্ছি, আমরা বাংলাদেশের এই যে আরিফের কাজ যে কিনে কি বলে ওইটা ঘূর্ণিঝড় নিয়ে একটা কি আছে, তাই না? তো এই ধরনের আমাদের মহিলা আমাদের একজন কেউ আছে, আমাদের বাঙালি কবিও আছেন, তাই না? তো আমাদের এই যে মেইন স্ট্রিমাইজ করে ফেলা, আমরা বাংলাদেশে আমরা শুধু মেইন স্ট্রিম বলতে শুধু বাংলা সাহিত্যের বা বাঙালিদের মধ্যে থেকে আমরা যাই, কিন্তু এখানে হলো সাহিত্য বলতে কোনো কি নেই, গন্ধি থাকবে না। ঠিক তেমনি আমি আশা করি আগামীতে বাংলা সাহিত্যের আনাচে কানাচে আমরা যারা আছি আমাদের কথাগুলোও সেটা হতে পারে কবিতার মাধ্যমে, গল্পের মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে আসুক, ওয়েলকাম। হ্যাঁ, তো যাই হোক আমরা আবার এই বরপরমে ফিরে যাই। সুমানের কাছে আবার জানতে চাইবো যে আমরা জানি আপনার এই কথ্য ইতিহাস ট্যাপের মাধ্যমে বা রেকর্ডিং এর মাধ্যমে আপনার সবার কাছ থেকে সংগ্রহ করেছেন, আমরা শুনেছি, আমরা জেনেছি, আমরা বুঝেছি, কিন্তু সশরীরে তো আপনি গেছেন, আমরা বই পড়ে যতটুকু বোঝা যায় সেটুকুই তো। হয়তো আপনার কষ্টগুলো আমরা ছাপার অক্ষরে আমরা একটু দ্রুত করে পড়ছি, হয়তো টুকটাক কান্নাও পাচ্ছি, কিন্তু ওই কান্নাটুকু তো যথেষ্ট না। কিন্তু আপনি সশরীরে দেখা করছেন তাদের সাথে, তাদের পাশে গিয়ে বসছেন, বা তাদের হাতের কি বলে বানানো কি বলে খাবার আপনি খেয়ে আসছেন। এই যে অভিজ্ঞতা, শুধু চিটাগাং হিল ট্র্যাক্সে না, অরুণাচলে গেছেন,
তারপর হলো ত্রিপুরায় গেছেন, আসামে গেছেন। এটার জার্নি সম্পর্কে একটু বলবেন? যদিও আমরা সময়টা একটু পাড়িয়ে গেছি, অসুবিধা নেই, আমরা বলবো। বলবেন, আমরা শুনবো। হ্যাঁ, ধন্যবাদ প্রমোদ। আমি আসলে অরুণাচল যাওয়ার আমার কথা ছিল। কিন্তু আমার ট্রেন মানে যখনই আমি অরুণাচল যাওয়ার জন্য ট্রেনে উঠবো, তখনই আমাকে বাদ দিতে হয়েছে। তখন পর্যন্ত অরুণাচলে হচ্ছে আমাদের বিদেশী হিসেবে যাওয়াটা খুব আ ওইটা হচ্ছে নিষিদ্ধ ছিল। এজন্য আমি যেতে পারিনি। আমি অন্য মাধ্যমে কাজটা করেছি। তবে আমি ত্রিপুরায় গিয়েছি, ত্রিপুরায় কাজ করেছি। সেটা একটা বিশাল অভিজ্ঞতা প্রমোদ। আ কারণ হচ্ছে আ ৫০ বছরের অতীত। কেউ কিন্তু এক লাইন একবারে বলেনি। আমি যেমন এখানে যিনি বুদ্ধোদন চাকমা আছেন তিনি মারা গেছেন। আমার এই বরপরং এর ইতিহাস বইয়ের ৫ জন ৬ জন অলরেডি মানে মারা গেছেন। মানে ৮ জনের মতো মারা গেছেন। ১ মাস আগে একজন মারা গেলেন। তো বুদ্ধোদন চাকমা তিনি ভান্তে হয়েছিলেন একটা মন্দিরে। তো আমি উনার সঙ্গে উনার সাক্ষাৎকার নিতে আমাকে মনে হয় ৫ থেকে ৬ বার যেতে হয়েছে। আমি গিয়ে বসে থাকতাম। মানে একটু, একটু খুঁচিয়ে, খুঁচিয়ে কথা বলতাম। তারপর উনি যখন বলতেন তখন উনি কাঁদতেন। তখন আমরা যে ২-৩ জন সাথে ছিলাম তারাও হয়তো চোখের পানি মানে ফেলেছি। উনি কাঁদতেন, আমরাও কাঁদতাম। এরকম মানে বুদ্ধনাথ চাকমার সাথে এই স্মৃতিটা খুবই ছিল যে পেজাত্তল যে ত্রিপুরার পেজাত্তল আছে, পেজাত্তল মন্দিরে আমি গিয়ে সাক্ষাৎকার নিয়েছি। আরেকজন ছিলেন মহেন্দ্র চাকমা। উনিও উন এই দুজনের সাথে আমার দেখা না হলে বরপরং এর বইটা হয়তো আমার সম্পূর্ণ হতো না। কারণ এনারা ছিলেন হচ্ছে বরপরং মানে হচ্ছে ইন্ডিয়া থেকে ইয়েতে যাওয়ার ছিলেন, দলের সাথে যুক্ত ছিলেন এবং ওনারা বর্ণনা করেছেন যে কিভাবে, কিভাবে গিয়েছেন। এটা কিন্তু আমি এই বরপরং এর কাজটা না করার আগ পর্যন্ত আমি জানতাম না যে বরপরং এ গিয়েছে কিন্তু যে কষ্টটা পেয়েছে, যে রাস্তায় মানে মাসের পর মাস হেঁটেছে ওরা। তারপরে হচ্ছে আ রাস্তায় অনেক বাচ্চা মারা গেছে। বাচ্চাকে শুধুমাত্র একটু কবর দিয়ে রেখে যেতে হয়েছে। তারপরে অসুখ-বিসুখে হয়ে কতজন মারা গেছে তার কোনো হিসাব নেই। আ যারা গর্ভবতী ছিলেন, ইয়ে বাচ্চা হবে তারা কিন্তু পথের পাশেই বাচ্চা হওয়ার পর একদিনের মধ্যে আবার ওই নতুন প্রসূতি মাকে কিন্তু হাঁটতে হয়েছে বাচ্চাকে কোলে নিয়ে। এসবের বেদনা কিন্তু আমি তাদের মুখে শুনেছি। তো আমার জন্য খুবই আ ব্যথা ছিল আসলে আমার। তারপরে আর আমি যার সাক্ষাৎকার প্রিয়বলা চাকমা উনি আমার কমরেড কবিতা চাকমার মা। কবিতা চাকমা আমার ফ্যামিলি মেম্বারও। আমার দাদার সাথে তার বিয়ে হয়েছে। কিন্তু উনি আমার কমরেড। কবিতা চাকমার সাথে আমার অনেক বছরের সম্পর্ক। অনেক কমরেড শিবিরের সম্পর্ক অনেক বছরের। কিন্তু তার মাঝে বরপরঙের একটা বিশাল তাদের পরিবার যে বিশাল ভিকটিম এটা কিন্তু আমি জানতাম না। শুনতাম কিন্তু আমি খেয়াল করিনি। কারণ কবিতা চাকমার ছোট বোন ননিকা ছিল আমার ক্লাসমেট, আমার খুবই বন্ধু। কিন্তু আমি প্রতিদিন যেতাম। কিন্তু মানে ওভাবে কিন্তু কখনো কথা হয়নি। যখন বরপং নিয়ে আমার নানুকে নিয়ে ১ম লেখা শুরু করলাম, তখন কবিতা দিয়ে আমাকে বলল যে, "আমার মাও তো ভিকটিম।" তখন আমি আবার কবিতার মায়ের কাছে গেলাম। কবিতার মায়ের কাছে যাওয়ার পর তার জীবনের কাহিনী শুনে তো আমি হয়ে গেছিলাম। প্রমোদ বিশ্বাস করবেন না। কারণ হচ্ছে তার পুরো ফ্যামিলি হচ্ছে ২ ভাগ হয়ে গেছে। ভাইয়ের সাথে দেখা হয়েছে ৪৫ বছর পর। ৩০ থেকে ৪৫ বছর পর। তখন উনি শুধু এভাবে বলতেন, "হ্যাঁ, আ বরপরং হলো, ভাইরা চলে গেল, তারপর দেখা হলো," এরকম, এরকম। ৩ লাইনের ভিতর কিন্তু তিনি একটা সাক্ষাৎকার শেষ করতেন। তারপর আমাকে অনেকবার যেতে হয়েছে এবং আমি সারাদিন উনার সামনে বসে থেকে খুঁচিয়ে, 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 খুঁচিয়ে কথাগুলো বের করতাম। এরকম মানে সবগুলো শুধু একটা মাত্র আমি একজনকে পেয়েছি, ২ জনকে পেয়েছি। একজন হচ্ছে করুণাময় চাকমা, আরেকজন হচ্ছেন পঞ্চ চাকমা। তারা ছিলেন সত্যিকার অর্থে গল্প, মানে একদম গল্পের আকারে যে জীবনের কাহিনীগুলো বলেছেন। উনাদের ২ জনের সাক্ষাৎকার নিতে পেরে আমি মানে খুবই সহজে আমি সাক্ষাৎকার নিতে পেরেছি এবং পঞ্চ চাকমা যখন আমি সাক্ষাৎকার নিচ্ছিলাম তখন বলছে যে, "আমি জীবনে কল্পনা করিনি যে তুমি এসে আমার এই সাক্ষাৎকার নেবে। আমি বলব। আমি খুব রাজি।" আমি বললাম। উনি যখন বললেন। তখন বলার সময় আমাকে একটা জিনিসের প্রবলেমের মধ্যে সম্মুখীন হতে হয়েছিল যখন লেখা শুরু করেছি। যে উনারা তো কথ্য ভাষায় যেমন অনেকগুলো শব্দ কিন্তু এদিক ওদিক হয়ে যায়। আমি এই যে লেখনী তো একটা দলিল। আমি যে একটা জায়গার নাম লিখবো, সে জায়গাটা ঠিক আছে কিনা? আমাকে আবার সেই জায়গার লোকদের খুঁজে বের করে ফোন করতে হতো। আচ্ছা এই জায়গার নামে এই এই জায়গায় এই নামে কোন জায়গা আছে কিনা? এই নামে কোন নদী আছে কিনা? ওরা আবার নিজেরা খোঁজ নিত। হ্যাঁ, এই জায়গায় এই গ্রাম ছিল, এই নদী ছিল। আমি ওগুলো আবার শুদ্ধ করে, করে লিখতে হতাম। কারণ আমি আ আমি এই জায়গায় অনেস্ট থাকতে চেয়েছি যাতে আ দলিল আকারে আমার বইটা যদি যায়, জায়গাগুলোর নাম মানে গোজার নামগুলো যেন ঠিক থাকে।
এই কাজগুলো আমাকে করতে হয়েছে। তবে যে জিনিসটা আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে এটা বলা দরকার আসলে যে এত সহজ ছিল না বইটা। কারণ হচ্ছে সবাই চাকমা ভাষায় কথা বলেছে। আমি চাকমা ভাষা থেকে যখন আমি স্ক্রিপ্ট লেখা শুরু করলাম, তখন চাকমা ভাষা থেকে আমাকে চাকমা ভাষায় লিখতে হয়েছে। তারপর চাকমা ভাষাতে ওই প্রাথমিক চাকমা ভাষা থেকে আমাকে বাংলা লিখতে হয়েছে। প্রাথমিক বাংলা। তারপর প্রাথমিক বাংলা থেকে আবার এডিট করা বাংলা। তারপর বই ছাপার উপরে বাংলা। এই যে আমাকে ৫ বার লিখতে হয়েছে, এটা কিন্তু অনেক বড় কাজ ছিল আসলে। মানে এই কাজটা আসলে দেখানো এবং বুঝানো কঠিন সবাইকে। যেমন আমি এ প্রসঙ্গে আরো বলে রাখি, সময় যেহেতু নেই। যেমন আমি এই দূর থেকে আমি এই কাজগুলো আবার শুরু করেছি আমি কদিন ধরে। যে এই আ প্যান্ডেমিক এর সময় বিশেষ করে যে ইন্টারভিউ নেওয়া, জুমে ইন্টারভিউ নেওয়া। আমি মেসেঞ্জারে ইন্টারভিউ নিচ্ছি, কথা বলতেছি। আবার যেহেতু নেট কানেকশন খুবই খারাপ পাহাড়ে। তখন আমি বলছি যে, "তোমরা একটু গিয়ে এই প্রশ্নগুলো করো।" ওরা হয়তো প্রশ্ন করতেছে, আমি একটু বসে আবার অনলাইনে ফোন দিচ্ছি যে, "এই প্রশ্নটা করো।" আবার লিখে দিচ্ছি, "এই প্রশ্নটা করো।" এভাবে আমি আমার কাজগুলো চালিয়ে যাচ্ছি। এজন্য বারবার বলি আসলে যে আ কতগুলো কাজ আসলে নিজ দায়িত্বে করতে হয়। আমি এই কথা আমি বারবার বলতে চাই যে, যেন আমাদের মানে এখন আমি খুশি আসলে আমাদের নতুন পর্বে অনেক কাজ করতেছে। যেমন একজন তুফান চাকমা নামে একজন আছে যে সেদিন আমাকে লিখলো যে, "দিদি আমি বরপং নিয়ে একটা ছোট্ট অ্যানিমেশন নাকি বলে ওইটা বের করবে।" তো আমি ওর কাজ দেখে ছোট করে একটু দিয়েছে সে ট্রায়ালে। আমি দেখে খুবই মুগ্ধ হয়েছি যে হ্যাঁ, আর আমি বলেছি তো বলছি যে, "তোমার বই অনুপ্রেরণা।" আমি যে, "আমার বইয়ের নামে আমার বইয়ের নাম দিতে হবে, আমার নাম দেওয়া লাগবে না। শুধু বরপরং এর নামটা দিলেই হবে, আমার কিছু লাগবে না। তোমরা যদি আমার এই বই দেখে যদি কেউ উপন্যাস লেখে, কেউ ছবি বানায়, কেউ নাটক লেখে, আমার চাইতে কেউ খুশি হবে না।" এই আমার মনে হচ্ছে এই কাজগুলো এখন নতুন প্রজন্ম শুরু করেছে। আমি খুব খুশি, মানে আশাবাদী। আ না, ঠিকই আছে। আমি আসবো আপনার কাছে। এখন একটু হেনা শামসের কাছে যেতে চাচ্ছি। আপনি যখন ১ম, যদিও সুমারি আপনার পরিচিত বা হিল ট্রেক্স নিয়ে কাজ করছেন। তারপরেও বইটা যখন পেলেন তখনকার অনুভূতি। হয়তো আপনি কাজের সাথেও জড়িত ছিলেন কিনা জানি না। পড়ার পরের আপনার অনুভূতিটা কিরকম ছিল? একটু জানতে চাই। আচ্ছা, ওইটা বলার আগে আমি জাস্ট একটা ছোট্ট জিনিস এড করে নিতে চাচ্ছি। অফ কোর্স, ইনফ্যাক্ট হ্যাঁ, বলেন। নাইম মোহাইমেন আমাকে এই জিনিসটা রিমাইন্ড করলো অ্যাকচুয়ালি। আর যেহেতু সমারি চাকমা ভাষার বিষয়টা নিয়ে আসলো, ওই জন্য আমি বলতে যাচ্ছি যে ইউনেস্কোতে যে লিস্ট অফ এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজেস আছে, ওটার মধ্যে কিন্তু পার্বত্য চট্টগ্রামের কোনো ভাষা এখানে মেনশন করা নাই। সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমার মনে হয় এটা আমাদের দেখা উচিত যে কেন ওখানে নাই, বিকজ আমরা জানি যে এখানকার ভাষাগুলো আসলে অনেকটা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ। আমি অনেক ইনফ্যাক্ট চাকমাদের সাথে কথা বলেছি যারা বলেছে যে আমি তো চাকমা ভাষা লিখতে জানি না। সো ভাষাগুলাকে আমাদের আসলে প্রিজার্ভ করা খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় নিজের ভাষায় লেখাটা খুবই ইম্পর্টেন্ট, এবং তারপর তো আমরা ট্রান্সলেট করতেই পারি। বাংলায় ট্রান্সলেট করলাম, আশা করছি অবশ্যই যে সমারির বইটা ইংরেজিতে ট্রান্সলেট করা হবে। সো আই থিঙ্ক ওইটা খুব ইম্পর্টেন্ট, ভাষাগুলাকে প্রিজার্ভ করা, ওই জিনিসটার দিকে আমাদের আমার মনে হয় দৃষ্টি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু জাস্ট বলে নিলাম। আর আপনি যে বললেন বইয়ের কথাটা, আমরা আসলে সমারি আগেও মেনশন করেছে যে আমি সমারি আমরা ঠোঁটকাটার মেম্বার, এবং ওর লেখাটা ওখান থেকেই শুরু হয়েছে। এটা বই আকারে তো আসলে প্রথমে কনসেপচুয়ালাইজ করা হয়নি, লেখা হিসাবে। এবং আমরা পড়ছিলাম লেখাগুলো, একটা একটা করে আপলোড করছিলাম, এবং তখন থেকেই মানে খুব ভালো লেগেছে। আর বইটা যখন দেখেছি পাবলিশড হয়েছে, তখন আমার কাছে অবশ্যই খুবই ভালো লেগেছে যে এই কাজটা সমারি যদিও অনেক বছর ধরে করেছে, আমাকে বলতে হবে যে ও কিন্তু এটা খুব সুন্দরভাবে খুব কুইকলি করেছে। এইসব কাজ কিন্তু দ্রুতভাবে করা যায় না। প্রথম ওর কোনো রকমের ফান্ডিং ছিল না, ও নিজের দায়িত্বে করেছে। ফান্ডিং ছাড়া এইসব কাজ করা খুব ডিফিকাল্ট। সো আর তারপর ও নিজে খুঁজে খুঁজে সবাইকে বের করেছে। এই কাজগুলো ও পুরোপুরি নিজের থেকে করেছে, মানে হেল্প খুবই কম পেয়েছে। একদম যে পায়নি তা না, বা পেয়েছে, কিন্তু এটা পুরোপুরি ওর নিজের
মন থেকে কাজটা করেছে। সো এই কাজটা এত দ্রুত করা সম্ভব না। সো ও যেই স্পিডে করেছে ওটা আমার কাছে মনে হচ্ছে খুবই ইমপ্রেসিভ। এখন ও আবার মনে হয় আরো কিছু কাজ যেগুলো আগে ইন্টারভিউ নিয়েছিল বা হয়তো এখনো নিচ্ছে, ওগুলো নিয়ে এখন কাজ করছে। সো আমার কাছে পাবলিকেশনটা অবশ্যই খুবই ভালো লেগেছে যখন বের হয়েছে। এবং বের হওয়ার পর থেকে ও আমাকে আমরা বুক রিভিউ করা হবে এগুলা নিয়ে ওর সাথে আমার কথা হয়েছিল। আমি সময় করতে পারিনি প্রথম দিকে, তারপর করেছি। তো আমি একেবারে ডিটারমিন ছিলাম, আমি কিন্তু তোমার বইয়ের রিভিউটা করব। সো সো আমি খুবই প্রিভিলেজড ফিল করি যে আমি ওর বুক রিভিউটা লিখতে পেরেছি। সো আর ওর কাজটা ওর কাজটা নিজের থেকে যেভাবে করেছে এবং ও নিজের ফ্যামিলি থেকে যেভাবে কাজটা শুরু হয়েছে, ওই জিনিসটা আমার কাছে মানে খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে। সো আমি যে ইনভলভ থাকতে পেরেছি কিছুটা, আমি জাস্ট বুক রিভিউ করেছি, আমি তেমন কিছুই করিনি, বুক রিভিউটা করতে পেরেছি। এবং ঠোঁটকাটার মেম্বার হিসেবে ওর সাথে আমার তো অনেক বছরের পরিচয়, ওই হিসাবে আমি খুবই প্রিভিলেজ ফিল করেছি যে আমি ওর বইয়ের রিভিউটা করতে পেরেছি। না ঠিক আছে, আমি ওইটাতেই আসবো পরে, আরো একটু আলাপ করবো ওইগুলো নিয়ে, বুক রিভিউ নিয়ে। কারণ বুক রিভিউ আপনারটাও পড়েছে, আরো কয়েকজন করেছে, আমি করতে পারি না, আমি জাস্ট ফেসবুকে স্ট্যাটাস হিসেবে দিয়েছি। ওটা একটা গুরুত্বপূর্ণ কাজ, রিভিউ করা বা রিভিউ লেখা, এবং ওইটা নিয়ে আলোচনা সমালোচনা, যাই হোক সমালোচনার দিকটাও আসবো এটা পরে একটু। তো আমি হ্যাঁ, সময়ও শুনবেন আশা করি। তো যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে কষ্টের কাহিনী, তাই না? কষ্টের কাহিনী তো কেউ বলতে চায় না, এটা ঠিক। এই যে আমি তো কবিতাকে আমিও চিনি, বা আমরা একসাথে গড়ে উঠছি, আমরা একসাথে ছিলাম পাশাপাশি, তারপরে আমাদের দেশে বা আমাদের গ্রামেও গেছেন। তো সে কারণে উনার মায়ের কথা যখন পড়লাম, মানে সেটা অন্যরকম অভিজ্ঞতা, আমি আর বলতে চাচ্ছি না, কেন ওইটা বললে আরেক কাহিনী হয়ে যাবে। কারণ ওইগুলোর সাথে আমরাও সম্পৃক্ত। আমরা বলতে আমাদের মণিপুরেরাও তো মানে বাংলাদেশে এক ফ্যামিলির অর্ধেকটা বাংলাদেশে, অর্ধেকটা মণিপুরে, তাই না? তো এই যে মানে আমাদের চাচা কে, কাকা কে, মামি কে যখনই যায়, তখন হলো শুধু অবয়ব গুলাও ভেসে ওঠে না, তাই ভাষা মার কাছ থেকে, বাবার কাছ থেকে, দাদির কাছ থেকে, নানির কাছ থেকে টুকটাক শুনে। তো হয় না, বাচ্চারা তো অনেক সময় একটা বড় একটা কিনে একটা কুষ্টি নিয়ে থাকতে চায়, বা খেলতে চায়, বা কি করতে চায়, তখন থেকে এক ধরনের অপহরণের। আমার একদম আপন কাকা ইন্ডিয়াতে কথা বলছে, এটার কাহিনী অনেক। তো ওইটা কিন্তু আমাদের হাজারো ব্যক্তির, মানে ছোট ছোট পরিবারের হাজারো ব্যক্তির কাহিনী, যদিও এখানে মাত্র 10 জনকে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? তো হ্যাঁ, তো এই কারণে আমি বলবো যে ওইটা ব্যক্তির কাহিনী না, বা ওইটা শুধু একটা গোষ্ঠীর কাহিনী না, বা একটা পরিবারের কাহিনী না। ওইটা মনে করব এই যে দেশান্তর হওয়া, বা এখনো আমরা হচ্ছে, এখানে আমরা আসছি, সোমালি অস্ট্রেলিয়ায়, আমি কানাডায়, আমি হয়তো কেউ হ্যাঁ, কেউ স্বইচ্ছায়, কেউ কিছুটা হয়তো ফোর্স বলবো না, হ্যাঁ কিছুটা ঘটনাক্রমে। যেমন আমি যখন সোমালি, জানেন যে আমরা যখন ওই যে ইউনিভার্সিটি, বা আমরা যখন কিতে ঢাকায় ছিলাম, তখন আমরা সবাই ডিবির জন্য অ্যাপ্লিকেশন লিখতেছি, আমি কখনো অ্যাপ্লিকেশন লিখিনি, বা আমি কখনো ফর্ম ফিল আপ করিনি। আমি চাচ্ছি যে ঢাকায় থেকে বা বাংলাদেশ থেকে বাংলাদেশের হয়ে আদিবাসী বা মণিপুরীদের নিয়ে কাজ করবো, বা এইরকম একটা আমাদের একটা কি ছিল, করেছিও, তাই না? তো আমাদের স্বপ্নগুলো ছিল এইরকম। তো যাই হোক, যা হবার হয়ে যায়। তো আমি জানি যে বরপরঙে বা এই যে ঘটনা, যে কাপ্তাইবাদে কখনো চিন্তা করেনি যে এই যে জায়গা, এই যে আমার বসতি, আমার এই যে জমি, আমার বাড়ি, ওইটা ছেড়ে কোথাও যেতে হবে, একদম এলাকা যে ছাড়তে হবে, ওটা কখনো ভাবেনি। তো এই কথাগুলা যখন আপনি শুনছেন, লিখছেন, বা বলছেন, বা কি করছেন, ওইটা অবশ্যই সবাইকে স্ট্রাইক করবে। ওইটা একটা কাহিনী, বা ওইটা একটা ঘটনা। কিন্তু আমার যেটা একটা প্রসঙ্গ, ওই যে সমালোচনার প্রসঙ্গ আপনি অবশ্য পরে তুটকাটায় আসছে, যে আমাদের যে চাকমা বা মারমাত্রী, আমাদের আদিবাসীদের ছাড়াও যে বাঙালিদের মধ্যেও যে এটার যে একটা ইম্প্যাক্ট, তাই না, ওইগুলাও তো ছিল। তো এইটা হয়তো আপনার থুটকাটায় পরে আমি একটা আপনার লেখা পেয়েছি, বা পরে পড়তে পেরেছি। তো ওইটার প্রসঙ্গগুলা কেন আসেনি, আচ্ছা, বাঙালিদের কথাগুলো যদি থাকে? আচ্ছা, আমি সেটা বলি। আচ্ছা, এটা হচ্ছে প্রথমত ওদের খুঁজে পাওয়াটা খুব কঠিন।
আহ, আমাদের খাগড়াছড়িতে আমি ৩ জনকে চিনতাম যারা পুরাতন পুরাতন বাঙালি গোষ্ঠী। কিন্তু আমি যখন ঠিক করলাম যে ওদেরকে আমি ইন্টারভিউ দিতে যাব, তখন ওনারা দুজনেই মারা গেছেন। খাগড়াছড়িতে যারা ছিলেন দুজনেই মারা গেছেন। মানে তাদের আমি আর ইন্টারভিউ নিতে পারিনি। কিন্তু এই যে নয়াব আলী সাহেবকে আমি যে ইন্টারভিউটা নিয়েছি, এটা একদম ঘটনাক্রমে। আমি তো ওখানেই লিখেছি যে আমি মাত্র তখন আইনজীবী হয়ে ঢুকেছি আমার ল চেম্বারে। তখনই কিন্তু আমাদের চেম্বারে উনার একটা মামলা ছিল। ওইটা খুব মানে ওইটার ধরনের ইতিহাস। উনি আসছেন, তখন আমার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জ্ঞানজ্যোতি চাকমা উনি বললেন যে ও কিন্তু পুরাতন পশ্চিম বাঙালি এবং কাপ্তাইবাদের মানুষ। তখন আমি চিটং ভাষায় জিজ্ঞেস করলাম যে আপনি কাপ্তাইবাদের, তাহলে আপনার সাক্ষাৎকার নেই। আমার তখন এমন ঘরের মধ্যে ছিলাম আমি, যাকে যাকে আমি পেতাম কাছে, যে যদি জানতাম সে বরপর মানে পানিতে ডুবো খাওয়ানো, তখন আমি বসে যেতাম ইন্টারভিউ দিতে। আমি সেই যেখানে হোক, রাস্তায় হোক, হাজারে বাজারে হোক, যেখানে হোক। তা আমি সঙ্গে সঙ্গে ওনাকে গিয়ে বললাম, চাচা একটু হন তো অনর্হতা। তারপর উনিও আবার শুরু করলেন, মানে চিটনের ভাষা দিয়ে যা বলার বললেন। খুবই ছোট্ট, কারণ ওনার বয়স তখন অনেক ছিল, অনেক ৯০ এর কাছে, মানে ওরকমের ছিল, একদম খুব ছোট একটা ইন্টারভিউ। কিন্তু আমি যখন বইটা প্রকাশ করব, তখন কিন্তু আমি ভুলে গেছিলাম যে ওই ইন্টারভিউ, কারণ ওইটা ফোনে নেওয়া ছিল। আমি তারপর ফোন থেকে আমি আবার পেন ড্রাইভে ঢুকে রেখেছিলাম, তো আমি ভুলে গেছি। পরে আমি যখন সিডনিতে যখন আসলাম, মা তখন কতগুলো পেনড্রাইভ আমার ড্রয়ার থেকে খুঁজে খুঁজে আমাকে পাঠাই দিলেন একজনের হাতে। তখন আমি ওই পেনড্রাইভ গুলো খুঁজে 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 বের করে দেখলাম যে নয় বালের ইন্টারভিউ আছে। তখন আমি এটা দিলাম। আর আর ওই যে বললাম, হঠাৎ করে আমার এই কাজটা শুরু। আমার কোনো গোছানো ছিল না। আমি কখনো গবেষক ছিলাম না। আমি ১ম এ বলেছি প্রমোদ যে আমি মাঠে ঘাটে, আপনি তো জানেনই আমাকে। আমি মাঠে ঘাটে মিছিল করা মানুষ। আমি কখনো লেখক ছিলাম না। আমি কখনো শিল্পী ছিলাম না। আমি আমি শুধুই আমি জানি শুধু মাঠে ঘাটে কিভাবে কাজ করতে হয়। আমি আসলে লেখক ছিলাম। কিন্তু হঠাৎ করে হয়ে যাওয়াতে আমি গোছানোভাবে কাজটা শুরু করতে পারিনি। পরে যেটা হয়েছে, এটা খুবই ইম্পোর্টেন্ট জিনিস। আমার বরপরং বইটা বের করার পর আ অনেক ত্রিপুরা আমাকে ইনবক্সে নক করা শুরু করলেন যে এবং তারা অনেক ফেসবুকের জায়গায় কমেন্ট করা শুরু করলেন যে বরপরং এ ওরা কিন্তু পরোক্ষ ভিকটিম। তখন আমার মাথায় আসলো ওটা কিভাবে, মানে পরোক্ষ ভিকটিম। আমি কথা বলা শুরু করলাম। তখন ওরা বলল যে আ বরপরং পানিতে ডুবে যাওয়ার পর অনেকে কিন্তু খাগড়াছড়ি চলে গেলেন নতুন বসতি করতে, এবং আ সরকার যেখানে পুনর্বাসিত করলেন, সেগুলো হচ্ছে অনেক অনেক ত্রিপুরাদের জায়গা। এবং সে জায়গায় তাদেরকে বসতি করানো হলো, এবং ত্রিপুরা কিন্তু এইটা ওদের মানে পরে ওরা হয়তো কখনো বলেনি। কিন্তু আমার বরপরং এর বইটা বের হওয়ার পর অনেকে বলেছে যে আমরা কিন্তু তখন ভেবেছি চাকমারা আমাদের শত্রু। কারণ হচ্ছে ওরা আমাদের জায়গায় এসে বসেছে। কিন্তু এটা তো আসলে চাকমারা জানতো না যে ওইসব জায়গা, যে ত্রিপুরাদের ওটা কিন্তু সরকার বসিয়ে দিয়েছে যে তোমার জায়গা এখানে, তুমি এখানে বসো। ওরা বসে গেছে। এই যে মানে পরোক্ষ একটা যে ওরা ভিক্টিমাইজ হয়ে গেছে, এটা কিন্তু আমি জেনেছি হচ্ছে আম আমার বরপরং বই বের হওয়ার পর। আমার 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 মনে হয় এটাও একটা বিশাল কাজের মানে কাজ, যে আ কিভাবে ওরা মানে যে পরোক্ষ ভিকটিম হয়ে গেল। এই হচ্ছে আমার মানে অভিজ্ঞতা। মানে বরপং এর পরে এই অভিজ্ঞতাগুলো খুবই আ ইম দামি ছিল। এখন আমি দেখি যখন আমার বই নিয়ে কথা হয়, তখন বিশেষ করে আমি কংচাই আমার একজন জুনিয়র ফেসবুক বা আমার একজন বন্ধু কমরেড কমরেড, আমরা অনেক আগে থেকে চিনতাম, কাজ করেছি একসাথে পাহাড়ি ছাত্র পরিষদে। ওই কংচায়ের ওয়ালে গিয়ে আমি ফেসবুক ওয়ালে প্রায় দেখি যে অনেক আম তঞ্চঙ্গা, অনেক মারমা কথা বলছে যে কাপ্তাইবাদের ভিকটিম, যারা কাপ্তাইবাদের আ ঘরবাড়ি হারিয়েছে, পানিতে ডুবে গেছে। এগুলো কিন্তু আমাদের জানা ছিল না। আ আ মারমা কিছুটা ভিকটিম হয়েছে এটা আমি জানতাম। কিন্তু আ তঞ্চঙ্গা যে হয়েছে এটা আমার জানা ছিল না। এখন আমি দেখি এবং আমি ওদেরকে প্রায় বলি যে আ তোমরা তাহলে নিজেদের, আমি যেহেতু আমাকে যেহেতু নিজেদের কাহিনী এখন লেখো। আরেকটা জিনিস বলি প্রমোদ, যে আ আমার বই বের হওয়ার পর সবাই আমাকে ইনবক্সে জানায় যে, "আমার পরিবার এই ভিকটিম, তুমি একটু আসো, সাক্ষাৎকার নাও।" এটা অনেক সবাই বলে। আমি বলি, "প্লিজ আমি তো সবার আমার পক্ষে যাওয়া সম্ভব না। তোমাদের নিজেদের কাহিনী লেখো।" আমি সেদিন তঞ্চকা একজনকে বললাম যে কংচায়ের ওয়ালে যে, তুমি তোমার বরপরং এর কাহিনী তুমিই লেখো। তাহলে আমরা পড়ি। তুমি লেখো।" যেমন এরকম একটা লেখার একটা ইয়ে আছে যে কল্পনা চাকমা, ছোট্ট করে বলি যে কল্পনা চাকমা ১৬ জুনের ঘটনার পর আ পাহাড়ি ছাত্র পরিষদ তখন একটা মিছিল ডেকেছিল। সেখানে ৩-৪ জন গুম হয়ে গেছিল। ওই কল্পনার চাকমার ওই
12 জুন উপলক্ষে আমরা একটা ছোট্ট সহযোদ্ধার একজন মায়ের সাক্ষাৎকার ঠোঁটকাটা ছাপিয়েছিলাম। সেই সাক্ষাৎকারটি পড়ে একজন তখনকার সময়ে যুবা একটা বিশাল লেখা লিখেছে যে ওই সময়ের ঘটনা। এটা দেখে আমার এত ভালো লেগেছে। এই যে মানে একজনকে একটা লেখা আরেকজনকে প্রভাবিত করে সেটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। এইজন্য আপনার যে প্রশ্নের উত্তর আ এইটার সাথে এইটার সাথে আমি বলতে চাই যে আমি যখন শুরু করেছি তখন কিন্তু আমি গোছালোভাবে শুরু করিনি। আমার বইটা আমি তো ১ম এই বলেছি আমার বইটা যে এত বড় একটা বই হবে আমি সেটা কখনো ভাবিনি। আমার বইটা নিয়ে যে এত বড় প্ল্যাটফর্মে এখন মানুষজন গ্রহণ করবে আমি কখনো ভাবিনি। আমার বইটা নিয়ে যে অস্ট্রেলিয়ার যুগ্ম অ্যাসোসিয়েশন আমাকে একটা অ্যাওয়ার্ড দিবে সেটা আমি কখনো ভাবিনি। এবং আমার বই পড়ে যে যেমন একজন আমার বই পড়ে আমাদের বারের সভাপতি যিনি এখন আছেন শ্রীজুনি যিনি অ্যাডভোকেট আশুতোষ চাকমা আমাকে রাত ১২ টার সময় ফোন করে বলছে যে, "সোমারি তোমার বই পড়ছি আর কাঁদতেছি আমি।" এই কথা আমি কখনো ভাবিনি যে বই পড়ে আমাকে এই কথা শুনতে হবে। আমি জার্মানিতে একজন গেলাম যে চাকমা উনি একজন খুবই ভালো অ্যাক্টিভিস্ট ছিলেন চাকমার। তিনি এখন উনার সাথে কারো যোগাযোগ নেই। উনার সাথে আমার দেখা হয়েছে। আমি তাকে আমার বই দিয়ে বললাম যে, আমার বইটা পড়ো। তখন সে আমাকে ২ দিন পরে ফোন করে বলে, "সোমার আমি ভেবেছিলাম তোমার বই আমি উইকেন্ডে নিয়ে যাবো, পড়বো। কিন্তু আমি ১ পৃষ্ঠা পড়ে মানে একটা স্টোরি পড়ে আমার মনে হচ্ছে না আমি নিতে পারব না। তোমার স্টোরি খুবই দুঃখের আমার চোখের পানি পড়ছে। আমি আর নিতে পারব না।" এই যে এই জিনিসগুলো আমি কিন্তু তখনো ভাবিনি প্রণোদ। আমি কাজটা শুরু করেছিলাম যে নিজের দায়িত্বে, নিজ খুশিতে, মনের আনন্দে। এখন যে এটা একটা বড় ধরনের হয়ে যাবে আমি জানতাম না। কাজেই আমি যদি সেই কাজটা এখন যদি আমি আবার আমার সেই সময়কে ফিরে পাই তাহলে আমি সবার সাক্ষাৎকার মানে নেওয়ার জন্য আমি এখনো রাজি আছি। আচ্ছা, আমরা একটু পরে আপনার কাছে যাব। আপনি একটু কি করে রাখেন, আপনার কাছে কয়েকটা মানে আপনার হাতে একটু বই আছে। ১টা ২টা জায়গা ধরে রাখেন। ওখান থেকে আপনাদেরকে পড়ে শোনাবেন। ঠিক আছে? আমি একটা শুধু পড়ে কয়েকটা লাইন। আচ্ছা। তারপরে আপনি পড়বেন বা এর মধ্যে আমরা একটু প্রিপারেশন নেন। অসুবিধা নেই। আমরা একটা কবিতাও শুনবো আমাদের সৃজনী ত্রিপুরার কাছে আর হানার কাছেও যাব। আমি জাস্ট ৪-৫ টা লাইন। হ্যাঁ? এখানে একটা ছিল হুম, হুম। পানির নিচে গ্রাম। আমি বলব না কোন জায়গা। জাস্ট গল্পটুকু শুনেন বা ওই অংশটুকু শুনেন সবাই। বাঁধ বাঁধা শুরু হবার পরপরই আমাদের জানানো হয়েছিল যে কিছুদিনের মধ্যে গ্রাম ছেড়ে নতুন জায়গায় যেতে হবে। আলোচনা, ফর্ম পূরণ করা, নতুন জায়গায় দেখে আছে গাছ কাটিং অন্য সবকিছু মিলিয়ে সময় যখন ফুরিয়ে যাচ্ছিল সেটা ১ম এই বুঝতেই পারিনি। একদিন সত্যি, সত্যি গ্রাম ছাড়ার সময় যখন এলো তখন শুরু হলো আসল যন্ত্রণা। গ্রামে, গ্রামে ঘরে, ঘরে কান্না রোল পড়ে গেল হাহাকার, বিশ্বাস, অবিশ্বাস, দীর্ঘশ্বাস, অনিশ্চয়তা। এখন এসব অনুভূতি বলে বোঝানো যাবে না, যায় না। শুধু কি মানুষের কান্না? গৃহপালিত পশুর পাখির করুণ ডাকও মিশে গেল মানুষের কান্নার আর হাহাকারের সাথে। বিড়াল মিউ মিউ করে কান্নার কথা আর কুকুরদের করুণ ছুঁড়ের ডাকের কথা কি করে ভুলবো? কি করে ভুলবো? ওদের ডাকের সাথে চারিদিকে ছড়িয়ে পড়েছিল অমঙ্গলের চিহ্ন। দিনের পর দিন রাত গভীর করুণ ছড়ে ডাকতে ডাকতে ঝাঁক ঝাঁক পাখি উড়ে যেত একদিক থেকে আরেক দিক। চারিদিকে মৃত্যুর চিহ্ন। এই সময় আমাদের জীবন থেকে জীবনের চিহ্ন যেন হারিয়ে গিয়েছিল চিরতরে। হানা, আপনার অনুভূতি? আচ্ছা, আমার কাছে এই বইয়ের মধ্যে আর একটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং যেটা আপনার এই কথার মধ্যে আসলো সেটা হচ্ছে যে শুধু যে এখানে যারা ছিল মানুষরা তারা এফেক্টেড হয়েছে, কিন্তু তার পাশে যে নেচার ছিল বা পশু পাখি তারাও কিন্তু রিঅ্যাক্ট করেছে, তারাও কিন্তু বুঝতে পেরেছে যে এখানে একটা জিনিস হচ্ছে, একটা বড় ধরনের একটা ঘটনা ঘটছে। এবং আই থিঙ্ক আপনার এই যেই জায়গাটুকু পড়লেন সেখানে ওই জিনিসটার একটা রিফ্লেকশন আছে। সো ওইটা খুবই একটা টাচিং বিষয় যে একটা বড় ন্যাচারাল বা ম্যানমেড ডিজাস্টার যখন হয় তখন মানুষদেরকে কিন্তু পশু পাখিরা ওয়ার্নিং দেয় যে একটা কিছু হচ্ছে। এবং এটা এটা শুধু এই বইয়ের মধ্যে না, এটা মানে অনেক লেখালেখি যেগুলো হয়েছে এই ধরনের ডিজাস্টার নিয়ে, যেসব লেখালেখি হয়েছে সেখানে অনেক জায়গায় অনেকেই কিন্তু লিখেছে যে কিভাবে ওখানকার পশু পাখিরা রিঅ্যাক্ট করেছে। এই যে পানিটা আসছে এক ধরনের একটা ভয় কাজ করছে,
তারা ওয়ার্নিং দেয় মানুষদেরকে যে এখানে একটা কিছু হচ্ছে। সো আই থিঙ্ক ওই জিনিসটা খুব টাচিং একটা বিষয়। এবং আমাদের এবং এটার সাথে আমাদের এখনকার পৃথিবীর যে অবস্থা, ক্লাইমেট চেঞ্জ এবং বিভিন্নভাবে যে ডিসপ্লেসড হচ্ছে মানুষরা বিভিন্ন জায়গা থেকে, এবং এই যে এত বড় বড় ঘটনাগুলো ঘটছে, এক জায়গায় আগুন লাগছে, অস্ট্রেলিয়াতে আমরা দেখেছি 2 বছর আগে যে আগুন লেগেছে, এখন কানাডার বিভিন্ন জায়গায় আগুন এখনো জ্বলছে, ফরেস্ট ফায়ার্স যেগুলা হচ্ছে, তারপর পানি বিভিন্ন জায়গায় মেল্ট করছে। আই থিঙ্ক এই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট আমাদের বোঝা, যে আমরা কিভাবে বিভিন্নভাবে নেচারকে ডিস্ট্রয় করছি, কিভাবে আমরা আমাদের যে ক্যাপিটালিস্ট যে ডেভেলপমেন্ট গুলো আমরা বিভিন্ন জায়গায় করছি, সেটার কারণে নেচার কিভাবে ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলা আই থিঙ্ক এই যে ইন্টারভিউ গুলা, যে ওরাল হিস্ট্রিটা সামারি লিখেছে, সেটার মাধ্যমে খুব সুন্দরভাবে কিছু কিছু ওরাল হিস্ট্রি কিছু কিছু ইন্টারভিউর মধ্যে যেগুলা খুব সুন্দরভাবে উঠে এসেছে। সো আই থিঙ্ক আমাদের ওই জিনিসটা ওভাবেও চিন্তা করতে হবে, যে আমরা আমাদের পৃথিবীকে কিভাবে এখন ধ্বংস করছি, কিভাবে আমরা মানুষ, নেচার এগুলোর কথা না চিন্তা করে শুধু প্রফিট 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 চিন্তা করছি। এবং কাপ্তাইদানটা সেটাই ছিল, যে একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক, একটা এটার মাধ্যমে কার কি প্রফিট হবে, কে কি লাভ করতে পারবে, সেই চিন্তাটা মাথায় ছিল। এবং সেই চিন্তাটা যে কতটা আমাদের পৃথিবীর জন্য ডিস্ট্রাকটিভ, সো আই থিঙ্ক এই জিনিসটা এটার মাধ্যমে উঠে আসে আর কি। না, ওইটাই না, আমি ওইটাই বোঝাতে চাচ্ছি যে বরপরং বা আপনার যে কাপ্তাই বাঁধের কারণে শুধু আমরা মানুষরাই না, আমি একটু আগেও বলেছিলাম যেটা আমরা মানুষ বা আমরা যারা বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন জাতিসত্তা বা বিভিন্ন জাতি জড়িত আছি, তো এটার সাথে আমাদের প্রকৃতি জড়িত, পাখি, গাছ, হ্যাঁ, বন জঙ্গল সবকিছু। যাই হোক, আমি ওই দিকে আর যাচ্ছি না, অনেক লম্বাও হয়ে গেছে। এবার আমরা একটা কবিতা শুনি, হ্যাঁ, সৃজনী ত্রিপুরার কাছে, তারপরে আবার আমরা সোমারির কাছে যাব, তার প্রিয় কয়েকটা লাইন পড়ে শোনাবেন আমাদের এই প্ল্যাটফর্মে, তার বই থেকে। এবার সৃজনী ত্রিপুরা একটা কবিতা পড়বেন এবং বলতেও পারেন, আপনি এই বই সম্পর্কে বলতে পারেন, যে কোনো কিছু। হ্যাঁ, আসলে কিছুক্ষণ আগে যে আমরা প্রকৃতিকে যে ধ্বংস করছি, সেটা কিন্তু আমাদের যে সাহিত্য, সেটাও কিন্তু কোনো না কোনো ভাবে আমরা সাহিত্যকেও হুমকির সম্মুখীন করছি। সেটা হোক বাংলা সাহিত্য, হোক ককবরক সাহিত্য, হোক চাকমা সাহিত্য, হোক তঞ্চঙ্গা সাহিত্য। কারণ হচ্ছে যে আমাদের লেখনীতে কিন্তু আমরা আমাদের প্রকৃতিকে তুলে ধরি, এছাড়াও আরো অনেক কিছু তুলে ধরি। যেমন ধরেন আমাদের এই নদী, আমাদের সমারি চাকমার যে লেখনী আছে, হ্যাঁ, ওখানে কিন্তু অনেক এই যেই নদীটা ঘিরে কাপ্তাই বাঁধটা হয়ে উঠেছে, সেই নদীটাই যদি না থাকতো তাহলে কি হতো? তাহলে কি কোনো কাপ্তাই বাঁধ হতো, বা এই ধরনের কাহিনী কি লেখা যেত, বা এই ধরনের দুঃসময়ের শিকার কি মানুষ হতো? তো আমাদের যে নদীগুলো আছে, চেঙ্গি নদী বলেন বা হচ্ছে যে অন্যান্য যে বড় বড় মাইনি নদী, এগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের আদিবাসী যে লেখকরা বা হচ্ছে যে এখানে যারা বেড়ে উঠেছে, তারা কিন্তু প্রচুর কবিতা লিখি, প্রচুর সাহিত্য রচনা করি। এই প্রাকৃতিক রিসোর্স গুলা যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আর এগুলা নিয়ে কেউ লেখালেখি করার মতো তাদের ভাবনা খুঁজে পাবে না। এই ভাবনা থেকেই কিন্তু আমি একটি ককবরক ভাষায় একটি লেখা লিখেছিলাম, মানে কবিতা লিখেছিলাম। সেটা হচ্ছে যে আমাদের নদীগুলো নিয়ে, আমরা যে নদীগুলো হারিয়ে ফেলছি, আমাদের যে ওয়াটার রিসোর্স গুলো হারিয়ে ফেলছি, আমরা নিজেরাই ধ্বংস করছি প্রকৃতিকে। সেই ভাবনা থেকে আমি একটি লেখা লিখেছি, যেটা হচ্ছে যে আমি শুরু করেছি। আমি চেষ্টা করব যে আমার এই লেখনীটা, এই যে কবিতাটা, সেটা সুরের মাধ্যমে তুলে ধরতে। আশা করি সবার ভালো লাগবে। খানাওই নাই দে তেরাং তুইক্লাইনি সুরুক সুরুক খরাং চিনি হাগো তঙ্গ মাখাং নুংখ্লাই নাই তুয়ারি মাইরাং খানাওই নাই দে তেরাং
tuiklaini suruk kharang tonggu chini haja toisha bolong tarung tui boyoi thangoi sak changranai gumoti toima boyoi tonggu gungti harungi mukto yongoi kha kabrunai khanawai naide toima gara siai bumung khak char toi boyoi thangoi moito kemarunai toima toisha kamagoi tongo kokdu ma sajak tuide sajak langno খাও কিরিমা ফাইতাই। আমার এই কবিতাটা মূলত আমি লিখেছি আমাদের যে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে যে নদী নালা খাল বিল আছে সেটা নিয়ে লিখেছি। এখানে তেরাং তৈক্লাই এর কথা উল্লেখ করেছি। আমরা যে আলুটিলা ওয়াটারফল বলি, আমাদের এখানে যে খাগড়াছড়িতে ওয়াটারফলটা আছে সেটা কিন্তু আমরা ত্রিপুরা ভাষায় সেটার নাম হচ্ছে তেরাং তৈক্লাই। এটা কিন্তু একটা ত্রিপুরা পাড়ায় অবস্থিত। এটাকে আলুতিলা ওয়াটারফল না বলে কিন্তু বলা উচিত ছিল যে তেরাং তৈক্লাই। এবং হচ্ছে যে হ্যাঁ, আর হচ্ছে যে আমাদের যে গুমতিতে কিন্তু আমাদের অনেক ধরনের শাসন শোষণ নির্যাতনের ঘটনা আমরা জানি গুমতি রিভারকে কেন্দ্র করে। তো এখানে যে গুমতি রিভারের যে কান্নাটা মানে মানুষের কান্নার সাথে নোনা জলের সাথে যে যেভাবে মিশে গেছে সেটাও আমি আমার কবিতায় উল্লেখ করার চেষ্টা করেছি। আর হচ্ছে যে আমাদের যে হাজা তৈশা আমাদের যে ওয়াটার রিসোর্স গুলা যে চেঙ্গি নদীগুলা, আমরা কিন্তু এখন চেঙ্গি নদীতে গিয়ে স্নান করার কথা কল্পনাই করতে পারি না। প্রত্যেকটা আপনাদের পয় নিষ্কাশন যে লাইনগুলো আছে সেগুলো কিন্তু চেঙ্গিমুখী। হ্যাঁ, তো ওইখানে এখন আমরা ছোটবেলায় কিন্তু আমি সেখানে স্নান করেছি। হ্যাঁ, সেখান থেকে কিন্তু অনেক একটা ছোট্ট কিশোরী বা হচ্ছে যে একটা ছোট্ট বালিকা যে স্নান করেছে চেঙ্গি নদীতে, সেই উচ্ছলতা থেকেও কিন্তু একটা কবিতা সৃষ্টি হতে পারতো, সেই উচ্ছলতা থেকেও কিন্তু একটা প্রবন্ধ সৃষ্টি হতে পারতো। কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সেই উচ্ছলতা দিতে পারবো না, আমরাই কিন্তু প্রকৃতিকে নষ্ট করছি। হ্যাঁ, এটা যদি না হতো তাহলে কিন্তু আমরা কিন্তু একটা ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর প্রকৃতি যদি দিয়ে যেতে পারতাম, তাহলে হচ্ছে যে তাদের ভাবনাটাও হতো সেভাবেই প্রাকৃতিক কেন্দ্রিক। তারা তাদের লেখনীগুলোতে সেই ভাবনাগুলো সুন্দরভাবে সমৃদ্ধশালী হতো সেই লেখনীগুলো। আর এখানে আমি আমার এই কবিতায় হচ্ছে যে একটা ওয়ার্নিংও ফিল করেছি। মানে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে যে আমার আসলে ভয় লাগছে ভবিষ্যতে যদি কখনো আমাদের এই ওয়াটার রিসোর্স গুলো হারিয়ে যায়, আমাদের এই নদী নালা খাল বিল এগুলো যদি হারিয়ে যায়, তাহলে হচ্ছে যে এটা কি গল্প, মানে আমরা যে এখন গল্প শুনি, আমরা বলি যে কোনো এক কালে এরকম এক রাজা ছিল, এক রানী ছিল, এই 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 এভাবে যদি এই নদীগুলোর কথা আসে যে কোনো এক কালে খাগড়াছড়িতে একটা নদী ছিল, নদীর নাম ছিল চেঙ্গি, এভাবে যদি বলা লাগে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে, তাহলে সেটা আমাদের কাছে কতটুকু ওয়ার্নিং হবে, আমি সেই মানে ভাবনা থেকে এই কবিতাটা লিখেছি। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী ততে, তো আমি সেই কবিতাটা ছিল হচ্ছে যে একটা আনন্দের গান, বা হচ্ছে যে আমার এটা কিন্তু আনন্দ একটু একটু থাকলেও এখানে বেশিরভাগই হচ্ছে যে দুঃখ বেদনা, হারিয়ে যাওয়ার ভয়। এই নদীগুলো আমরা হারিয়ে ফেলবো না তো? ভবিষ্যৎ প্রজন্ম কি পাবে আমাদের কাছে? আমরা কি দিয়ে যেতে পারবো ভবিষ্যৎ প্রজন্মকে? সেই ওয়ার্নিং থেকে আমি এই কবিতাটা লিখেছি এবং এই গানটি সুর করেছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সৃজনী। সবাই আপনার গানটা পছন্দ করছে, গান বা কবিতা বা গীতি কবিতা। তো যাই হোক, হ্যাঁ ধন্যবাদ। তো না, আমি একটা প্রসঙ্গ নিয়ে আসতে চাই, সেটা হলো যে কিতে সনাতন হামম এবং আমাদের শ্রদ্ধেয় কবিতাদির যে আলাপটা আমাদের কিতেও দেখা যাচ্ছিল। তো না, প্রান্তিকায়িত করা বা আমাদের যে হেজিমনি ওইটার একটু প্রেক্ষাপট আছে। আমরা তো আদিবাসীদের মধ্যেও এক একটা ভৌগোলিক বা জিওপলিটিক্যাল বা আমরা যদি বলি এক একটা জায়গায় এক এক রকমের, তো সব জায়গায় সমানভাবে নাও ভাবতে পারেন বা নাও কি হতে পারে, হয়তো অনেকের আবার ব্যাকগ্রাউন্ড অনেক রকম। তো আমি একটা ছোট উদাহরণ দেই যে বাংলাদেশের যে ক্লাস 1 থেকে বা শিশু শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয়ের পর্যন্ত যে বাংলা বই বা আমাদের যে গণিত
একদম গণিতের কথাই যদি বলি, গণিতে কিন্তু হাজারো ক্যারেক্টার আছে, তাই না? যে রহিমা, করিম থেকে শুরু করে এবং হাজারো গ্রামের নাম আছে। যোগ বিয়োগ করি, ভাগ করি, গুণ করি, তারপরে সমস্যা কি করি, তাই না? বানর নিয়েও আমরা কি লিখতে হয়, কি বলে পড়ি। তো ওইখানে কিন্তু আমি এখন হয়তো হয়ে গেছে আমি জানি না। তো আমার 2002 পর্যন্ত আমরা যখন কাজ করছিলাম কোনো ক্যারেক্টার খুঁজে পাইনি ফ্রম আওয়ার কমিউনিটি। আমি মণিপুরের কথা বলছি না। চাকমা তো আছে 7 লাখ বা 4 লাখের উপরে, তাই না? তারপরে মারমা আছে, ত্রিপুরা আছে, কি আছে? একটা গ্রামের নাম, একটা ব্যক্তির নাম, একটা নায়িকার নাম হতে পারে একটু বাঙালিরা হয়তো কষ্ট হবে, কিন্তু সুমারি লিখতে তো তার কষ্ট হওয়ার কথা না, তাই না? সৃজনী ত্রিপুরা লিখতে তো কথা হওয়া না। আমি রহিমা খাতুন চিনলাম, রাবেয়া চিনলাম, বেলাল চিনলাম, করিম চিনলাম, কিন্তু আমার কি করি, তাই না? তো এই যে এইভাবে কিন্তু হয়। আমি শুধু প্রকাশনার ক্ষেত্রে না, আমাদের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, যাই হোক ওইটা নিয়ে আমি কথা বাড়াতে চাচ্ছি না। ওইটা নিয়ে অনেক কাহিনী আছে, সো উই লেটস টক, ওইটা আমরা আগামীতে আমরা আরেকটা সেশনে আলাপ করব। আমরা এবার একটু সুমারি চাকমার কাছে যাই, উনার পছন্দ মতো কয়েকটা পৃষ্ঠার কয়েকটা লাইন পড়ে শোনাবেন, এবং যারা বই এখনো পড়েননি আশা করি আগামীতে আপনি দ্বিতীয় সংস্করণ বা আমি জানি না দ্বিতীয় পুনর্মুদ্রণই বলেন করবেন, এবং সবাই আকাঙ্ক্ষায়, মানে আমি নিজেও পড়তে চাই, আমি যদিও অন্যভাবে পড়েছি। হ্যাঁ, এবার সুমানি চাকমা বলেন এবং পড়বেন। আচ্ছা, আমার তো বইটাই সবটাই প্রিয়। কোনটা ফেলে কোনটা পড়ি। মানে একেকজনের স্মৃতি তো একেক রকমের। আমার মানে এইজন্য আপনাকে সময় দিয়েছি। আ আমি আমার নানুর কাহিনী বলতে চাই। নানু আমি আমি যখন শুরু করেছি এটা একটু বলে রাখি। আমি যখন কাজ শুরু করেছি তখন শুধু আমি আসলে কাপ্তাই বাঁধ কেমন করে ডুবে গেছে এগুলো। হানার সূত্র ধরে কথা সূত্র ধরে বলছি যে ন্যাচারাল যে ডিজাস্টার, যে প্রকৃতি ধ্বংস যে একটা বিশাল আমাদের জন্য। আমাকে আমার সহযোদ্ধা রবিশঙ্কর চাকমা একদিন আমাকে বলেছিল, যখন আমি এই কাজ নিয়ে শেয়ার করছিলাম তখন বলছিল, "তুমি এক কাজ করো যে যখনই তুমি কারো সাক্ষাৎকার নেবে তখনকার সময়ের আ সামাজিক, প্রকৃতি, পরিবেশ এসবগুলো তুমি একটু লিখে রেখো।" তখন এই যে কাজের মানে ওইটা একদম কাজের শুরুর দিকের কথা। ১ম ১ বার ২ বার যখন করেছিলাম। এ তো এই সূত্র ধরে আমি আসলে তখনই আমি যার কাছে যেতাম পরে আমি তাকে জিজ্ঞেস করে দিতাম, তখন প্রকৃতি কেমন ছিল, কেমন হয়ে গেছে এগুলো। আসলে তো ১ম দিকে কিন্তু আমার এগুলো মাথায় ছিল না আসলে। ওই যে বলে না যে হাঁটতে, হাঁটতে আমরা বলি চাকমা ভাষায় হাঁটতে, হাঁটতে নলা, গাদে, গাদে গলা টাইপের। আ আমি আমার নানু সুষমা বালা চাকমা। তার আমি তাকে জিজ্ঞেস করলাম যে যখন ওরা যখন বড় পানিতে কাপ্তাই বাঁধে পানিতে ডুবে গেল তোমাদের বাড়ি, তখন তোমরা কিভাবে চলে গেলে যে নতুন বসতিতে? তখন সে এভাবে বলেছে যে আ তবে আমার আজও মনে আছে তখন পাকিস্তান সরকার কাপ্তাই বাঁধে ডুবে যাবে এমন এলাকার লোকদের নতুন জায়গায় যাবার জন্য বড়, বড় নৌকা ভাড়া করে দিয়েছিল। একটা নৌকায় ৩-৪ টি পরিবার একসঙ্গে। গ্রাম ছেড়ে নৌকায় করে আসার সেই স্মৃতিগুলো আজও জ্বলজ্বল করে মনে। নৌকায় আমরা, সঙ্গে তোমার ছোট্ট মা। আমার মা তখন ছোট ছিল। আর মামু। পুরোনো বাড়ির কিছু জিনিসপত্র, সঙ্গে আরো ২-৩ পরিবার। আস্তে, আস্তে পানি উপরে যাচ্ছে, আমরাও উজানে যাচ্ছি। বাঁধের কারণে নদীর পানিও বাড়ছে। পানি উপরের দিকে উঠছে। আমাদের নৌকা সে পানির উপর দিয়ে এগিয়ে যাচ্ছে। একসঙ্গে অনেক নৌকা। আমরা চলছি নতুন জায়গায় নতুন দিনের সন্ধানে। সেই এক দেখার মতো। রাতের বেলায় দেখা যেত শুধু লাইন ধরে অনেকগুলো মিটিমিটি আলো এগিয়ে চলছে। রাতে তো নৌকা দেখা যায় না, শুধু ল্যাম্পের আলো ছাড়া। যাচ্ছি তো যাচ্ছি, চারিদিকে ঘন জঙ্গল। মাঝে, মাঝে নদীর পাড় ঘেঁষে কিছু ঘর বাঁধা। সেখানেও কিছু মিটিমিটি আলো। যারা যাবে তাদের জন্য জিরোবার ঘর। সেই স্মৃতি কি ভোলা যায়? তো মারিশে আমরা যখন পৌঁছলাম, দেখলাম শুধু জঙ্গল আর জঙ্গল। বাঘ, সাপ চারিদিকে। বাঘের গর্জন এখনো কানে লেগে আছে আমার। মনে হতো বাঘটা আমার একেবারে বাড়ির উঠোনে। আমি তো বাঘের ভয়ে রাতে ঘুমোতে পারতাম না। ১ম নতুন জায়গায় এসে নানুদের আ এ হচ্ছে নানুর বক্তব্য। মানে কিভাবে ওরা চলে গেল সেটাই। আমার এটা খুবই মানে আমার শোনার খুবই ইচ্ছে, মানে আমি সবাইকে জিজ্ঞেস করি যে কিভাবে গেল। নানুর কাছ থেকে আমি এইটাই শুনেছি যে কিভাবে গেল। এইটা আমার প্রিয় লেখা। আরো কিছু পড়বো? প্রমোদ? না, ঠিক আছে, না। আপনি যদি হ্যাঁ, ঠিকই আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিকই কারণ আছে। আমরা এমনিতেও আমি বই তো আরেকটা জিনিস, যারা হ্যাঁ হ্যাঁ, বলেন। প্রমোদ আমি আরেকটা জিনিস করতে চাই। আমি কবিতা চাকমা, যিনি অস্ট্রেলিয়ার অ্যাক্টিভিস্ট, এখানকার কবিতা চাকমা কবি। হ্যাঁ, হ্যাঁ, উনি একজন হ্যাঁ, কবি।
হ্যাঁ, হ্যাঁ, কবিতা জানি। দিয়ে একটা কমেন্ট করেছেন যে পাবলিশাররা যে কিভাবে মানে বাংলাদেশের মেইন স্ট্রিম বাঙালি মানে সব তো বাঙালি পাবলিশার বই প্রকাশ করার এক্ষেত্রে কিন্তু মানে কোনোদিন এগিয়ে আসেনি। যেমন আমি একটা ঘটনার কথা বলি। আমার বইয়ের পাবলিশার এখন পর্যন্ত আমি পাইনি। যাই হোক। আমি 2nd এডিশনের সংস্করণের কথা বলতেছি। আমি যখন তারেক মাসুদ চৌধুরী উনি তো আপনি তো চিনেন প্রমোদ চিনি, চিনি, চিনি। অ্যাক্টিভিস্ট, ইয়েস। বিখ্যাত হ্যাঁ, মানুষ, হ্যাঁ। বিখ্যাত হুম, মানুষ। হুম। তারেক ভাই আমার বই পড়ে একটা কমেন্ট করেছেন, এটা আমার অনেক পাওয়া। তারেক ভাই আমার জন্য পাবলিশার খুঁজে দিচ্ছিলেন। তো একজনের সাথে আমাকে পরিচয় করে দিয়েছে, নাম বলব না। তারপর উনার সঙ্গে আমার মোটামুটি কথা চলছে এবং মোটামুটি আ এগ্রিমেন্ট এর পর্যায়ে চলে গেছে যে উনি আমাকে কাগজপত্র পাঠালেন যে আমার বই তার প্রকাশনা থেকে বের হবে। এবং শেষের দিকে দেখলাম উনি কি লিখেছেন। যে উনি পাবলিশার উনি দিয়েছেন যে কতগুলো শর্ত। আমার বইয়ের সত্ত্ব আমি তার কাছে বিক্রি করে দিব। আমি যেন সত্য কখনো দাবি করতে পারব না। ওই বাঙালি পাবলিশার। আমি এরপর থেকে আপনি ভেবে দেখেন আমার বইয়ের সত্ত্ব সে নিতে চাইছে। অথচ উনি কিন্তু আমি এটা যদি পাবলিকলি বলি উনি ইয়ে করবে মানে উনি সমালোচনার মুখে পড়বে আমি জানি। উনি কিন্তু অনেক বড়, বড় আ মানুষদের প্রকাশনা ছাপেন এবং উনি অ্যাক্টিভিস্টদের মানে বই বের করেন। কিন্তু উনি আমার আমার সাথে যে আমার বইটা সত্ত্ব নিতে চেয়েছে, কিনে নিতে চাইছে না। সত্ত্ব। মানে খুবই বুঝতে চালাকি পারছি। হ্যাঁ, করে। হ্যাঁ, 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 বুঝতে পারছি। খুবই চালাকি করে উনি আমার সত্ত্ব, আমার বইয়ের সত্ত্ব যে আমি দাবি করতে পারব না ওর সঙ্গে। তারপর আমি উনার সঙ্গে কাজ করা বাদ দিয়েছি। এই যে এরপর থেকে আমি আ ঢাকার ঢাকায় তো মেইনস্ট্রিম ঢাকায় আ বাঙালি পাবলিশারদের সাথে কাজ করতে আমি এখন ভয় পাই আসলে। আমি আসলে ভয় পাই যে কখন মানে সত্য দাবি করে বসে আবার। সেটা একটা বিশাল জিনিস যে ওরা মানে আমাদের আমাদের উম মানে আদিবাসীদের যে সাহিত্য, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর সাহিত্য, এই সাহিত্যগুলো যে বিকাশ হচ্ছে না, এটাও কিন্তু অন্যতম কারণ। সরকার তো আছে। সরকার তো আমাদের পারলে একদম আ নাই করে দিয়ে সংবিধানে যেমন আমাদের নাই করে দিয়েছে। আমাদের সাহিত্য সংবিধান যেহেতু নাই করে দিয়েছে, আমাদের সাহিত্য নাই করে দেওয়া কোনো ব্যাপার না। কাজেই এটা একটা বিশাল কারণ যে কোন মেইনস্ট্রিম পাবলিশার কখনো এগিয়ে আসেনি যে আমাদের শুধুমাত্র আপনি দেখবেন আ কিছু দিন ছাড়া কোন কোন আ আদিবাসী ধরেন পার্বত্য চট্টগ্রামের কোন অ্যাক্টিভিস্টদের লেখা কোন ছাপে না। শুধুমাত্র কয়েকটা দিন ছাড়া। কল্পনা চাকমার দিন, এই টাইপের ২-৩ টা বছরের ২-৩ টে দিন ছাড়া কোন লেখা আপনি পাবেন না মেইনস্ট্রিম এ। এটাও কিন্তু আমাদের বিকাশ হওয়ার মধ্যে একটা বিশাল পন্থা। কারণ আমাদের মধ্যে যারা অ্যাক্টিভিস্ট আছেন, যারা মানে নিজেদের অ্যাক্টিভিস্ট দাবি করেন বাঙালি সমাজে, তারা কিন্তু এগিয়ে আসেন না। যদি কয়েকজন, গুটি কয়েকজন। কিন্তু গুটি কয়েকজন কখনো উদাহরণ হতে পারে না। আমি সবসময় এটা বলি যে, গুটি কয়েকজন কখনো উদাহরণ হতে পারে না। হানা শামস আহমেদ কখনো উদাহরণ হতে পারে না। সাইদে গুলো উদাহরণ না যে এখানে আ কোটি, কোটি মানুষ আমাদেরকে সবসময় দাবিয়ে রাখার চেষ্টা করছে। এর থেকে আমাদের উত্তরণ নিজেদেরকে উত্তরণ ঘটাতে হবে। এটা একটা। আরেকটা জিনিস বলা যায় যে আ সৃজনী কথাসূত্রে যে এটা না বললেই নয় যে কাপ্তাই বাঁধ নিয়ে তো আসলে আমার বই বের হওয়ার আগে কাপ্তাই বাঁধ নিয়ে যে ভদ্রলোক কাপ্তাই বাঁধ নিয়ে টুকরো, টুকরো কাজ করেছেন ভিডিও তিনি হচ্ছেন আ আ প্রধীর তালুকদার। রেগা কানেক্ট নামে উনার YouTube এ আছে। টুকরো, টুকরো কাজ করেছেন। এই কাজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আ গণগুরুত্বপূর্ণ যদিও উনার কথা সেভাবে মানে আর বই আকারে যেহেতু বের হয়নি এজন্য মানুষ YouTube এ এখনই মানুষ দেখছে। তা এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বই আকারে যেমন প্রকাশ পায়নি কাপ্তাবাদ, তবে গানের আকারে কিন্তু আমাদের চাকমাদের গানের সম্ভারে কিন্তু কাপ্তাবাদ নিয়ে অনেক, অনেক গান আছে এবং সে গানগুলো খুবই সুন্দর এবং খুবই নস্টালজিক এবং খুবই মানে একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়া এই গানগুলো কাপ্তাবাদ নিয়ে। এটাও কিন্তু আপনি চিন্তা করেন যে কাপ্তাবাদ নিয়ে কিন্তু একটা গান নিয়ে কিন্তু একটা লাইভ সেশন হতে পারে। এটা রাইট। খুবই ইম্পোর্টেন্ট জিনিস। হ্যাঁ, আমি না এটাই ওইটা বলে আছে। রাখলাম সৃজনীর গানের সূত্র নিয়েই আমার মনে হলো যে ওইটা বলা দরকার। যে খুবই ভালো, ভালো গান আছে যে নিয়ে। আ না, না ঠিকই আছে। না আমি কিগুলো আমি পড়তে চাচ্ছি না ওই যে কমেন্ট গুলা কারণ হচ্ছে কমেন্ট গুলো পড়তে গেলে অনেক, অনেক, অনেক কমেন্ট more than 50 একটা আমার জিনিস প্রমোদ কয়েক আরেকটা জিনিস আমি হ্যাঁ। আরেকটা জিনিস বলতে চাই। আমি মানে এটা আমার খুবই প্রিয় লেখা। আপনাকে হুম, তো হুম। আমি শেয়ার করেছি যে হুম, 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 আমার হুম। বইয়ের ধরে মায়াদেবী চাকমার সাথে আমার পরিচয়। যার বয়স হ্যাঁ, এখন হ্যাঁ, হ্যাঁ। ৯৫ বছর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার বই প্রকাশনার পর ওর নাতি হচ্ছে আমার বান্ধবী।
আমাকে একদিন রাইট। সুজাতা থাকে ঢাকায়, আমাকে ফোন করে বলল যে, "আমার নানু এখন খাগড়াছড়ি মিলনপুরে থাকে, তুমি একটু গিয়ে ইন্টারভিউ নাও।" তো আমি গেলাম। গিয়ে ৯৫ বছর। কিন্তু স্মৃতিশক্তি এত প্রখর। তখন উনার ইন্টারভিউ নেওয়ার পর উনি আমাকে ১ম আমার হাত ধরে যেটা বললেন যে, "সমারে তুমি একমাত্র হচ্ছে আ এক একমাত্র ব্যক্তি যে আমার বোনকে তুমি খুঁজে দিতে পারবে।" তার বোন সে ১৯৬৪ এ যে বরপণ দিয়েছে তারপর আর তাকে সে খুঁজে পায়নি। মানে কেমন আছে, মারা গেছে, কোথায় আছে সে কিছুই জানে না। তারপর তার কাহিনী বলল যে মানে অনেক সময় যে বনবান্তি ছিলেন আমাদের বু ধর্মীয় গুরু যিনি এখন মারা গেছেন। তার কাছে অনেক মানে বরপ্রং থেকে ধরেন ইন্ডিয়া থেকে কোনো ব্যক্তির যখন দল আসতো তখন উনি দৌড় মেরে সেই দলে যেতেন, গিয়ে খোঁজ নিতেন যে তার বোন আসলে এসছে কিনা। তারপর আমি সেই ২০১৮ পর থেকে আমি শুরু করলাম যে তার বোনকে খুঁজে পাওয়া, খোঁজার চেষ্টা। আমি যে ১ বছরে ১ বছর ১.৫ বছরের মতো আমি একদম আঠার মতো লেগেছিলাম। একদম লেগ অনেক কাহিনী করার পর আমি তার বোনকে অবশেষে খুঁজে পেলাম বরপ্রঙে। এবং হ্যাঁ। সেটা একটা করুণ কাহিনী কিভাবে খুঁজে পেলাম যে আমার ২ বন্ধু গেছে হচ্ছে অরুণাচলে। আ একটু ৫ মিনিট সময় নিচ্ছে এটার কারণে। না, না এটা অসুবিধা নাই। বলেন, বলেন। জানা দরকার। হুম, হুম, হুম। যে আমার ২ বন্ধু গেছে অরুণাচলে বেড়াতে। আমি যখন জানলাম ওরা, আমি তখন বললাম, "তোমাদের বেড়ানো শেষ। তোমরা এখন আ বড় ইয়া বড় মায়াদ্বীপের বোনকে খুঁজে দাও।" তখন ওরা খোঁজা শুরু করলো মায়াদেবীর বোনকে। আ বনদেবীকে খোঁজা শুরু করলো। একে খুঁজে কিন্তু পায় না। পরে একজনকে একদিন আমাকে ওরা ফোন করে বলল যে, আ সুমন চাকমার নামে একজন ভদ্রলোকের টেলিফোন নাম্বার দিয়ে বলল, "তুমি এখানে একটু ফোন করো। ও সম্ভবত জানবে যে বনদেবী কোথায়।" তখন আমি ওকে ফোন করলাম। ফোন করে বললাম যে, আমি তো অমুককে খুঁজছি বনদেবী চাকমাকে, তুমি চিনো কিনা?" তখন বলল, "না, আমি তো চিনি না।" তখন তা আমি বললাম যে, "বনদেবীর কাকা হচ্ছে অমুক নাম।" তখন বলল, "হ্যাঁ, সে তো আমার দাদু হয়। আমি তাকে আজু ডাকি।" তখন বললাম, "তাহলে তুমি চিনো না কেন?" "আচ্ছা, আমি তোমাকে কালকে অথবা পরশুদিন আমি জানাবো।" তারপর তারপর সেদিন রাতে আমি অনেকের সাথে মিজোরাম Go, go, হয়ে go ahead because camera off, my অরুণাচলে camera off. Continue, আ continue. বলবো প্রমোদ? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই বলেন। হ্যালো? Sorry, I am disturbing. Yeah, because I'm doing something. Anyway, you start, ওকে। you start. ওকে। Sorry. তারপর আমি সে সুমন তাকে ফোন করলাম। ফোন করার পর উম আমি রাতে অনেকজনের সাথে কথা বলে আমি সিদ্ধান্ত নিলাম যে ভদ্রলোকটি ফোন নাম্বার সুমন চাকমার নামে যে ভদ্রলোকের ফোন ওরা আমাকে দিয়েছিল সে হচ্ছে বনদেবীর ছেলে। কিন্তু সেই ভদ্রলোকটি বলছে আমি বনদেবীকে চিনি না। মানে সে নিজের মাকে চিনে না। কিন্তু ও হচ্ছে বনদ্বীপের ছেলে। তখন আমি আবার ফোন দিয়ে বললাম, "তুমি তো বনদ্বীপের ছেলে।" তখন বলল, "হ্যাঁ, আমি রাতে জেনেছি যে আমার মায়ের নাম বনদেবী। কিন্তু বনদেবী চাকমা যখন ইন্ডিয়াতে অরুণাচলে গেলেন, তখন উনার নাম বদলে দিয়ে হলেন লক্ষ্মী সুন্দরী। এইজন্য তিনি Yes. বনদেবীর নামে চেনেন না।" মানে এই যে ঘটনাটা কত করুন। তারপরে ৪৫ মানে ৫০ বছর পরে আমি তাদের এই যে ফ্যামিলি কানেকশন আমি তারপর তাদেরকে দিলাম। মানে সেগুলো এমন ছিল যে ওরা আমাকে WhatsApp এ ওদের ছবি বনদেবী ও আসলে বনদেবীর ছেলে কিনা, বনদেবী কিনা। বনদেবীর ছবি WhatsApp এ পাঠালো হচ্ছে ইয়াতে দিল্লিতে। দিল্লি থেকে আমাকে পাঠালো অস্ট্রেলিয়াতে। আমি অস্ট্রেলিয়া থেকে পেলাম ঢাকায়। ঢাকা থেকে পাঠালো খাগড়াছড়ি। তারপরে কনফার্ম হলো যে হ্যাঁ, এটা হচ্ছে বনদেবীর পরিবার। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো তো মানে আমরা কেউ জানি না আসলে। আমাদের যে হিস্ট্রি যে আমাদের ইতিহাস আমরা কেউ জানি না। তো এই ইয়েটা খুবই প্রিয় আমার মায়াদ্বীপের। তখন মায়াদ্বীপী আমাকে কোনো একদিন মায়াদ্বীপীর কাছে আমার এক ভাগ্নে গিয়েছিল বেড়াতে। তখন উনি একটা ছোট্ট ভিডিও বার্তা দিয়েছে যে আ আমাকে ডাকনাম তো টুকলি, "টুকলি তুমি যেখানেই থাকো খুব ভালো থাকো। মানে তোমার প্রতি যে আমার আশীর্বাদ।" মানে আমি ওর বোনকে খুঁজে দিই এটা মানে ওর যে ও স্বপ্নে ওর বোন সারাক্ষণ বলে যে, "আমি তো স্বপ্নে ঘুমাতে পারি না। স্বপ্নে আমার বোন সবসময় আমার কাছে চলে আসে। আমার সাথে গল্প করে। তুমি একটু খুঁজে দাও আমার বোন কেমন আছে? সে কি মারা গেছে নাকি বেঁচে আছে?" এই যে মানুষের বেদনা, এই বেদনাগুলো তো কখনো প্রকাশিত হয়নি। না, ওইটা ঠিক। আমি কি বলবো? আমি এখানে কানাডায় আছি প্রায় ১৫ না ১৭-১৮ বছর। তো এখনো আমি স্বপ্নে কিন্তু আমি বাংলাদেশকেই দেখি। যদিও খুব কষ্টের স্বপ্নগুলো বেশিরভাগই কষ্টের হয়। হেভি টেনশনের। যখন মানে ঘুম থেকে উঠি তখন আমি দেখি যে মানে কানাডার একটা কোনায় একটা চিপায় একটা বিছানায় বেঁধে। কিন্তু আমার স্বপ্নগুলো সব বাংলাদেশে।
হয়তো চাকরির কোথাও আমি চাকরির জন্য কি করছি, অথবা চাকরির সমস্যা, অথবা পরীক্ষা দিতে যাচ্ছি, এই ধরনের হাজারো স্বপ্ন। এই যে আমরা শরীর মানে আমি ব্যক্তি এই যে বডি হিসাবে আমরা এখানে শরীর হিসাবে আছি, কিন্তু মন পড়ে রয়ে গেছে বাংলাদেশে, তাই না? এটা হানা শামসু জানে, আমরা কবিতা জানি, বা যারা বরপরং মানে আমরা কাপ্তাই বাঁধের কারণে যারা অরুণাচল অথবা আসাম বা ত্রিপুরা বা কোথাও কোথাও গেছেন, তাদের জীবন কিন্তু হয়তো চলতেছে, কিন্তু সেভাবে না। তো যাই হোক, আমি এই দুঃখের কাহিনী আর বাড়াতে চাই না আজকের এই ইতে। তো হানা শামসের কাছে আমি একটু না সত্যি আমি ওইটা বলতে গেলে আর শেষ হবে না, আর এমনি আমাদের সময়ও প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে, শেষ করব। তো হানা শামসের কাছে আমি শেষ মন্তব্য আপনার কাছে নিব আর কি আপনার কাছ থেকে, যে এত মানে কিগুলো শুনলেন, কিছুটা আমাদের এই যে প্রকাশনা বা ওইগুলা নিয়েও আপনি শুনলেন, তারপরে আপনি সিএসটি কমিশনের কিও ছিলেন, কোঅর্ডিনেটর ছিলেন। তো ওইসব বিষয় নিয়ে আপনার সামগ্রিক আপনার কাজের মধ্যেও যদি লিটারেচার মানে পড়ার সৌভাগ্য বা পড়ার যদি দুর্ভাগ্য বলতে পারেন, যে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা যদি থাকে, আপনার কাজের মধ্যে যদি কোনো ধরনের এই যে বরপরং বা আপনার কাপ্তাই বাঁধ নিয়েও যদি আপনার কোনো স্মৃতি থাকে, বা মানে যে কি আমাদের সুমারির যে বই নিয়েও আপনার শেষ মন্তব্যটা আমরা শুনবো। সময় নেন, অসুবিধা নেই। এবার আমরা যাবো হানা শামস আহমেদ। আচ্ছা, না আমি বেশি সময় নিব না, অন্যরাও কথা বললে ভালো হবে। যেটা বরপরং নিয়ে তো আমি অলরেডি বললাম যে আমি প্রথম থেকে ওই ঠোঁট কাটার মাধ্যমে সমারির সাথে আমরা একসাথে কাজ করেছি, এবং তখন বইয়ের কথাটা আমি জানতাম না। পরে বইটা যখন শুরু হয়েছে তখন খুবই ভালো লেগেছে যে এটা একটা মানে ওয়েবসাইটে আছে, বাট বই আকারে যখন ওটা প্রকাশিত হয়েছে তখন খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ হয়েছে। এবং আশা করছি এই জিনিসগুলো আরো মানে আশা করছি ট্রান্সলেটেড হবে এবং আরো মানে ব্রডার অডিয়েন্স এটা পড়তে পারবে। বিকজ আমার মনে হয় যে যদিও বাংলাদেশে আমরা হয়তোবা এই বরপরং নিয়ে কিছুটা হলেও জানি, এটা আরো মানে ব্রডার অডিয়েন্স আমার মনে হয় দরকার, এবং ওটা যদি ইংরেজিতে ট্রান্সলেটেড হয় তাহলে আমার মনে হয় সেই জিনিসটা অ্যাচিভ করা হবে। এটা একটা জিনিস। আর আরেকটা যেটা আমি প্রথম অবশ্য একটু বলেছি, যে আমার সিএইচটি কমিশনের সাথে কাজ করার প্রেক্ষিতেই অনেকের সাথে পরিচয় হয়েছে, সমারির সাথে, তারপর মানে আর প্রথমে হচ্ছে অবশ্য মানে যখন আমি জার্নালিস্ট হিসেবে কাজ করছিলাম তখনই প্রথম আদিবাসী বিষয়গুলা, দেশের আদিবাসী বিষয়গুলা সম্বন্ধে জানতে পেরেছি। এবং এটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয় যে আমি জার্নালিস্ট হওয়ার পরে এই জিনিসগুলা জানতে পেরেছি, যে আদিবাসী যে স্ট্রাগলস গুলা বিভিন্ন জায়গায়, শুধু পার্বত্য চট্টগ্রামে না, প্লেইনল্যান্ডসে, মধুপুরে, ওই সময় মধুপুরে আমি যখন জার্নালিস্ট হিসেবে কাজ করছিলাম তখন মধুপুরে এক ধরনের একটা ইকো পার্ক নিয়ে একটা বড় স্ট্রাগল চলছিল, ওইটার মাধ্যমে আমার আদিবাসী বিষয়গুলো সম্বন্ধে জানা হয়েছে। এবং এটাই হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমরা কতটা ব্লাইন্ড স্পটের মধ্যে থাকি, যে আমার আর্লি 20s যখন আমি জার্নালিস্ট হিসেবে কাজ করা শুরু করেছি তখন আমি জানতে পেরেছি, তার আগে আমি কিছুই জানতাম না। এবং এই মানে না জানাটাকে অ্যাগেন আমি শুধুমাত্র নিজের ফেলিয়ার বলবো না, এটা আমাদের বাঙালিদের ফেলিয়ার হিসেবেই আমি দেখি। তো ওই দিক থেকে চিন্তা করলে এখন অনেক বেশি কাজ হচ্ছে, অনেকে লেখালেখি করছে, তারপরেও আসলে সাহিত্য, লিটারেচার আমার ওইভাবে আই থিঙ্ক ওয়াইডলি আমার পড়া হয়নি। স্পেশালি আমি আসলে ইংলিশ মিডিয়ামের প্রোডাক্ট, বাংলাদেশি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রোডাক্ট। সো সেটাও আমার একটা কি বলবো একটা ল্যাকিং ছিল। আমি অনেক বাংলা সাহিত্য আমার খুব বেশি পড়া হয়নি, কিন্তু সেখানে অ্যাটলিস্ট আমি নামগুলা জানি, যে মানে যেগুলা ফেমাস সাহিত্য যেগুলো আছে ওগুলার নাম জানি, লেখকদের নাম জানি। ওখানে কখনোই আদিবাসী কোনো লেখকের নাম আমার রেডারের মধ্যে আসেনি আর কি। সো ওই জিনিসগুলো একটু একটু করে চেঞ্জ হচ্ছে। আর এখন টেকনোলজির কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে
আই থিঙ্ক আরেকটু ব্রডার হয়েছে, মানুষ জানতে পারছে, কিন্তু আসলে রিচটা কোথায় হচ্ছে এটাও আমি ঠিক জানি না, এটা আমার পক্ষে বোঝা সম্ভব না। কারণ যেহেতু আমি সারাক্ষণই আমার গবেষণার বিষয়ও যেহেতু পার্বত্য চট্টগ্রাম, সোশ্যাল মিডিয়াতে গেলে আমি কিন্তু ওই জিনিসগুলা খুঁজে খুঁজে বের করি, তো আমার রেডারের মধ্যে আসছে, কিন্তু আসলে ওয়াইডলি কতটা যাচ্ছে এটা বোঝা একটু মুশকিল, এটা আমরা জানি না। এখন যে ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করা হচ্ছে, ওইখানে কতটা আদিবাসী বিষয়গুলা নিয়ে পড়ানো হচ্ছে। পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ আছে, তারপরে উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ আছে, ওইখানে আদিবাসী বিষয়গুলো নিয়ে কতখানি পড়ানো হয়, বিকজ এগুলো তো আসলে ইন্টারসেকশনাল বিষয়, এগুলা শুধু শুধু একটা আদিবাসী ইস্যু হিসেবে না পড়ে এটা একটা ন্যাশনাল ইস্যু হিসেবে আমাদেরকে ভাবতে হবে। সো ওইটা কতটা হচ্ছে আমার খুব ভালোভাবে জানা নেই। আমার আসলে একাডেমিক বা ইউনিভার্সিটি এডুকেশন এক্সপিরিয়েন্স এটা মোস্টলি দেশের বাইরে। আমি বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে এখানে এসেছি, সেখানে কিছুটা পেয়েছি অবশ্য, বাট ওই এন্ডেভারটা আমার মনে হয় স্পেসিফিক প্রফেসরের ছিল। সো আমি জানি না ইউনিভার্সিটি লেভেল থেকে ওটাকে কতটা প্রমোট করা হয়। আমার একজন ইউনিভার্সিটি প্রফেসর ছিল যে আদিবাসী বিষয় খুব ভালো করে জানতো, সেজন্য সে আমাদেরকে পড়িয়েছে, বাংলাদেশের কথা বলছি। আর এখানকার বিষয়টা তো একেবারেই ডিফারেন্ট, কারণ এখানে আপনি আদিবাসী বিষয় বা এখানে যে রেস রিলেশনস, কি বলে, স্লেভারি বা ব্ল্যাকদের সাথে যে রিলেশনশিপটা এই নর্থ আমেরিকার, ওই জিনিসগুলা কিন্তু একেবারে মেইন স্ট্রিমের মধ্যে পড়ানো হয়, ওটা কিন্তু কোনো স্পেশাল ইস্যু হিসেবে দেখা হয় না, বিকজ এটাই ক্যানাডার ন্যাশনাল ক্যারেক্টারের পার্ট হিসেবে দেখা হয়, বা নর্থ আমেরিকাতে, আমেরিকার ইউএসএ তে ওটা ন্যাশনাল একটা ইস্যু হিসেবে দেখা হয়, এটা কোনো জাস্ট স্পেসিফিক আদিবাসী ইস্যু হিসেবে দেখা হয় না। সো আই থিঙ্ক ওই জিনিসগুলো আমাদের দেশে এখন একটু একটু করে হচ্ছে, বাট তারপরে আরো ব্রডলি ওই জিনিসগুলো আসা উচিত মনে করি। আচ্ছা, আপনার শেষ মন্তব্য, হ্যাঁ, আপনারা দর্শকদের বা যারা দেখছেন বা যারা শুনছেন তাদের মধ্যে বলেন, কারণ আমরা আর ফিরবো না, কারণ আমরা অলরেডি 2 ঘন্টার মতো হয়ে গেছে। তো এরপরে সৃজনের একটা কবিতা পড়ে তারপরে আমরা সোমালিদির কাছ থেকে সোমালি চাকমার কাছে গিয়ে আমরা শেষ করবো আর কি। হ্যাঁ হানান, আপনার যদি দর্শকদের কাছে বা আমাদের অডিয়েন্সের কাছে যদি কিছু বলেন, পরবর্তীতে আরো দেখবেন, অনেকেই দেখবেন, আর বিশেষ করে আমাদের অডিয়েন্স গুলো হলো আমাদের আদিবাসী ছেলে মেয়ে বা আমাদের গুরুজনও আছেন, তো সবার উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আচ্ছা, সবার উদ্দেশ্যে তেমন কিছু বলার নেই, জাস্ট যে মানে অবশ্যই সোমালি চাকমার বইটা পড়বেন সবাই। সোমালি, অন্যরা কিভাবে, আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছে সোমালি যে তারা বইটা কিভাবে পাবে, কিভাবে পড়তে পারবে। তো সোমালি, ওটা যদি তুমি একসময় বলতে পারো। আমি জানি যে ছোটখাটো লেখাগুলো সব আছে ইন্ডিভিজুয়ালি, তো তারা ওখান থেকে পড়তে পারে। আর অন্য কোনো উপায় আছে নাকি পড়ার, সেটা একটু দেখতে পারো। আর এমনিতে যেটা বলবো যে আসলে লেখালেখি, ওরাল হিস্ট্রি, এই জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ। আর সোমালি যেটা বললো সেটাও আমি এমফাসাইজ করতে চাই যে নিজের হিস্ট্রি নিজে লিখা যেতে পারে। আর এখন তো আসলে সোশ্যাল মিডিয়ার, যদিও সোশ্যাল মিডিয়ার অনেক নেগেটিভ দিক আছে, আমরা জানি, সার্ভেইলেন্স, এই বিষয়গুলো আছে, বাট তারপরেও আমার মনে হয় অনেকভাবে লেখা সম্ভব অ্যানোনিমাসলি, বা যদি অন্য কারো মাধ্যমে লিখা যায়, বা মানে অনেক ক্রিয়েটিভ ওয়েজ আছে আসলে, যে আমরা আমাদের বিষয়গুলা, আমাদের এক্সপিরিয়েন্স গুলা, বা আমি আমার কথা বলছি না, বা আদিবাসীদের যে এক্সপিরিয়েন্স গুলা, সেগুলা লিখার বিভিন্ন আউটলেটস এখন অনেক অনেক বেশি। আগে আমরা মনে করতাম ও আচ্ছা, নিউজ পেপারে লিখতে পারলে তাহলেই মানুষ পড়তে পারবে, এখন তো আর ওই অবস্থাটা নাই। এখন তো আপনি নিজের যে কোনো সময় একটা ব্লগ খুলে ওখানে লেখালেখি করতে পারেন। আর আই এম শিওর অনেক অনেক মানুষ আছে যারা মানে লেখি করতে পছন্দ করে, যেটা তাদের মানে তাদের পার্সোনালিটির একটা পার্ট আর কি। সো তারা এই আউটলেটস গুলা আসলে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারে, লিখতে পারে। তারপরেও আমি জানি ইজিলি আসলে কথাটা একটু হয়তো বা রং হতে পারে, সবার কাছে ইন্টারনেট, ফাস্ট ইন্টারনেট হয়তো অ্যাক্সেস নেই,
বা হয়তো বা থাকলেও অনেক ধরনের সমস্যা হয়, ইলেকট্রিসিটি থাকে না, এই সেই অনেক কিছু আছে। সো তারপরেও বাট অ্যাক্সেসটা অনেক বেড়েছে একটু বলবো। সো আই থিঙ্ক ওই লেখালেখি গুলা করা খুব ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়াতে, তারপর বিভিন্ন প্ল্যাটফর্মে লেখালেখি গুলা ইম্পর্টেন্ট। আই হোপ সেটা করবে, কারণ সেটার মাধ্যমেই আসলে আমরা জানতে পারবো, আমরা যারা বাঙালি যারা আছে, যারা অনেক এই এই বিষয়গুলা, এই কমপ্লিকেটেড কমপ্লিকেটেড বিষয়গুলা থেকে মানে শেডেড আছে, দূরে থাকে, যে কারণেই সেটা হোক। বাট জানতে চাইলে আসলে তাহলে সেই সোর্স গুলা যদি আস্তে আস্তে করে উঠে আসে খুব ভালো হবে। ধন্যবাদ। আমরা এবার, আমি সময় নিচ্ছি না কারণ আমরা অলরেডি 2 ঘন্টার মতো হয়ে গেছে, বেশি হয়ে গেছে। আমরা সৃজনী ত্রিপুরার কাছে যাব, আপনার একটা কবিতা শুনে এবং আপনার শেষ বক্তব্য দিবেন প্লিজ। সৃজনী ত্রিপুরা। আমার প্রিয় একটি ঋতু হচ্ছে ফাগুন। ফাগুন হচ্ছে ভালোবাসার মাস। তো ভালোবাসার এই কবিতা দিয়ে আমি আসলে আমার আজকের এই কবিতার সেশনটা শেষ করতে চাচ্ছি। দূর পাহাড়ের ফাগুন তুমি, সবকটি গাছের পাতা হলুদ হয়েছে, আমার মেথোপথ ভরে গেছে শুকনো পাতায়। ফাগুনের এই আগুন ঝরা রৌদ্র মাঝে তবুও শান্তি বিলায় দক্ষিণা বাতাস। ফাগুন এনেছে পোড়ামাটির মিষ্টি সুবাস, দূরের ঝুম পাহাড়ের আগুনের হলকা হলদে আভা রাঙিয়েছে আকাশটাকে রক্তাভ হলদে ছটায়। তবুও শান্তি ছড়ায় ঝুম চাষির মুখের হাসি। মধুমাছির গুঞ্জন হলদে আম্র মুকুলে, কোকিলের কুহু ডাকে সাড়া দিয়ে এ বসন্তে মন আজ মেতে ওঠে হলুদের এই মেলায়। তবুও দূরে তুমি রয়েছ নীরবে নিভৃতে লুকাই। বাহ, অনেক অনেক সুন্দর। আপনার শেষ বক্তব্য শ্রোতা বা অডিয়েন্সের মধ্যে, আপনারা যদি শেষ বক্তব্য বলে যান শ্রোতাদের কাছ থেকে, আমরা আর আপনার কাছে ফিরবো না। জি, মানে শ্রোতা বা অডিয়েন্সের কাছে যদি কিছু বলতে চান, বা সুমারির এই বই নিয়ে বা আপনার নিজের অনুভূতি নিয়ে, আজকে বা এখানে আদিবাসীদের জন্য। আমাদের সঙ্গে যেই পার্টিসিপেন্টরা আছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের এই আলোচনা অনুষ্ঠান এবং কবিতা অনুষ্ঠানে থাকার জন্য। আর আয়োজককে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে তাদের এই মহতী অনুষ্ঠানে একজন পার্টিসিপেন্ট হিসেবে, একজন কবি হিসেবে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আর আমি তরুণ প্রজন্মকে আহ্বান রেখে যেতে চাচ্ছি এই প্ল্যাটফর্মের মাধ্যমে, যে হচ্ছে যে আপনারা আপনাদের লেখালেখিগুলো এখন কিন্তু অনেক ইজি। আমরা কিন্তু একটা সময় অপেক্ষা করতাম কবে আমাদের পহেলা বৈশাখ আসবে, একটা প্রকাশনা আসবে, আমরা সবার লেখা পড়বো। প্রকাশনায় কিন্তু আবার সবার লেখাও আসবে না, যেচে যেচে বেছে বেছে কয়েকটা লেখাই আসবে কেবল। তো এখন কিন্তু আমরা সোশ্যাল যেই মিডিয়া গুলো আছে, আমাদের ফেসবুক আছে, টুইটার আছে, বা হচ্ছে যে আমাদের বিভিন্ন আমরা এখন ছোট ছোট গ্রুপও দেখি লিটারেচার নিয়ে। তো এই গ্রুপগুলোতে যদি আপনাদের লেখনীগুলো চালিয়ে যান বা লেখাগুলো শেয়ার করেন, আমরা কিন্তু খুব সহজেই সেগুলা আমাদের শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারবো, বা আমরাও সেখান থেকে অনেক কিছু শিখতে পারবো, তরুণ প্রজন্মের কাছ থেকে অনেক কিছু জানতে পারবো। তাই তরুণ প্রজন্মকে আমি আহ্বান রেখে যেতে চাই, আপনারা আপনাদের লেখালেখি চালিয়ে যাবেন। আপনাদের এই লেখনির মাধ্যমে আমরা যাতে আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতি, আমাদের লোককথা, লোকগীতি, এগুলোও যাতে আপনাদের লেখার মাধ্যমে আসে। এবং হচ্ছে যে যারা অলরেডি লেখালেখি করছেন, এখানে অনেক কবি আছে, সাহিত্যিক আছে, তাদেরকেও আমি অনুরোধ করব তারাও যাতে হচ্ছে যে আমাদের এই তরুণ প্রজন্মকে উৎসাহিত করে। এবং আমার পক্ষ থেকেও সবসময় তরুণ প্রজন্মের জন্য ভালোবাসা, শুভেচ্ছা এবং শুভকামনা থাকবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সৃজনী। এবার আমরা যাব সুমারি চাকমার কাছে। আপনার বই নিয়ে তো কিছু বললেন, আমি জানি আরো কিছু বলবেন কিনা। তো আমরা আপনার শেষ বক্তব্যটা জানবো, শ্রোতাদের উদ্দেশ্য কিছু বলে তারপরে আমরা শেষ করবো। সময় নেন, অসুবিধা নেই, কারণ সবাই শুনতে চাই, এখন অনেকজন আছে আমাদের সাথে। হ্যাঁ, বলবেন প্লিজ। যারা শুনছেন আসলে অনেকক্ষণ আমাদের কথা ছিল 1 ঘন্টা কথা বলবো না প্রমোদ? হ্যাঁ, কিন্তু আমাদের এখন ওই যে বললাম তো হয় না, আমি বললাম না যখন চলে যায় না, 2 ইটস ঘন্টা নট হয়ে পসিবল। গেল আসলে। আহ আমি ১ম থেকে বলি আসলে
কি বলবো যে একই কথা বারবার যে নিজেদের লিখতে হবে। নিজেদের লেখা ছাড়া কারণ হচ্ছে আমাদের তো কণ্ঠাসা করে রেখেছে সরকার। আ সবকিছু মিলিয়ে আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে যে ট্রমা তো কাজ করে। আ আমি সেদিনও বলছিলাম যে আমরা যেভাবে বড় হই যে পাগল যে হয়ে যায়নি সেটা হচ্ছে বিশাল ব্যাপার। আমরা তো সারাক্ষণ ট্রমার মধ্যে থাকি। যেমন স্বপ্নের কথা বললাম যে আমি দেশ ছেড়ে আসার পর মানে দেশ ছাড়ার বাধ্য হওয়ার পর আমি মনে হয় এক রাত্রে আমি খুব শান্তিতে ঘুমাতে পারিনি। সারাক্ষণ তো ইয়ের মধ্যে কাজ করে। আমার রাত আসলে আমার মনে হয় যে আমি ভয় পাচ্ছি ঘুমাতে। এই টাইপের মধ্যে হয়ে গেছে। আ কিন্তু মানে আমার বন্ধু ইন্ডিয়া থেকে একজন চাকমা বন্ধু বেড়াতে এসেছিলেন খাগড়াছড়িতে। তিনি দেখে শুনে বললেন যে, আমাদের পাহাড় কত সুন্দর। মানে দেখেই বললেন যে, আ আমার আ পার্বত্য চট্টগ্রাম না ঘুরলে মনে হতো না যে, মানে পার্বত্য চট্টগ্রাম এত সুন্দর এবং পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্য এবং প্রাকৃতিক যে পরিবেশ তার জন্য মানুষ এখনো পাগল হয়ে যায়নি। কারণ যে নিষ্পেষণ, নিপীড়নের মধ্যে বড় হচ্ছে ওরা, জন্ম নিচ্ছে কাছে মানে মানুষ পাগল হয়ে যাওয়ার কথা। কিন্তু পাগল হয়ে যায়নি শুধুমাত্র প্রকৃতি সৌন্দর্যের কারণে। উনার উপলব্ধি হচ্ছে এই উম এইটা উনার বিশাল উপলব্ধি উনি পার্বত্য ঘুরে আসার পর। আমার বই নিয়ে আমি আসলে আমার বই আ এই বই প্রকাশ হতো না যদি আমার সম্পাদক আলোড়ন খিসা আ দায়িত্ব না নিতেন। কারণ হচ্ছে উনি খুবই সাহসী একটা দায়িত্ব নিয়েছিলেন। উনি একদম আশ্বাস আমি কিন্তু খাগড়াছড়ি থেকে ঢাকায় আসতে পারিনি। আমার বই প্রকাশ যখন হচ্ছিল, সবকিছু উনার উপর আমি ডিপেন্ডেন্ট ছিলাম। এবং উনি বলেছেন, "না, আমি তোমার বই প্রকাশ করব, তুমি দিয়ে দাও।" এবং তার এক কথাতে আমি রাজি হয়েছিলাম। এবং যে প্রচ্ছদটা খুবই সবার খুব পছন্দের। এই প্রচ্ছদের জন্য আমি যে আমার প্রচ্ছদ শিল্পী শিল্পীকে অনেক ধন্যবাদ দিতে চাই। কারণ হচ্ছে তার সঙ্গে আমার পরিচয় ছিল না। তার সঙ্গে আমার আ তাকে আমার পরিচয় করে দিয়েছে একজন। তারপর ইমেইলের মাধ্যমে আমাদের আ কথা হয়। কথা হওয়ার পর আমরা আ আমরা ৩ জনেই আমি, আলোড়ন আর হচ্ছে জয়তু মিলে ঠিক করলাম যে এই প্রচ্ছদটা এরকমই হবে। এবং আমাদের সম্মিলিত এই হলো যে এই বইয়ের প্রচ্ছদ। এবং এই প্রচ্ছদটি খুবই আমার আ কি বলে মানে মনের একদম প্রচ্ছদ। থ্যাংক ইউ জয়তু, থ্যাংক ইউ আলোড়ন। আর আর থোটকাটা না হলে তো আমার লেখক হয়ে উঠতো না আসলে। আমি জীবনে লেখক হতাম না থোটকাটা না হলে। থ্যাংক ইউ থোটকাটা আমার কমরেডরা। থ্যাংক ইউ মেঘনাদি। আ মেঘনাদি না হলে আমার গবেষণা কিভাবে করতে হয় আমি জানতাম না। মানে আমার জীবনে আসলে ঋণের কোনো শেষ নাই। আ আর আজকে যে আয়োজক আ ৪ জন। প্রমোদ আমি নাম জানি না। আমি মাপ চেয়ে নিচ্ছি, ক্ষমা চাচ্ছি। আমি অসুবিধা নেই, অসুবিধা নেই। প্রমোদের হয়ে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্ল্যাটফর্মটা করার জন্য, প্রান্তিক ওঠার জন্য। প্রমোদ যখন আমাকে বলল যে কালে আমি এক বাক্যে রাজি হয়ে গেছিলাম। কারণ আমি একটু আ থাকি যে আমি আসবো কিনা এইজন্য। কারণ আমার এই নিয়ে ২ বার অনুষ্ঠান। একবার হচ্ছে আমার বন্ধু নাইমের সাথে, আরেকবার বিস্তারের সাথে ছিল আমাদের অনুষ্ঠান। এটা হচ্ছে আমাদের অনুষ্ঠান। আ ধন্যবাদ। আ আমি এজন্য ধন্যবাদ জানাতে চাই। এবং যারা শুনছেন এবং আমি একটু, একটু করে কমেন্ট দেখছি, একটু করে কমেন্ট আসছে। কবিতা দি অনেকক্ষণ মানে আমাদের অস্ট্রেলিয়াতে কিন্তু এখন রাত ১:৩০ বাজে প্রায়। কবিতা দি এখনো জেগে দেখছেন। কবিতা দি অনেক ধন্যবাদ তুমি রাত জেগে দেখছো। এবং নাইমের অনেক পারিবারিক সমস্যা আছে। নাইম মানে একদম ১ম থেকে দেখছি এবং কমেন্ট করে যাচ্ছে অনেকগুলো। মানে নাইমকে অনেক ধন্যবাদ। এখন শেষ বেলায় আসলে বলব আমি যে, ওই যে ১ম থেকে বলছি লিখতে হবে, লিখতে হবে, লিখতে হবে। আ আমার তরুণ প্রজন্ম আ যারা কবি হচ্ছে তাদের প্রতি আমার কোনো বিরাগ নাই। আপনারা কবিতা লেখেন, আপনারা গান লেখেন, আপনারা গল্প লিখেন। সাথে নিজেদের ইতিহাসটাও লিখেন। কারণ আমাদের ইতিহাস হারিয়ে যাচ্ছে। আজকে আমার একজন ইন্টারভিউ আমি অর্ধেক ইন্টারভিউ নিয়েছিলাম বান্দরবানে। যেমন আমি আরেকটা জিনিস বলে রাখি। আমাদের কাপ্তাই বাঁধের পর কিন্তু এক ভাগ চলে গেছে হচ্ছে মাতামুহুরী। তখন কিন্তু বান্দরবান না বলতে মাতামুহুরী, সাঙ্গু মাতামুহুরী। আমি আ একজনের ইন্টারভিউ নিলাম। আজকে হচ্ছে আ শেষ ইন্টারভিউতে হচ্ছে ২ জন নিয়ে দিলেন। আমার এক ভাগ্নে, এক ভাই। আ আমি ভাগ্যিস নিয়েছি। উনি বয়স্ক হয়ে গেছেন এবং আমাকে ছবি পাঠিয়েছে যে কয়েকদিন আগে আছাড় খেয়ে মানে মাথা-টাথা সব ফেটে গিয়েছে। মানে এই যে আমাদের মানে সিনিয়র প্রজন্মরা একের পর এক চলে যাচ্ছে। এরা চলে গেলে কিন্তু আমাদের আ আর কেউ থাকবে না যে কাপ্তাই বাদের সে সময়ে কথা বলার। আমাদের সময় খুবই কম।
আপনাদের যারা নানু আছে, আপনাদের যারা মা আছে, যারা জেঠু আছে, যারা জেঠিমা আছে, যারা আজু আছে এখনো বেঁচে, তাদের থেকে আপনাদের হিস্ট্রি গুলো লিখে নিন। আমি তরুণ প্রজন্মের কাছে এইটাই আমার খুবই আহ্বান, আমার দাবি যে আপনাদের নিজেদের পরিবারের হিস্ট্রি লিখেন, অন্তত রেকর্ড করে রাখেন, লিখবেন পরে। ফোন এখন সবার পাতে মোবাইল ফোন আছে। ওই মোবাইল ফোন টিপলেই কিন্তু আ রেকর্ড হয়ে যায় এবং রেকর্ডটা কিন্তু আপনি রাখতে পারবেন। তো আমি বলব যে আপনারা যারা আছেন, আপনাদের পরিবারের যিনি সিনিয়র যিনি আছেন, যিনি বয়স্ক মানুষ আছেন তার ইন্টারভিউ নেন এবং লিখে রাখেন আপনাদের পারিবারিক হিস্ট্রি এবং ওই পরিবারের হিস্ট্রি হয়ে যাবে আমাদের পার্বত্য চট্টগ্রামে আমাদের হিস্ট্রি। এটাই আমার দাবি। আর কিছু বলব না। সবাইকে অনেক ধন্যবাদ যারা শুনছেন। থ্যাংক ইউ লটস অফ অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আসলে আমরা যে অনুষ্ঠানটা করছি আমি একার না, বা আমি একাই করি না কখনো, বা পারবো না, বা মানে পারা সম্ভব না। আমাদের সাথে পুরো একটা দল আছে, মণিপুরি মিরর তো আছে, মণিপুরি মিরর, তারপরে হলো আমাদের থকবিরিম। এটা হলো থকবিরিম হলো আপনার গারো বা আচিক ভাষী, আমরা বলি মান্দি, হ্যাঁ। ওইটার মানে উনি ওই ময়মনসিংহ, নেত্রকোনা, ঢাকা থেকে জড়িত হন। আর আছেন চিটাগাং হিটরেক্স রাইটার্স ইউনিয়ন বাংলাদেশের, আর সিলেটের মণিপুরী সাহিত্য সংসদ, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ। আমরা আমার একটু বলবো ভুলে হ্যাঁ গেছি। বলুন। হ্যাঁ সরি। আমি এই বইয়ের কারণে আমাকে অস্ট্রেলিয়ার জম্মু অ্যাসোসিয়েশন আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে। আমার বই স্বীকৃতি দিয়েছে। আমি স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই। আমি আসলে ১ম এ বলতে চেয়েছিলাম, ভুলে গেছি। কবিতা দিয়ে আছেন, দিবস দা আমি বলব। আমি এখানে এসে আমার এই বই নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল। ছোট্ট একটা প্রোগ্রাম হয়েছিল। তো ওই প্রোগ্রামে এখানকার যিনি সিনিয়র পারসন দিবস দে ওর নামে একজন আছেন। আমার মানে অভিজ্ঞতা খুবই, আমি একটু শেয়ার করি এটা নিয়ে। আ এখানে বাবুদা নামে একজন সিনিয়র ব্যক্তি আছেন। একদিন আমি ১ম ২ মাস পরে মনে হয় সিডনিতে পা রাখার ২ মাস পর আমি একজনের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম। তখন রুজি দি আমাকে ধরে নিয়ে বলে যে, "সোমার এ হচ্ছে বাবুদা।" তখন বাবুদা আমাকে বলছে, "ও তুমি বরপরং লেখিকা সোমারি।" এটা যে আমার কত পাওয়া। মানে আমি ভাবতে পারিনি যে কে একজন আমাকে সিডনিতে বসে এরকম বলবে যে। তখন বাবুদা বললেন যে, সোমারি আমি তোমার বই কেনার জন্য ১ ঘন্টা দাঁড়িয়েছিলাম তোমার বইয়ের দোকানে। এই যে আমার পাওয়া।" তারপর আমার অস্ট্রেলিয়ান জুম্মু অ্যাসোসিয়েশন যখন আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছিল সিডনিতে, তখন দিবস দা আমাকে তখন তার বলেছিল যে, উম কিভাবে মারা যাচ্ছে। তিনি বই পড়ে যখন অনুভূতি আ ব ইয়া বর্ণনা করছিলেন। তো এগুলো আসলে এই অভিজ্ঞতা আসলে ভাষায় প্রকাশ করা না। এজন্য আমি অস্ট্রেলিয়ান জুম অ্যাসোসিয়েশনকে অনেক ধন্যবাদ জানাই। তারপরে হচ্ছে আদিবাসী দিবসে আমাকে আ গারো অ্যাসোসিয়েশন এবং হচ্ছে নেপালি ইন্ডিজিনাস কমিউনিটি থেকে আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে। তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। না, এখানে আমি একটু স্টুডিওর বাইরে বা কিতে ছিলাম, একটু স্টুডিও ইন করছি। আপনার বইয়ের উপরে অনেক রিভিউ লেখা হয়ে গেছে। এই যে এখানে একটা ছোট্ট একটা রিভিউ, তারপরে হলো আপনার বইয়ের যে মূল ওইটার উপরে হানা শামসের লেখা একটা রিভিউ আছে। ওইটা আপনার আমাদের যে কমেন্ট বক্সের যে লিঙ্ক গুলো আছে ওইখানে সব দেওয়া আছে, ওইখান থেকে আপনারা কি করতে পারবেন, পড়তে পারবেন। আর পুরো বইয়ের স্ক্রিনটা আমি দিচ্ছি এখানে। এইভাবে বই তো আমি আর বেশি কিছু বলবো না, কারণ আমরা সময় অনেক গড়িয়ে গেছে। তারপরে তো আমাদের এখানে আমরা ৩টা জায়গায়, তো বাংলাদেশেও একরকম, তারপরে আমাদের অস্ট্রেলিয়ায় আমাদের এখানে আবার নুন বা আমরা দুপুর। তো ঠিক আছে, আমরা হয়তো আগামীতে আরো ওইটা নিয়ে কথা বলবো। আর কি বলবো, আমরা যারা অর্গানাইজারের পক্ষ থেকে আমি সবার কাছে আবারও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার সাথে জড়িত আছেন মণিপুরি মিররের পুরো একটা টেকনিক্যাল টিম। আমাদের এখন এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন সারাম রিপন, মণিপুরি মিররের এডিটর, উনিও মঞ্চলে আছে। উনিকেও ধন্যবাদ জানাই। আর আসলে আমি হানা শামস আহমেদকেও বলতে চাই যে ওনার যে এই মানে যে একদম কঠিন সময়, আমরা যেটা বলবো যে পিএইচডি করা মানে আমরাও জানি, তো ইটস সো মানে কি বলবো, মানে একটা কঠিন, বা অনেক কাজ করতে হয়, অনেক পড়তে হয়, অনেক লিখতে হয়, তারপরে আছে অনেক ব্যাপার স্যাপার, তারপরে বিদেশ বাড়িতে। তো এরপরেও আপনি যে সময় দিয়ে আমাদের সাথে যে যুক্ত হয়েছেন, আমরা কি বলবো কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। আগামীতেও আপনাকে ডাকবো যদি কখনো প্রয়োজন হয়, আশা করি আপনি আসবেন। আর সৃজনী ত্রিপুরা আপনার সাথে আজকেই প্রথম, বা কালকে হয়তো কিছুটা কি করেছি, বাট উই আর ফার্স্ট মিটিং। তো আপনার
কবিতা বা আপনার কাজগুলো নিয়ে আইনজীবী তো হবেনি, কিন্তু কবিতে হতে তো সমস্যা নেই, তাই না? ডাক্তার হয়ে যখন কবি হওয়া যায়, তো আইনজীবী হয়ে তো কবি হয়ে থাকা যায়। তো যাই হোক, আপনার লেখালেখি চালিয়ে যাবেন। আর যারা আমিও দেখছেন, লেখালেখি করি, কিন্তু লেখক হ্যাঁ হিসেবে লেখক, হ্যাঁ হয়তো এত লেখকও তো ভালো আছে। না, না 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 লেখালেখি দেখো, আমি করি। বারবার কবিতায় তো চলে আসছে কেন, ওই সুমারি আমাকে ওই মনের মধ্যে গেঁথে দিয়েছে। শ্রীরণী কিন্তু খুব ভালো কবিতা লেখে, কারণ আমি কবিতার মানুষ, তো আমিও লিখি, কিন্তু কবিতা একটু বেশি লিখি, অনুবাদ করি। তো যাই হোক, ওই কবি পরিচয়টাই বেশি হয়ে যায়, আমার মাথায় ওইটাই ঢুকে গেছে। আপনার লেখাগুলো আমি এখনো পারিনি, পড়বো। ঠিক আছে, ওইটা হ্যাঁ, নিয়ে আমি আমরা পাঠিয়ে কথা দেব। বলবো। হ্যাঁ, কথা বলবো। আর যারা শুনছেন, আমাদের সাথে অনেক শ্রদ্ধেয় ব্যক্তি আছেন। আর পরে আমাদের কবিতাদির কথা তো বললেই, আমাদের সুমারি আর আছে, অনেক আছে, আমার আপনজন আছে, তারপরে ঢাকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, এই নর্থ আমেরিকা থেকে, বাংলাদেশে তো আছে, ইন্ডিয়া থেকে অনেকে দেখতেছেন। সংখ্যায় কম, কিন্তু বিভিন্ন প্রান্তে, পৃথিবীর প্রান্তে। আর আমাদের এটা খুব ছোট্ট একটা আয়োজন, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। আশা করি আমার কথাবার্তার মধ্যে বা বিভিন্ন ধরনের টেকনিক্যাল প্রবলেমও থাকতে পারে। তো যদি কিছু হয়ে মানে ওইরকম, একটু ক্ষমা প্রার্থনা করছি। আর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ প্রমোদ। ধন্যবাদ, ধন্যবাদ নমস্কার। সবাইকে।